Hello, welcome everyone to Silly Point. এবং এই মুহূর্তে on Friday nights, we're usually a bit earlier, but আজকে যেহেতু I had IPL commentary, so এটা শেষ করে ম্যাচ শেষ হতে হতে রাত 12টা বাজলো. What a match it was. তারপরে আমি আসলাম and আসার সাথে I got the link from সাজ্জাদ, basically the caption, the beautiful caption and the title দিনটা আসলে কাটছিল and সাজ্জাদ যেটা বলল যে your caption actually describes this better than most match reports. আম আজকে বাংলাদেশের জন্য দিনটা কিন্তু আসলে খারাপ যায়নি। ইনফ্যাক্ট ইউ ক্যান সে দ্যাট দে আর প্রবাবলি অ্যাহেড ইন দিস ম্যাচ। কারণ আমি যেটা দেখলাম যে ইটস আ 550 উইকেট, 550 পিচ। আমি 50-50 বলবো। মানে তুমি সাউথ আফ্রিকান সাপোর্টার হিসেবে হেড বলতেছো। হ্যাঁ, টিপিক্যাল বাঙালি সাপোর্টার। মানে বাংলাদেশি সাপোর্টার না, বাঙালি সাপোর্টার হিসেবে। এটা আমাদের মধ্যেও আছে। মনে করো যে আজকে যদি বাংলাদেশ ব্যাটিং করতো আর বাংলাদেশ যদি মনে করো যে 270 3 উইকেটেও করতো, তখন বলতো যে আমরা মনে হয় আজকে আরেকটু কিছু রান কম করে ফেলছি। হ্যাঁ, বাট 270 প্লাস 270 for the loss of 3 wickets is a fantastic score any day on any surface টেস্ট ক্রিকেটে। হ্যাঁ, সো ওই দিক থেকে আর কি আমি বলবো যে 50-50 বাংলাদেশ হচ্ছে যে 5 উইকেট পেয়ে গেছে এবং দিনের শুরুতেই আজকে যখন if it was for 3, if it was 270 or for 3 তাহলে এক কথা ছিল। বাট ইটস 270 or for 5. এক্স্যাক্টলি আমি ওই জন্যই বলতেছি যে যখন প্রথমে আহ, ইয়ের আজকেও যখন ফার্স্ট সেশনটা কমপ্লিটলি বিলং টু সাউথ আফ্রিকা, তো তখন আমি খালি মনে মনে বলতেছিলাম যে কোনো মতে 5টা উইকেট ফেলতে হবে আজকের দিনে। হ্যাঁ, কারণ ফার্স্ট সেশনে সাউথ আফ্রিকা বেশ এগিয়ে গেছে ইন টার্মস অফ রান রেট। 278 মানে 280 ধরলাম। সো 280 অন এ সিঙ্গেল ডে ইজ এ ফ্যান্টাস্টিক স্কোর। রান রেট কিন্তু সাউথ আফ্রিকার খুব ভালো এবং সেটা কিন্তু শেষে দিয়ে লাস্ট সেশনে এসে বাংলাদেশ কিছুটা টেনে ধরছে। প্লাস লাস্টে যখন 2টা উইকেট পড়ে গেল, বাভুমাও যখন আউট হয়ে গেল, তখন কিন্তু সাউথ আফ্রিকা জাস্ট প্লেড আউট দ্য রিমেনিং ওভার্স। অথচ বাভুমা যখন আউট হয়ে গেল তখনও কিন্তু 7 ওভারের মতো খেলা বাকি আছে। বাভুমা যদি আউট না হইতো এই 7 ওভারের কিন্তু রান আরো 30 রান আসতো। তো তখন কিন্তু সাউথ আফ্রিকা 300 ক্রস করে যেত। Yeah, So, absolutely. ওই জন্যই ওই লাস্টের দিকের ওই 2টা উইকেট ব্রড বাংলাদেশ ব্যাক ইনটু দিস গেম এবং আমি বলবো দিন শেষে এটা একটা 50-50 অবস্থায় আছে। ভেরাইনার উইকেটটা খুবই ইম্পর্টেন্ট। কালকে যদি মানে সকালে সকালে ওর উইকেটটা ফেলে দিতে না পারে, স্টিল ইটস এ 400 স্কোর সামনে আসতেছে। কারণ ভেরাইনা এবং মুল্লা দুজনেই ভালো ব্যাট করে এবং মহারাজ, তারপর হচ্ছে যে পরে যারা আছে ওই হারমার, ওরা টুকটাক কিন্তু 10-20 রান 10-15 রান এদিক সেদিক করে বের করে ফেলতে পারবে। সো প্রথমে কালকে ফার্স্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে যদি ভেরেনাকে আউট করে ফেলতে পারে, দেন বাংলাদেশ আই গেস 350-র মধ্যে বুক করে ফেলতে পারবে। কিন্তু প্রথম বাংলাদেশে মানে প্রথম হাফ অ্যান আওয়ারের মধ্যে যদি ভেরেনার উইকেটটা বেশি ইম্পর্টেন্ট মুল্ডারের চেয়ে। মুল্ডারের উইকেট পেলে অফকোর্স আমরা তো অবশ্যই সেটাকে খুশি মনেই মেনে নিব, কিন্তু ভেরেনা যদি থেকে যায় ফার্স্ট হাফ অ্যান আওয়ারের পরেও, তাহলে সাউথ আফ্রিকা 400-এর দিকে চলে যাবে। My thing is 450 should be par at least. 450 to 500 করা উচিত। এই ভেনিউতে কিন্তু ডে ওয়ান এর এভারেজ স্কোর 274 ফর 8। সো ওইদিকে কিন্তু আজকে দুই দলই একদম পারফেক্টলি এভারেজ ক্রিকেটটা খেলছে। হ্যাঁ, হ্যাঁ, that's true, that's true. আমি একটু ডিটেইলসে আসবো ম্যাচে বিকজ কয়েকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের ক্ষেত্রে যেরকম ফার্স্ট অফ অল দ্য বোলিং ইন দ্য ফার্স্ট আওয়ার ওয়াজ ভেরি মিডিওকার স্পেশালি ফ্রম ইবাদত এবং আমরা কিন্তু এটা গত টেস্ট ম্যাচেও ইট ওয়াজ আ কার্বন কপি অফ দ্য ফার্স্ট ডে অফ দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ মানে সত্যি করে বলতে টসে জাস্ট এবার বাংলাদেশ হেরে গিয়ে দে গট সেন্ট ইনটু বোলিং ফার্স্ট অ্যান্ড তারপরে আসলে ইউ হ্যাড ওয়ান বোলার যে একটু ভালো বোলিং করছিল টুডে, দ্যাট ওয়াজ তাইজুল এন্ড তাইজুলের ব্যাপারে আই এম শিওর উইল টক ইন ডিটেলস about how important his spells were and also the wickets that he took and also why he wasn't picked in the first test match. What a big mistake that was. But এছাড়া আমরা যদি বাংলাদেশের বোলিংটা বলি তাহলে Khaled was good. He started off pretty erratic, but আস্তে আস্তে করে he got in better terms while bowling. আর then আমরা যদি স্পিনারদের কথা বলি, মেহেদী হাসান মিরাজ, সামথিং হ্যাপেন্ড, হি জাস্ট ডিডন্ট বোল ওয়েল এট দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডে। তারপরে আবার লাস্ট সেশনে এসে হি বোল্ড বেটার। বাংলাদেশের কিন্তু they were clawing their way back and much like in the first test match যে ফার্স্ট সেশনটাতে পুরোপুরি সাউথ আফ্রিকা ডমিনেট করলো, 100 odd for 1 or no loss এরকম ছিল, and then
Second session থেকে Bangladesh started to fight back and fight back and fight back. But when you're playing a catching game or catch up, এরকম একটা পিচে which is gonna deteriorate and it's gonna spin. First day তে আমরা কিন্তু spin লক্ষ্য করেছি. So I just have South Africa slightly ahead in the context of the match. But আজকে দিনের কনটেক্সটে আমি যদি বলি, I would say given the pitch and everything else, then Bangladesh should feel that they're ahead. দিনের কনটেক্সটে বাংলাদেশ ahead, but in the context of the game বাংলাদেশ পিছিয়ে, বিকজ সামনে যে জিনিসগুলো ঘটতে পারে সেগুলো কিন্তু অনেক বেশি pivotal. যেমন সামনে যে জিনিসগুলো ঘটতে পারে এর মধ্যে একটা হচ্ছে ডেফিনেটলি পিচ ডিটেরিয়েট করতে পারে। সেটাই সামনে যে জিনিসটা ঘটবেই সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং এর আগের রাতে সাউথ আফ্রিকানরা পিচে কোদাল দিয়ে কাটবে। Yeah, so এই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। I'm going to go into a few comments. Guys, let us know what do you guys think, যে বাংলাদেশ কি এগিয়ে আছে এই টেস্ট ম্যাচে নাকি পিছিয়ে আছে, or do you feel it's 50-50? টেস্ট ম্যাচটা কোন দিকে যেতে পারে? রিপন আহমেদ বলছে বাংলাদেশ জিতে গেলে ক্রেডিট নেয়ার লোকের অভাব হয় না, অথচ হেরে গেলে সব দোষ ডোমিঙ্গো ঘোষ। The situation. হ্যাঁ, এটা নিয়ে I saw a few videos as well, যেখানে আসলে ডোমিঙ্গোকে বলা হয়েছে যে স্কেপগোট করা হয়, সেটা অবশ্য বিসিবি প্রেসিডেন্টই বলেছে। সেটার অবশ্য পাল্টা জবাবে অনেকে কথা বলেছে যে বিসিবি প্রেসিডেন্ট অনেক সময় নিজেই ডোমিঙ্গোকে স্কেপগোট বা কোচদের স্কেপগোট বা যেটাই হোক প্লেয়ারদেরকে, মানে সবাই তো আসলে কারো না কারো দোষ একার তো হয় না, এক হাতে তালি বাজে না। একটা ভুল হলে পুরো টিমেরই, পুরো ম্যানেজমেন্টেরই এই যে তদন্তটা করার একটা চেষ্টা থাকে। আমার কাছে যেটা ফানি লাগে যে কার দোষ ছিল আরে ভাই পুরো টিম ম্যানেজমেন্ট, মানে টিম ম্যানেজমেন্ট এখানে থেকে শুরু করে খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে রাসেল ডোমিঙ্গো থেকে শুরু করে তামিম ইকবাল টু মমিনুল, সবারই একটা অবদান আছে। মানে ইটস নট ওয়ান পার্সন, ইটস আ কালেকটিভ। সো কেউ যদি অপোজও করে, মেজরিটি তো ওয়ান, সো ইউর পার্ট অফ দ্য মানে টিম যেটা আসলে ওয়াজ অ্যাট ফল্ট, সো ওইটাতে ওন আপ করতে হবে। আসিফ মোহাম্মদ, বাংলাদেশ টিমের এমন স্লিপ ক্যাচিং আগে কখনো দেখিনি। হ্যাঁ, they've improved a lot in slip catching. আচ্ছা, how did that happen? শান্তর ক্যাচটা, that was a brilliant slip catching. We went from Imrul guys in slips to this. আমি জানি না, ইমরুল কায়েস ডিসেন্ট স্লিপ ফিল্ডার ছিল। No, সবচেয়ে বেশি হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ক্যাচেস ড্রপড এট স্লিপ, এরকম একটা স্ট্যাট আমি মাঝখানে দেখেছিলাম। বাট হি হ্যাজ গ্র্যাবড সাম বিউটিফুল ক্যাচেস অ্যাজ ওয়েল। সো ওই দিক থেকে বলতেছিলাম। আর আসিফ যে এই কমেন্টটা করলো যে আগে কখনো দেখে নাই, মানে আসলে স্লিপ ক্যাচিং নিয়ে আমাদের এক্সপেকটেশনটা এত লো, কারণ আমরা এত বাজে ক্যাচ মিস দেখেছি। সো সেই ইয়েতে নট অনলি টুডে, ফার্স্ট ইনিংসেও, ফার্স্ট টেস্টেও যদি আমরা বলি, বাংলাদেশের স্লিপ ক্যাচিং কিন্তু বেশ ভালো। স্লিপ ক্যাচিং ক্লোজ ফিল্ডিং এ বেশ কিছু ভালো ক্যাচেস আমরা দেখেছি। 7 বার একটা ক্যাচ ধরলো যে রিভার্স সুইপ করতে গিয়ে, যে এটা হলো ব্যাটারটার নাম ভুলে গেছি। তারপর হচ্ছে ইয়াসিরের স্লিপের ক্যাচটা, ইয়াসির শর্ট লেগেও প্রবাবলি একটা ফ্যান্টাস্টিক ক্যাচ ধরছে। আজকে শান্তর ক্যাচটা, সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে মানে গোয়িং ইনটু এ রাইট ডিরেকশন। তবে মজার ব্যাপারটা কি জানো? মজার ব্যাপারটা হচ্ছে যখন বাংলাদেশ হচ্ছে যে কন্টিনিউয়াসলি স্লিপ ক্যাচে ড্রপ করতো, তখন সিলি পয়েন্টে আমি একটা কথা বলেছিলাম যে সাধারণত স্লিপে যারা ফিল্ডিং করে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশের কথা না, ওয়ার্ল্ড ওয়াইডও যদি দেখি, আমরা কিন্তু দেখি সাধারণত টিমের টপ অর্ডার ব্যাটাররাই কিন্তু স্লিপে ফিল্ডিং করে। স্পিনার ক্লোজিং ফিল্ডিংয়ের কথা বলতেছি না, স্লিপের। কারণ দুইটা জিনিস হয়, এক হচ্ছে যে মাথার মধ্যে এটা থাকে যে ওর আসলে ওই সময়টা ফিল্ডিং ছাড়া আর কোনো কাজ নাই, সো কনসেন্ট্রেশনটা ওইদিকেই থাকে ওইদিক। আর প্লাস ওরাও হচ্ছে যে ওই স্লিপ ক্যাচিংটাও আমার মনে হয় যে ওই ধরনের প্লেয়ারদেরকে দিয়ে বেশি ইয়ে করা হয়, কারণ হচ্ছে যারা হচ্ছে টিমের মধ্যে বেশ থিতু হয়ে আছে, হ্যাঁ, যারা হচ্ছে যে টিমের মধ্যে দে নো যে আই এম গোনা বি প্লেইং দ্য নেক্সট ম্যাচ অ্যাজ ওয়েল। খুব বাজে ফর্ম টানা না থাকলে এই অ্যাসিউরিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ স্লিপ ক্যাচিং এ, স্লিপ ফিল্ডিং এর জন্য ইউ নিড কনসেন্ট্রেশন অলমোস্ট লাইক এ উইকেট কিপার। একটা উইকেট কিপারের যেমন দিনে 90 ওভার প্রত্যেকটা বলে কনসেন্ট্রেট করা লাগে, স্লিপ ফিল্ডারেরও কিন্তু সেটা করা লাগে, ইভেন হার্ডার। কেন? কারণ উইকেট কিপার কিন্তু জানে সে যে কনসেন্ট্রেশন করতেছে প্রত্যেকটা বলই কিন্তু তার কাছে আসার চান্স আছে, কিন্তু স্লিপ ফিল্ডার জানে না কখন বলটা আসবে। হ্যাঁ, সো ওই জায়গাটা থেকে আমরা যখন দেখেছি যে ক্যাচ ড্রপ গুলা হচ্ছিল, ফর এক্সাম্পল ইমরুল কায়েসের এক্সাম্পল আসছিল, ইমরুল কায়েস
গত কয়েক বছর 2014 পর থেকে 15 পর থেকে কিন্তু দলে তার জায়গা শেকি হয়ে গেল। সৌম্য সরকার ব্রিলিয়ান্ট ফিল্ডার, স্লিপে ভালো কিছু ক্যাচও ধরেছে কিন্তু স্লিপে বেশ কিছু ড্রপ করেছে। তার টেস্ট টিমে জায়গা নিয়ে কিন্তু সবসময় একটা ধোঁয়াশা ছিল। তো এরকম ভাবে আর বাকি যারা আছে কারা ছিল এরকম ভাবে কিন্তু টপ অফ এর কোনো নামও আসে না। তো বোঝা যাচ্ছে যে দলে তাদের জায়গা কতটুকু থিতু ছিল সেই সম্পর্কে কিন্তু একটা আইডিয়া চলে আসে। সো দিস ইজ এ আই থিঙ্ক এখন যারা ধরতেছে ইয়াসির হি নোজ অ্যাটলিস্ট সাকিব যদি না থাকে হি ইজ ইন দ্য টিম ফর শিওর। সাকিব আসলে কোপটা হয়তো ওর ঘাড়ে পড়বে সেটাও নিজেও জানে। তারপর হচ্ছে শান্তও বুঝে গেছে যে ও নাম্বার 3 তে আছে। সো এই অ্যাসিউরিটিটা না খুব ইম্পর্টেন্ট। সাদমান ফার্স্ট টেস্টে এটা জেনে গেছে যে তামিম ফিট হলেও বাদ, এটাও এক ধরনের অ্যাসিউরেন্স। ঠিক আছে, আমার সাজ্জাদ কাছে আমি আবারও কিন্তু ওই জায়গাটাতে আসবো যে এই জিনিসটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট যে ওই অ্যাসুরেন্সটা দরকার, মানে ওইটা কি দ্যাট 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 হেল্পস ইউ কনসেন্ট্রেট বেটার। নইলে হয় yeah কি মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা চলতে থাকে যে আমার ব্যাটিংটা কি হবে, আমি কি ব্যাটিংটা ঠিক মতো করতে পারবো কিনা, এই আমি তো ভালো রান করতে পারতেছি না, আমার কি অবস্থা, কি আমি কি দলে জায়গা ধরে রাখতে পারবো কিনা, মানে রাদার দ্যান লিভিং ইন দ্য মোমেন্ট থট প্রসেসটা অনেক স্ক্যাটার্ড হয়ে যায়, অনেক শ্যাটার্ড হয়ে যায়, এদিক সেদিক চলে যায়। সো দ্যাটস নট গুড ফর এ স্লিপ ফিল্ডার অর ক্লোজিং ফিল্ডার, যেহেতু ওদেরকে কনসেন্ট্রেশন ইজ দ্য নেম অফ দ্য গেম ফর দেম। You think about it, সাজ্জাদ, একটু যদি if we look into it, যে বাংলাদেশের আজকে আমরা যদি স্লিপ ফিল্ডারদের কথা বলি, why do the top order batters bat in the slips? আরেকটা রিজন হচ্ছে which I feel is that they're good at reading the bounce. So one, because top order batters are generally good at reading the bounce, এটা, and number two as well, to get used to the bounce, যে পিচের বাউন্সটা কিরকম। So if you see from the slips, you get a view, you get an idea যে কেমন ভাবে বল আসতে পারে। And so generally all the top order batters, they will field in the slips so that they get used to the bounce, যে তারা বুঝতে পারে যে পিচে বাউন্সটা কেমন হচ্ছে। Whenever you see uneven bounce, you see batter struggling, right? এবং টেস্ট ম্যাচে সেটা নিয়ে তো পিচ ডিমেরিট পয়েন্ট পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কিন্তু uneven bounceর জন্যই কিন্তু অনেক সময় surfaces can become dangerous when you have 140 plus bowlers bowling. তো সেটা আরেকটা জিনিস। মাহির হোসেন বলছে যে thoughts on so called senior syndicate, এটা নিয়ে কথা বলেই ফেলি সাজ্জাদ, মানে যেহেতু এটা নিয়ে তো কথা হচ্ছে, so how do you feel about this? ওয়েল ফার্স্টলি মানে আমি জানি না যে কিভাবে আসলে আমি কথাটা বলবো, বা আমার আসলে মানে মেইনলি তো কথাটা হচ্ছে যে ফার্স্ট টেস্টের পরে একটা কানাঘুষা শুরু হয়েছে যে টসে জিতে ডমিঙ্গো, মানে এটা ইভেন সুজনও মোস্ট প্রবাবলি একটা ইন্টারভিউতে বলছে যে কোচিং স্টাফরা আসলে বলছিল যে টস জিতে ব্যাটিং এর কথাটা, বাট দে ওয়ার অ্যাকচুয়ালি নট ভেরি শিওর অ্যাবাউট ইট, এবং ওরা এটা স্বীকার করছে যে বল কিরকম মুভ করবে না করবে, দে হ্যাড নো আইডিয়া। সো ওই রিস্কটা ওরা নেয় না, এবং কোচরাও ওটা নিয়ে খুব বেশি পুশ করে নাই ওদেরকে। সো দিন শেষে এটা একটা কালেকটিভ ডিসিশন হয়েছে। এখন ম্যাচের পরে কিছু সিনিয়রদের নাম বের হয়ে আসছে, তামিম আর মুশফিকের কথাই বিশেষ করে বের হয়ে আসছে যে ওরা নাকি এই সময়টা ব্যাট করতে চায় নাই। আই থিঙ্ক নাম্বার ওয়ান ব্যাপারটা হচ্ছে কি, সাজ্জাদ, we've lost you, I believe. আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, স্ক্রিনটা হ্যাং হয়, ফাইন, পারফেক্ট, এখন ঠিক আছে, ওকে ইয়া ওকে, এখন হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, সো যেটা আমি বলছিলাম যে আসলে আমাদের না আসলে জাতিগতভাবে একটা ব্যাপার আমাদের মধ্যে আছে, যে কোনো চাকরির ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে যে বসে বলছে, হ্যাঁ, বস ইজ অলওয়েজ রাইট, একটা কথা কিন্তু আছে, এবং এটা আমাদের মধ্যে, এটা আমরা সবাই একদম অলিখিত সত্য হিসেবে, ধ্রুব সত্য হিসেবে মেনে নিয়েছি, যে যেই সেক্টরেই কাজ করি না কেন মোটামুটি বেশিরভাগই খুব স্লাইটলি পাওয়া যায় এরকম। আমরা যতই ইভেন বস ইজ অলওয়েজ রাইট এই কথাটা যে এমনি কিন্তু আসে নাই। এমন অনেক বস আছে যারা কিন্তু এমপ্লয়ীদের সামনে এসে বা টিমের সামনে এসে বলে যে তোমরা অবশ্যই তোমাদের ওপিনিয়ন দিবা, তোমাদের ওপিনিয়ন অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সত্যি কথা হচ্ছে কি কেউ ওপিনিয়ন দিলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যেভাবে ব্যাকফায়ার করে, এরপর একটা পর্যায়ে কিন্তু সবাই ওপিনিয়ন দেওয়া বন্ধ করে দেয়। বস ইজ অলওয়েজ রাইট এই নীতিতে চলতে শুরু করে, এবং ভবিষ্যতে সে যখন বস হয় সেও এই নীতিতে চলে, কারো ওপিনিয়ন সে 2 টাকারও কোনো দাম দেয় না, একদম পুছেও না। হ্যাঁ, এই কথাটা কেন আনলাম, কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে
ওই সত্যিকার অর্থেই যদি তামিম মুশফিক বলে থাকে যে এখানে আগে ব্যাটিং করাটা ঠিক হবে না এবং বাকিরা যদি এটা মেনে নেয়, তাহলে এটা বস ইজ অলওয়েজ রাইট এই টাইপের একটা, বা সিনিয়ররা বলছে তারা অলওয়েজ রাইট এই টাইপের একটা ইয়েতে চলে গেছে। অফকোর্স দুইজনের অপিনিয়ন অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশ দলের হয়ে তারা এত বছর ধরে খেলছে, তাদের অভিজ্ঞতা আছে, সো সেই অভিজ্ঞতা থেকে তারা তাদের একটা অপিনিয়ন দিয়েছে। নট নেসেসারিলি অভিজ্ঞদের অপিনিয়ন সবসময় রাইট হবে, গাট ফিলিং বলেও একটা কথা আছে, মেবি তারা অপিনিয়ন না বলে তাদের সেটা গাট ফিলিংও হতে পারে। নাও দ্য টিম ম্যানেজমেন্ট শুড হ্যাভ ডিসাইডেড যে সেই গাট ফিলিংটা তারা গ্রহণ করবে নাকি ফেলে দিবে। তারা যদি ফেলে দেয় সেটার পিছনে লজিক কি, তারা যদি গ্রহণ করে সেটার পিছনে লজিক কি। এখন দিন শেষে সবাই মিলেই কিন্তু ডিসিশনটা নিয়েছে যে আমরা টসে জিতে ফিল্ডিং নিব। হ্যাঁ, তো এখন শুধু শুধু একটা সিরিজের মাঝপথে এই ধরনের একটা কথা বের করে এনে দলের ভিতরে একটা অনাস্থা বা দলের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা ছাড়া আমি আর কোনো জিনিস দেখতেছি না। সো ইন দ্যাট কেস ওই জায়গাটার উপরে মাথায় রেখে মাহিরের কোশ্চেনের জবাবে আমি বলতে চাই, সিন্ডিকেটটা আসলে সিনিয়রদের না। আই বিলিভ সিন্ডিকেটটা অন্য কোথাও, দলের ভেতরে হতে পারে, দলের বাইরে হতে পারে, যারা হচ্ছে দলের মধ্যে এই অস্থিতিশীল অবস্থাটা তৈরি করতে চায় ফর এনি রিজন, আই ডোন্ট নো ফর হোয়াট। কিন্তু আমি পার্সোনালি ফিল করি ব্যাপারটা এরকম, সিনিয়র সিন্ডিকেট বলে ভাই কোনো কিছু নাই। 15 বছর 16 বছর ধরে যখন আমরা খেলবো, আমরা যে কোনো অফিসে যখন যাই তখন কিন্তু নতুন একদল এমপ্লয়ি যখন জয়েন করে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব থাকে, পুরানো এমপ্লয়ি যারা থাকে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব থাকে। হয়তোবা এক সময় নতুন পুরানোদের মধ্যে বন্ধুত্ব হয়, কিন্তু দিন শেষে ওই যে পুরানোদের বন্ধুত্ব আর নতুনদের মধ্যে বন্ধুত্বর যে বন্ধনটা থাকে, সেই বন্ধনটার মতো তীব্র গাঢ় শক্ত বন্ধন আসলে ওই মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে হয় না। ঠিক আছে, সো তাহলে সবগুলাই কিন্তু সিন্ডিকেট। এখন প্রশ্ন হচ্ছে এই সিন্ডিকেটটা পজিটিভ ইফেক্ট ফেলতেছে নাকি নেগেটিভ ইফেক্ট ফেলতেছে। অবশ্যই আমরা যদি সিনিয়রদের ওই সিন্ডিকেট বলি, কারণ ওয়ানডে সিরিজ জেতার পরে মুশফিকের পেজ থেকে একটা ছবি আসছে 4 জনের, সো এটাকে যদি আমরা সিন্ডিকেট হিসেবে ধরে রাখি, আই ডোন্ট বিলিভ দ্যাট সিন্ডিকেট হ্যাজ এনি ইল মোটিভ বিহাইন্ড এনিথিং দে ডু, এনিথিং দে সে। এই জিনিসটা যদি কেউ মনে করে থাকে সেটা আমার মতে তাদের প্রতি অন্যায় হবে। তাদের হোয়াটএভার তাদের পারফরমেন্স ইজ, যে তাদের কন্ট্রিবিউশন যাই থাকুক, অ্যাটলিস্ট আমার মনে হয় না যে ওদের মোটিভ নিয়ে কোনো কোশ্চেন তোলার মতো কোনো ব্যাপার এখনো ঘটেছে। সো ওইটাই আমি বললাম। সো সিন্ডিকেট কারো যদি ইল মোটিভ থাকে, আমি বলবো যে সেই মানুষগুলোর আছে যারা এই কথাগুলো বাইরে এসে বলে যে তামিম, বিশেষ করে নাম ধরে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম চায় নাই আগে হচ্ছে ব্যাট করার জন্য। এইগুলা হচ্ছে প্রবলেম। টিমের ভিতরে 2-3 জন মিলে একটা ডিসিশন নিচ্ছে, সবাই মিলে সেটাকে অপোজ করতেছে বা সেটাকে গ্রহণ করতেছে, ওইটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে যখন স্পেসিফিক কিছু নাম দলের বাইরে আসে এবং সেগুলা নিয়ে এত আলোচনা হয়। shows that টিমের অন্য কোনো সমস্যা আছে। ইটস দ্যাট যারা নামগুলো বের করে দিচ্ছে or whatever, সেটাতে প্রবলেম। সেটা যেভাবে আসুক না কেন, whether it's come to the media, whether it comes to someone else, ধরো আমার কাছে ইনফরমেশনটা আসলো, আমার কাছে কি মানে লেটস সে সাজ্জাদ, ঠিক আছে, আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিলাম এখানে, সিন্ডিকেটটা নিয়ে আমি না বলি, বাট লেটস আমার কাছে একটা ইনফরমেশন আসলো যে এই প্লেয়ারের ওই প্লেয়ারের সাথে একটা সমস্যা আছে, প্লেয়ার ওয়াই প্লেয়ার জেড এর সাথে একটা সমস্যা আছে, দুজন সিনিয়র প্লেয়ার, তাদের মধ্যে সমস্যা আছে, বাট এটা কিন্তু নিউজ না, এটা আমার কাছে আসলো ফ্রম আ টিম সোর্স এন্ড আই নো দ্যাট দিস ইজ। আমার কি সেটা নিয়ে নিউজ করতে কি কোনো সমস্যা আছে? নিউজ করতে পারবো কি পারবো না? ডু আই নিড টু অ্যাজ আ মিডিয়া পার্সন, অ্যাজ আ জার্নালিস্ট লেটস সে, or someone working in the media, do I need to worry যে বাংলাদেশ ক্রিকেটের এই নিউজটা দিলে ক্ষতি হবে নাকি লাভ হবে? My answer would be no, because my job is to give the news. It's the news. এখানে সাংবাদিকদের দোষ নাই কোনো। Exactly. So you can't blame whoever the messenger is, can't blame the messenger, but whoever is giving the information, team management এর ভিতর থেকে হোক আর যেই হোক না কেন, এটা যদি আসে, that means that অন্য জায়গায় সমস্যা আছে। So the problem lies within the team. আমরা এই ব্যাপারে আরো কথা বলবো আই গেস ইন ডিটেইলস। কমেন্ট গুলো নিতে থেকে সাজ্জাদ ভাই, সিনিয়র প্লেয়ারদের পাওয়ার কি টিম ম্যানেজমেন্টের চেয়েও বেশি, বিস্তারিত জানাবেন। টস ডিসিশন ফ্যাক্ট, সো জাস্ট কভার্ড দ্যাট রিপন ভাই, হোপফুলি you are clear
ওয়াসিফ বলছে যে বিডি কি জিতবে, কি মনে হয়? I would say 50-50, but I would say মানে ম্যাচ সিনারিওতে সাউথ আফ্রিকা আর ওয়ে ahead 60-30%, 60% win South Africa, 30% draw, and then 10% chance for a BD win. That's how I feel. 50-50 বলছে মোহাম্মদ সামির। Tawhidul বলছে, I don't think playing an extra batter does BD much good. If the batting fails, it fails. Even if Miraz play, if it clicks, exactly. Especially if Tamim is opening. Taijul was brilliant. Khaled was really good in patches too, but the bowling lacked much bite. Otherwise, I know Taskin Shariful weren't there for this game. This was the best 11, but in the long run, আরো I guess add করতে যাচ্ছে, but পুরো কমেন্ট আসে নাই তৌহিদ for this time. আমরা যদি একটু বোলিংটাতে সুইচ করি, রিফাত রাফিও বলছে what about Khaled Ahmed spell? He was so brilliant today with his lone length and control. Your opinion? বাট প্রথমত আমি খালেদের আগে মানে এখানে যাওয়ার আগে আমি টিম কম্বিনেশনটা নিয়ে বলতে চাই যে আই পার্সোনালি ফিল যে বাংলাদেশ 5 জন বোলার খেলাতেই পারে চাইলে। ওয়ের ইজ দ্য প্রবলেম? একটা এক্সট্রা ব্যাটার খেলায় লাভ কি? বিকজ ওই যে দিন শেষে তো ওই যে 52 রানে অল আউট হয়ে গেল লাস্ট ম্যাচে। ট্রু 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 না, আমার কাছে মনে হয় যে দিন শেষে এটা ইটস অ্যাবাউট চয়েস, ইটস অ্যাবাউট কারেজ, যে একটা ব্যাটার কম নিয়ে খেলবো কিনা। কারণ সাকিব যখন থাকে তখন এই ভেজালটাই থাকে না। সাকিব ইজ সামওয়ান যে বোলিং এও ফ্রন্ট লাইনার, ব্যাটিং এও ফ্রন্ট লাইনার, সো এই ভেজালটাই থাকে না। সো সেই ক্ষেত্রে ইউ ক্যান স্যাক্রিফাইস ওয়ান ব্যাটার। কিন্তু সাকিব যখন থাকে না তখন টিম ম্যানেজমেন্টের কাছে তখন একটা ডিলেমা চলে আসে যে আমি একটা বোলার নিব না আমি একটা ব্যাটার নিব। সো বেশিরভাগ ক্ষেত্রেই সেফ অপশনের দিকে হাঁটতে যায়। সেফ অপশনের দিকে হাঁটতে গিয়েই তখন হচ্ছে যে ব্যাটার খেলানো হয় বেশি। যে বোলিং মনে করে যে 4 জন তো মূল বোলার আছে, সাথে হচ্ছে যে ওই টুকটাক মমিনুল 1-2 ওভার করে দিবে, শান্ত 1-2 ওভার করে দিবে, ওইটা এটা হচ্ছে সেফ অপশন খোঁজে। কিন্তু সেফ অপশন এখনকার জমানার ক্রিকেটে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইউ উইল বি এন্ডিং অন দ্য লুজিং সাইড। এবং সেটাই কিন্তু হচ্ছে আবার অ্যাট দ্য সেম টাইম যখন সেফ অপশনের দিকে হেঁটেই কিন্তু বাংলাদেশ ওয়ান এগেনস্ট নিউজিল্যান্ড ইন নিউজিল্যান্ড। সো ওই জিনিসটাও আছে। তো আমার কাছে মনে হয় যে ইটস অ্যাবাউট দ্য টিম ম্যানেজমেন্ট কে। ফর এক্সাম্পল আমার কাছে মনে হয় যে খুবই স্ট্রং পার্সোনালিটি, ফর এক্সাম্পল কোনো সৌরভ গাঙ্গুলি বা এম এস ধোনি টাইপ কোনো ক্যাপ্টেন যদি থাকতো, সে হয়তো বা অ্যাটাকিং একটা অপশন দিত। আই ডোন্ট নো, মেবি আবার এই কথাটা ওভাবে মানে বুকে হাত রেখেও বলা যায় না, কারণ এম এস ধোনি কেদার যাদবকেও বোলার বানাই দিছে। হ্যাঁ, মানে হোয়াট এভার, তাহলে হয়তোবা এমন কোনো ক্যাপ্টেন থাকতো যে অ্যাকচুয়ালি শান্তকে দিয়ে ফিফথ বোলারের কাজটা চালায় নিত। কারণ সৌরভ গাঙ্গুলি তো রাহুল দ্রাবিড়কে কিপিং বানায় কিপার কম খেলাইছে, কারণ ওই সময় সে প্রপার একজন কিপার ব্যাটার পাচ্ছিল না। সো ওটাই বললাম যে দিন শেষে এটা আসলে টিম ম্যানেজমেন্ট কিভাবে সাজাতে চায়। টিম ম্যানেজমেন্ট, কারণ আরেকটা থিওরি তো এটাও আছে যে শুড উই প্লে সোহান অর নট ইন দ্য টেস্ট ম্যাচ। তাহলে সোহানকে খেলাইলে এটা, এবং ইভেন লিটনের ব্যাটিং দেখে এখন কিন্তু ইন্টারন্যাশনাল কমেন্টেটররাও এই কথাটা বলা শুরু করতেছে যে লিটনের আসলে কিপিং করাটা দরকার আছে কিনা। কারণ অবভিয়াসলি একটা কিপারের কাছ থেকে তার সে যখন এই মাপের ব্যাটার হবে তখন কিপিং করলে তার কাছ থেকে কিন্তু আমরা 100% পাবো না, এটা ইতিহাস সাক্ষী। ঠিক আছে, তো ওই জায়গাটাতেই আমি বলবো যে দিন শেষে এটা হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, ওরা কিভাবে ভাবতেছে, ওদের থট প্রসেস, ওদের এক্সিকিউশন, ওদের প্ল্যানিং, ওই জিনিসটাই এখানে মূল ইয়ে করে। অবশ্যই পপুলার থিওরির দিকে যদি যাই, আর আমরা যদি ক্রিকেটের ইয়ের কথা বলি, তাহলে অবশ্যই টেস্ট ম্যাচে জিততে হলে 20টা উইকেট লাগবে, আর 20টা উইকেট পেতে হলে ইউনিট 5 বোলার্স। এবং তহিদ যে কথাটা বললো যে তামিম যখন খেলতেছে তাহলেও কি একটা এক্সট্রা ব্যাটার খেলানো দরকার আছে কিনা। বাট ওই যে বললাম দিন শেষে ইটস অ্যাবাউট চয়েস অফ দ্য টিম ম্যানেজমেন্ট, এবং টিম ম্যানেজমেন্ট চোজ টু ওয়ার্ক ইন দ্য ওয়ার্ক থ্রু দ্য সেফার প্রসেস বা সেফার ওয়ে। কিন্তু এটা সবসময় হয়তো বা রেজাল্ট আনবে না, কিন্তু অ্যাটলিস্ট ওই যে একটা আছে না যে ওরা মনে করে যে সেই ক্ষেত্রে হয়তো ব্যাটাররা একটু রিল্যাক্সড হয়ে খেলতে পারবে। So I think we cannot do anything about it. হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং ওটা নিয়ে আসলে আমার লং টার্মের থিঙ্কিং I personally feel that সোহানকে দেওয়া যেতে পারে, ওর বাংলাদেশ could just do this trick every time they play. ফিল্ডিং এর সময় লিটনকে they rest লিটন, they bring সোহান as a substitute, কোনো তো রুল নাই এটা নিয়ে। 2005 অ্যাশেজ ইংল্যান্ড জিতছে কিভাবে, তারা তাদের পেসারদেরকে কিছুক্ষণ পর পরে হুদাই উপরে উঠায় ফেলতো, সাবস্টিটিউট ফিল্ডার দিয়ে ফিল্ডিং করাইতো, আর পেসাররা সবসময় ফ্রেশ থাকতো।
And also when the substitute fielder got the run out, তখন Ponting was so mad. He was so mad when he got out. Like, but I think it was Robert Key. But I forgot the name of the fielder, but সে আউট করার পরে পন্টিংস রিয়াকশন ওয়াজ নট আ হ্যাপি ওয়ান। আচ্ছা, আমরা খালেদের বোলিং নিয়ে একটু কথা বলি যে হাউ ডু ইউ ফিল, মানে বাংলাদেশের পেস অ্যাটাকটা নিয়ে। অবভিয়াসলি তাসকিন আর শরীফুল হচ্ছে টু ফ্রন্টলাইন পেসার্স, বাট আজকে খালেদেরও যে বোলিংটা দেখলাম, এন্ড দেন সামবডি লাইক আবুজাদ রাহি এবং তাইজুল, এই দুজন কিন্তু ছিল বাংলাদেশের ইভেন আ ফিউ ইয়ার্স আগে, 2 বছর আগেও বাংলাদেশের বেস্ট টু টেস্ট বোলার্স। এখন এরাই হচ্ছে টিমের মধ্যে রেগুলার না। রাহির তো আই ডোন্ট সি আ ওয়ে ব্যাক এভাবে যদি অন্যরা বোলিং করতে থাকে। প্রবলেমটা হয় কি, আমি রাহির ব্যাপারে সবসময় বেশ পজিটিভ চিন্তা ভাবনা করি, সিলি পয়েন্টেও বেশ কয়েকবার বলছি যে অফকোর্স আমি চাইবো রাহির মতো একটা বোলারকে রাখতে। প্রবলেমটা হয় অন্য জায়গায়। আজকে ইবাদত প্রথমে 10 ওভারে সে দিয়েছিল 59 রান, এবং দিন শেষে আমি একটু স্কোর কার্ডটা খুলি, দিন শেষে 16 ওভারে 75 রান, এবং যে দুইটা মেডেন পেয়েছে সে দুইটা মেডেনই হচ্ছে দিনের একদম শেষে সে যে দুইটা ওভার করছে 88 আর 90th ওভার। পুরো দিনের মধ্যে সে যে 16 ওভার করেছে, 16 ওভারের মধ্যে অ্যাকচুয়ালি হি বোল্ড উইথ ফায়ার, হি বোল্ড উইথ ডিটারমিনেশন, দোজ 2 ওভার, শেষ দুইটা ওভার। এবং ওই দুইটা ওভারে সে কিন্তু নিয়মিত 140 প্লাস ক্লিকে বল করেছে, 145 পর্যন্ত সে হিট করছে। প্রবলেমটা হয়ে যায় কি, রাহির বলের পেস এতই কম, তখন যখন আমার সামনে নেটে একটা বোলার 140, 142, 143 তে বল করতেছে, এবং সে যখন, আমি এটাও জানি সে যখন 9 লেংথে রাখে তখন কিন্তু হি ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু নেগোশিয়েট। তো ওই জায়গায় না আমি একটু বায়াসনেস অবশ্যই অটোমেটিক্যালি চলে যায় ওই পেসি অপশনটার প্রতি। আমার কাছে মনে হচ্ছে যে রাহির ক্ষেত্রে ব্যাপারটা এটাই হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক হি ইজ ডুইং এনিথিং রং, কারণ যখন প্র্যাকটিস ম্যাচগুলো হয়, আমরা পাকিস্তানের সাথে সিরিজের সময়ও দেখেছি প্র্যাকটিস ম্যাচেসে রাহি গট 3 উইকেটস, তারপর হচ্ছে যে সো ওইসব জায়গায়ও কিন্তু রাহি ভালো করতেছে, রাহি ইজ ডুইং গুড ইন নেটস। প্রবলেমটা হয়ে গেছে যখন নেটে আরেকজন আছে যে হচ্ছে যে হুটহাট এসে ঠাসঠুস করে 140, 142, 145 এ বল করতেছে, এবং সেটা যখন মাঝে মধ্যে একটু এক্সট্রা বাউন্স আসতেছে, মাঝে মধ্যে গুড লেগ থেকে লো হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে খুব সুন্দর ইন সুইং আসতেছে, তখন কিন্তু টিম ম্যানেজমেন্ট একটু বায়াসড হয়ে যায় যে রাহিও সুইং করাচ্ছে, ও সুইং করাচ্ছে, বাট রাহি করাচ্ছে 125 এ আর ও করাচ্ছে 145 এ। তো ওই জায়গায় একটু বায়াসনেস চলে আসে। তারপরে আবার হচ্ছে যে মাউন্ট মঙ্গানুতে এবাদতে যে স্পেলটা আছে সেই স্পেলটার পরে তো অবভিয়াসলি, এবং নট অনলি দ্যাট স্পেল, ওই স্পেলটার পরে কিন্তু এবাদত মোটামুটি ইন প্যাচেস রেগুলারলি ভালো করতেছে এরপরে যতগুলা টেস্টই হয়েছে। সো এই মুহূর্তে আসলে ঝামেলা হয়ে গেছে এবাদতের জায়গায়। অ্যাটলিস্ট আমি তো অন্তত আরো 2-3টা সিরিজ এবাদতকে দিয়ে কন্টিনিউ করাবো, কারণ হি ইজ নট ডুইং ব্যাড। প্লাস হচ্ছে ম্যাচ উইনিং একটা এফোর্ট অলরেডি সে দেখায় ফেলছে, যেটা রাহির এখনো কিন্তু মিসিং। মাইন্ড ইট, রাহি কিন্তু এখনো এরকম ম্যাচ উইনিং বা ম্যাচ ডিফাইনিং কোনো স্পেল করতে পারেনি তার ক্যারিয়ারে, সো যেটা অলরেডি একজন করে ফেলছে। এবার আসি হচ্ছে যে রাহির আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে যে তাসকিন, এবাদত, শরীফুল যেহেতু এখনো নতুন, ওকে অন অ্যান্ড অফই খেলাবে, সব টেস্ট এখনো খেলাবে না, বাচ্চা ছেলে। তো ওই চিন্তা করে 3rd, 4th নাম্বারে কিন্তু চলে আসবে হচ্ছে রাহির নাম। ওই জায়গায় ফার্স্ট টেস্টে পাকিস্তান টেস্টে আমরা দেখলাম খালেদ আসলো, বাজে করলো। এই সিরিজটাও যদি খালেদ বাজে করতো তাহলে রাহি হয়তো বা চান্স পেয়ে যেত, কিন্তু প্রবলেম হয়েছে খালেদ ইজ বোলিং ব্রিলিয়ান্টলি ইন দিস সিরিজ। ফার্স্ট টেস্টে হি গট 4 উইকেটস ফার্স্ট ইনিংসে, আজকেও কিন্তু চমৎকার বোলিং করছে, স্পেশালি দোজ 2 উইকেটস হি গট। আমার কাছে মনে হয়েছে যে ও যে কনসিস্টেন্ট লাইন অ্যান্ড লেংথে বল করে কনসিস্টেন্টলি ইন সুইং আউট সুইং, মানে দেয়ার বোথ উইকেটস, দুইটা উইকেটই, দুইটা লাস্টে হচ্ছে পাইলো বাবুমার উইকেট, আর প্রথম পেলো সারেল এরওয়ের উইকেটটা। সো দুইটা উইকেটই ও এত সুন্দর প্ল্যানিং করে উইকেটটা, হি বট দোজ উইকেটস। হ্যাঁ, দিস ইজ সামথিং উই ল্যাক। এবার তো 6 উইকেট পাইছে, এটা ঠিক, কিন্তু একটা উইকেটও কিন্তু দেখে মনে হয় না যে সে প্ল্যানিং করে বট করে সেট আপ করে উইকেটটা নিয়ে আসছে, সেটা কিন্তু না। খালেদ আজকে যে দুইটা উইকেট পাইলো, দুইটা উইকেট কিন্তু বিউটি অফ টেস্ট ক্রিকেট, যে জিনিসটা আমাদের সামনে নিয়ে আসলো। বিশেষ করে বাবুমারটা, একটা বল হচ্ছে যে বাবুমার আউটসাইড এজকে বিট করলো, তারপরে কি হলো, আউটসুইঙ্গার বাবুমার লেফট দা অল দা বলস, ছেড়ে দিল, তারপরে হুট করে সেম লাইনে সেম লেংথে থেকে একটা ইনসুইঙ্গার, বাবুমা অলমোস্ট লস্ট হিজ অফ স্টাম্প। এর পরের বলটা বাবুমার মধ্যে ডিনেমা ঢুকে গেছে, সে পরের বলটা খেলো, একদম ইমিডিয়েট পরের বলটা আবারও একটা আউটসুইঙ্গার এন্ড বাবুমা এজ হয়ে
চলে গেল, এবং দিনের শেষে ওইটা একটা হিউজ উইকেট ছিল বাংলাদেশের জন্য। সেম গোজ ফর সারেল এরউইক, তার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা ঘটেছে। অফ স্টাম্পের উপরে আসতেছে, আস্তে 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 হঠাৎ করে একটু ফুলার লেংথ, একটু ওয়াইডিশ ড্রাইভিং লেংথে একটা বল দিল এবং সে সেই ফাঁদে পা দিল। হ্যাঁ, সো দিস ইজ সামথিং ইউ ওয়ান্ট ফ্রম ইউর ফার্স্ট বোলার। দিস ইজ সামথিং, এই যে দুইটা সেটআপ ছিল, মেবি আমি অনেক বেশি বলে ফেলতেছি, বাস দিস ইজ সাম সেটআপ যেটা আমি ভাই ম্যাকগ্রা গিলেস্পিদেরকে করতে দেখতাম। ম্যাকগ্রা গিলেস্পিদের কিন্তু এমন কোনো আউটরেজাস কোনো সুইং ছিল না তাদের আলমারিতে, তাদের কিন্তু এটাই ছিল জায়গা মতো বল করে যাব এবং ব্যাটসম্যানের মাথা নিয়ে খেলবো। খালেদ ডিড দ্যাট ইন দিস টেস্ট। সো প্রবলেমটা হয়ে গেছে যখন আপনার এরকম বোলার থাকবে, দেন ইউ হ্যাভ তাসকিন ব্রিংস এক্স ফ্যাক্টর টু দ্য টিম। হ্যাঁ, ওর ফার্স্ট টেস্টে সেকেন্ড ইনিংসে ওর স্পেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। at times he will be expensive, কিন্তু দিন শেষে সে সবসময় নাম্বার ওয়ান চয়েস বোলার হবে টেস্টে। সো তাসকিন এক্স ফ্যাক্টর হিসেবে যখন চলে আসবে, দেন বাইরে শরীফুল আবার যখন চলে আসবে, সে এক্স ফ্যাক্টর না হয়ে মেবি ওয়াইজেড ফ্যাক্টর হয়ে যাবে, তখন কিন্তু রাহিরা একটু পিছায় যাবে। সো রাহি হোয়াট ক্যান হি ডু, তার স্কিলসে আর একটু ইমপ্রুভ করতে পারে, এবং অফকোর্স টাইম তো ভাই এখনো শেষ হয়ে যায় নাই, পেইসে যদি আর 10টা কিলোমিটার যদি সে বাড়াইতে পারে। স্পিকিং অফ হুইচ, আমরা মানে আরো 8-10টা বা আরো বেশি ইনফ্যাক্ট লাইক চাই। We've got 13, we've got over 50 viewers right now. একটু আগে 60ও ছিল at times, so we're getting there, we're reaching the peak, so get them up to 40-50 likes guys if you're enjoying the discussion. আমাদের ডিসকাশনটা পছন্দ হয়ে থাকলে তাহলে you know what to do, like it, subscribe to the channel as well, share the video as well. Facebook as well, like it. Facebook মাত্র 3টা লাইক করেছে, we've got more people viewing. Definitely এটা বলতে হবে যে right now at this moment সেকেন্ড যে টেস্ট ম্যাচটা চলতেছে সেটার কিন্তু ভেন্যু একটা নাম চেঞ্জ হয়েছে, and I worked on that. I don't know, since we have commentary at times, we'll have to say it, or Bangladeshi media, I don't know if anyone's saying it, but you know, it's got a very difficult name. In fact, অনেক সাউথ আফ্রিকানরাও বলতে পারে না। It's called Kepertha. So it's called Kepertha. 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 কে বেরহা মানে জির উচ্চারণটা হয় না। No, it's a click. Kepertha. that's the pronunciation. আমি অনেক ঘাটায় দেখলাম এটা, because I was very confused এটা কিভাবে বলে, and then I heard other people say it. So many comments already, so let's see these. এখানে শিহাব খানের কমেন্টটা, this is very important, we need to discuss about this. ডিন এলগার বলল টেস্ট পুরুষদের খেলা, সেটা বাংলায় আগে ট্রান্সলেট করা হয়েছে। সো বাংলাদেশ অভ্যস্ত নয় টেস্ট খেলার পৌরুষত্ব বাংলাদেশের নেই। এসব অপমানজনক কথা কোনো রিপ্লাই মমিনুল দিল না। এমন লুথা পুরুষত্বহীন ক্যাপ্টেন আমাদের শেষ কবে ছিল? টক্সিক ম্যাসকিউলিনিটি, আপনার কমেন্টটাতে আনফরচুনেটলি বাংলাদেশের সোসাইটিতেও টক্সিক ম্যাসকিউলিনিটি, এবং সাউথ আফ্রিকার সোসাইটিতে ইটস আ বিগ প্রবলেম টক্সিক ম্যাসকিউলিনিটি, যেটার জন্য আসলে কুইন্টন ডিকক যে হঠাৎ করে রিটায়ারমেন্টে চলে গেল, এটার পিছনে সে বলেছে যে হি ওয়ান্টস টু স্পেন্ড টাইম উইথ হিজ চাইল্ড, যেটা টেস্ট ম্যাচ খেললে অনেক সময় অনেক বেশি লম্বা সময় হয়তো বা তার বাইরে থাকা হবে। সো অনেক সিঙ্গেল মাদার্স ইন সাউথ আফ্রিকা, অনেক সময় বাবারা দেখা যায় যে দে আর বিজি ওয়ার্কিং অর হোয়াটএভার। সো এই জায়গাটাতেও ইটস সামথিং দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড। এলগারের কথায় একটাই আমি ভুল পেয়েছি, উইচ ইজ ওয়েন হি সেড দ্যাট ইটস আ ম্যানস গেম, অ্যান্ড মানে জিনিসটা এভাবে যে only men can be tough, না, দ্যাটস নট ট্রু। বাট বাকি যা বলেছে দ্যাট ওয়াজ ট্রু, যে টেস্ট ক্রিকেটে ইন জেনারেল স্লেজিং হতে পারে, ইটস আ টাফ গেম, and tough game if you get what you're getting, you have to give it back, you have to toughen up, সেটা এক জিনিস। but toxic masculinity is something যেটা আমরা অ্যাপ্রুভ করি না। this comment itself is that, সাজ্জাদ you were saying। না, ওইটাই বললাম যে সে ভাই সরি টু সে, আসলে পুরুষত্ব বলতে আপনি কি বোঝাচ্ছেন, দ্যাট ইজ মাই কোশ্চেন।
যেটা টেস্ট পুরুষদের খেলা, এটা খুবই রং একটা মেসেজ দিয়েছে একটা ক্যাপ্টেন হিসেবে, একটা টেস্ট প্লেয়িং নেশন যাদের একটা সমৃদ্ধ ইতিহাস আছে। ডিন ইলগার অফকোর্স এটা একটা বাজে বাজে এক্সাম্পল সেট করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে কথার জবাব বা কথার রিপ্লাই মমিনুল কেন দিল না? তাই কথা রিপ্লাই কথা দিয়েই দিতে হবে, এটা তো আসলে ঠিক না। আহ, হ্যাঁ, হতে পারে যে আমরা এটাও বলতে পারি যে মাঠের খেলায়ও আমরা দিতে পারবো না। তো মাঠের খেলায় যদি আমরা দিতে না পারি তাহলে কথা দিয়ে দেওয়াটা তো এটা আরো বাজে হয় সেটা, তাই না? দিন শেষে আমি এমন একটা কথা বললাম যেটা আমি মাঠে গিয়ে প্রুফ করতে পারলাম না। তো এর চাইতে বেটার যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে আমরা কথার লড়াইয়ে না গিয়ে আমরা হচ্ছে যে মাঠে গিয়েই প্রুফ করে দেওয়ার চেষ্টা করব, তাহলে ওয়াই নট। এটা তো আমি যে কোনো দিনই আমি এটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করব। আর আরেকটা জিনিস হচ্ছে যে দ্যাট ডাজন্ট মিন যে কথা দিয়ে রিপ্লাই দিলে সেটাও ব্যাড হবে বা সেটাও খারাপ হইতো, আমি সেটা বলছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডিন এলগার যে কথাটা বলেছে টেস্ট পুরুষদের খেলা, হয় কি মাঝে মধ্যে আপনি অনেক লজিক্যাল কোনো একটা আর্গুমেন্টেও যেতে পারেন, কিন্তু ছোট্ট একটা ওয়ার্ডের মানে চুজিং অফ ওয়ার্ডস, ছোট্ট একটা ভুলে কিন্তু আপনার সমস্ত ক্রেডিবিলিটি ভেঙে যাবে। আমার কাছে মনে হচ্ছে যে ডিন এলগার যখন বললো ইটস আ মেন্স গেম, তার সমস্ত স্টেটমেন্টের পুরো ক্রেডিবিলিটি ওইখানে শেষ হয়ে গেছে। এবং আমি ওই জায়গায় হইলেও মেবি কোনো আনসার দিতাম না, কারণ হচ্ছে যে সেটা মানে এটা এতই লো, বিলো দা ওয়েস্ট একটা ব্লো ছিল। এটার আসলে সরি শানু, বাট এটা অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ ডিসগ্রেসফুল স্টেটমেন্ট ফ্রম ডিন এলগার, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যেটা নিয়ে অন্তত মৌখিকভাবে কোনো লড়াইয়ে বাংলাদেশের কেউ যায় নাই। দে মানে এখানে অ্যাটলিস্ট আমি বলবো যে স্ট্যান্ডার্ডটা নিজেদের একটু উপরে রাখতে পেরেছে। সো অবভিয়াসলি আমি শিহাব ভাই, আই এম ভেরি সরি টু আস্ক ইউ দ্যাট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পুরুষত্ব ইন ইউর ডিকশনারি? হ্যাঁ, রাইট। ওই যে উইল স্মিথ যেটা করলো তার বউয়ের জন্য আরেকটা লোককে যে থাপ্পড় মারলো, এটা ওটা কি পুরুষত্ব? ওটা পুরুষত্ব না, ভায়োলেন্স। ভায়োলেন্স, তারপর হচ্ছে যে অ্যাবিউজিং, এই জিনিসগুলা কখনোই আসলে সাপোর্ট করার জিনিস না। আমি বলছি আমি নিজেও হয়তো বা যখন এক সময় ফ্রেন্ডদের সাথে কথাবার্তায় বা স্কুলে কলেজে যখন করতাম মাথা গরম করে ফেলতাম, মারামারি করতে যেতাম, করতাম। উইথ উইথ এইজ পিপল লার্নস। কিন্তু ডিন এলগার তো ভাই ওই বাচ্চা ছেলে না, তাই না? সে সাউথ আফ্রিকা টেস্ট টিমের ক্যাপ্টেন, যার বয়স হচ্ছে 35। তো সে যদি এসে বলে টেস্ট হচ্ছে যে ইটস এ মেন্স গেম, তাহলে ভাই ওরা শেখার কোনো জায়গা নেই। ইশাব খান একটু আরেকটা কমেন্ট করেছে, তিনি হয়তো বা মানে ইনিশিয়াল কমেন্টটা থেকে একটু রিট্র্যাক্ট করে টপিকটা চেঞ্জ করেছে, যে টেস্ট পুরুষদের খেলা এটা আপনার প্রিয় দলের ক্যাপ্টেন ডিন এলগার বলেছেন, আমি বলি নাই। দোষ কাউকে দিতে হলে ডিন এলগারকে যে দেন, স্টেটমেন্ট তার, আমার না। তিনি এমন কমেন্ট করবেন কেন? ভাই আপনার কমেন্টে কিন্তু আপনি লিখছেন এমন লুথা পুরুষত্বহীন ক্যাপ্টেন আমাদের শেষ কবে ছিল। হুম, আপনি একটু আগে কমেন্টটা করেছেন। সো ওইটা ওই ওইটার উত্তরটা আপনি দিলে আমরা মানে আমরা তো ডিন এলকাকে বলছি না ও ভালো বলেছে, মানে ওই যে টেস্ট ইজ আ ম্যানস গেম, মানে ইটস আ ম্যানস গেম বা এইভাবে করে যে মানে বলাটা, দ্যাট ইজ টক্সিক ম্যাসকুলিনিটি। এইটা এইভাবে তার বলাটা একদমই ভুল। তার ওভারঅল জিস্ট যেটা ছিল অফ দ্য স্টেটমেন্ট, যে আমরা কোনো মানে বাউন্ডারি এক্সিড করি নাই, যে কাউকে আমরা গালি দেই নাই বা কিছু না, টেস্টে স্লেজিং হয় অ্যান্ড ইটস আ টাফ গেম, সেইটা ঠিক আছে। বাট ইটস আ ম্যানস গেম বলে আর কি সে ওই স্টেটমেন্টটার মানে কিছুটা অংশ হলেও হি হি গট ইনটু আ সেগমেন্ট অফ সোসাইটি, যেটা আসলে বাংলাদেশেও আসলে এটা নিয়ে কেউ কথা বলে না। আই থিঙ্ক উই আর দ্য অনলি ওয়ান্স হু হ্যাভ বিন টকিং অ্যাবাউট ইট, এন্ড শিহাব খান এটা একদম মানে ব্লেটেন্টলি নিয়ে আসার জন্য আসলে আই গেস উই গেট অ্যান অপরচুনিটি টু টক অ্যাবাউট ইট। কারণ টক্সিক ম্যাসকুলিনিটিটা নিয়ে আই ডোন্ট থিঙ্ক ইট গেটস টকড অ্যাবাউট এট অল। সো এইটা নিয়ে আপনারা মানে একটু ক্ল্যারিটি থাকলে ভালো হয়, যে আসলে এইভাবে করে রিপ্লাই দেয়াতে তো পুরুষত্ব প্রমাণ এক্স্যাক্টলি, হয় না। মানে ওই জিনিসটাই যে ভাই প্লিজ ডোন্ট টেক আস আদারওয়াইজ। যদি আমাদের কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন, উই আর ভেরি সরি, বাট অল উই ওয়ান্ট টু সে ইজ ডিন এলগার যেটা বলেছে ইটস অ্যাবসলিউটলি রং, দ্যাট পার্ট, যে ইটস এ মেন্স গেম। কিন্তু মানে এবং ওই কথাটা শুনে আপনারও মেজাজ খারাপ হয়েছে একজন বাংলাদেশি হিসেবে, সেটাও ঠিক আছে। কিন্তু আপনি যখন আপনার ফ্রাস্ট্রেশন দেখাতে গিয়ে এইভাবে বলছেন যে এমন লুথা পুরুষত্বহীন ক্যাপ্টেন আমাদের শেষ কবে ছিল, তো দিস ইজ অলসো নট রাইট, ইজ ইট? তাই না? তো ওই জায়গাটাতেই আসলে আমাদেরও একটু বুঝতে হবে যে I think
what he also tries to imply, Dean Elgar, যদি তাকে জিজ্ঞেস করা হয়, what he's trying to imply is it's a grown-ups environment, not a boys environment. ছোটদের খেলা না আর কি, যে ক্রাই বেবি টার্মটা থেকে আর কি এটা হয়তো বা সে ইমপ্লাই করেছে। সো ইয়া, হ্যাঁ, দ্যাটস ডিটেইলটা ওইটাই বলেছে, কিন্তু ওই যে বললাম যে ওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে এমন কিছু কথা আর মানুষ এটা তো ট্রান্সলেশন, শিহাব খান ভাই তো উনি তো ট্রান্সলেশনটা নিয়ে আর কি তুলে এনেছে, যে ট্রান্সলেট করে। কিন্তু আমি অনেক বাংলা নিউজ পোর্টাল, এই জন্য বাংলা নিউজ পোর্টালে যে রিসেন্টলি টেলফোর্ড ভাইসের কোনো লেখাও আই থিঙ্ক ট্রান্সলেট করে দেওয়া হয়েছে যে সাকিবকে ক্ষমা চাওয়ার জন্য মানে বেগ, মানে কিন্তু ওয়ার্ডিং ইজ রং, মানে যাই হোক, এনিওয়েজ। এবিপি বলছে যে স্লিপে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কনসেন্ট্রেশন, হুএভার ইট ইজ, ইউজুয়ালি টপ অর্ডার ব্যাটার্স বিকজ দে are usually habitual. Yeah, absolutely. And then there is Saudi who feels that sleeps as well, have very unlike most sleep fielder. লিটন চন্দ্র, সাজ্জাদ ভাই, মমিনুলের ক্যাপ্টেন্সি আর কতদিন চলবে? বাংলাদেশ ওকে সরানোর প্রয়োজন কি আপনি মনে করেন? আমি সত্যি কথা লিটন ভাই আমি মনে করি না মমিনুল ইজ গ্রোয়িং অ্যাজ এ ক্যাপ্টেন। রিভিউ নিয়ে আজকে অনেক কথা হচ্ছিল, মমিনুল রিভিউ কবে নিয়ে আসবে, ওইটা আলাদা ডিসকাশন, ওইটা আলাদা আর্গুমেন্ট। হ্যাঁ, কারণ রিভিউ নিয়েও আমি এখানে একটা কথা বলবো, সেখানে হচ্ছে যে শুধুমাত্র মুমিনুলকে কেন ব্লেম করা হবে। দিস ইজ, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ক্যাপ্টেন অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে, রিভিউ নিয়ে নেয়, গাট ফিলিং ওর দূর থেকে কিছু একটা মনে হয় ভাই সবার তো আর ওই জিনিসটা থাকবে না। তাহলে মুশফিক যখন ক্যাপ্টেন ছিল তখন সে যখন ঠাস ঠাস রিভিউ নিত তখন আমরা কেন মুশফিককে বকা দিতাম? মুশফিক তো সেটাই করতো যে হ্যাঁ রিভিউ নিয়ে নিলাম কারোর সাথে কোনো ডিসকাস না করে। কিন্তু সেটাও তো বাংলাদেশের জন্য ব্যাকফায়ার করেছে। বাংলাদেশ দেখা যাচ্ছে পুরো 50 ওভারের মধ্যে 2টা রিভিউ শেষ করে ফেলেছে এবং ফালতু কিছু রিভিউ সেটা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে রিভিউর জন্যও শুধুমাত্র কারণ আজকে যে ঘটনাটা ঘটলো প্রথমে খালেদের ওভারে এডউইর যে ইয়েটা ছিল, রিভিউটা ছিল, সেটা হচ্ছে যে খালেদ ওয়াজ প্রিটি কনফিডেন্ট যে এটা ব্যাটে লাগে না, ইটস হিটিং দ্য স্টাম্পস। সো খালেদ বারবার পুশ করতেছে ক্যাপ্টেনকে যে এটা রিভিউ নেন। সো একজন ক্যাপ্টেন যদি এটা মনে করে, ভাই প্রত্যেকটা বোলারই তো মনে করে যে পায়ে লাগলেই আউট, বোলার নিজে তো এটা মনে করতেই পারে, তাই না? এবাদতের কাছ থেকে আমরা দেখি নাই লেগ স্টাম্পের বাইরে 1 মাইল বাইরে পিচ করা বল সে হচ্ছে পুশ করে ক্যাপ্টেনকে রিভিউ নিয়ে আইছে। এটা শুধু বাংলাদেশ না, এটা ওয়ার্ল্ড ক্রিকেটেও আমরা দেখেছি। সো কিছু ক্ষেত্রে ক্যাপ্টেনরা এই জন্য বেটার অপিনিয়নের জন্য উইকেট কিপারের উপরে বা বেটার অ্যাডভাইসের জন্য উইকেট কিপারের উপরে নির্ভর করে। ওই জায়গাটাতে আমি বলবো যে আপনি যদি একজন মানুষকে ব্লেম করতে চান, সেই ব্লেমের বেশিরভাগটা উইকেট কিপারের উপরে বর্তাবে। এবং এই জায়গাটাতেই আমি বলবো যে আমি তো ভাই শুধু এই সিরিজ না, লিটন দাসের উইকেট কিপিং ইজ ফ্যান্টাস্টিক, কিন্তু লিটন কুমার দাস একজন উইকেট কিপার হিসেবে অনেক বেশি ইন্ট্রোভার্ট, কথাবার্তাও কম বলে, রিভিউর ক্ষেত্রেও খুব বেশি কি বলে খাঁটি বাংলা যদি বলে যে মেন্দা মেরে পড়ে থাকে। সো মেন্দা মেরে পড়ে থাকলে তো হবে না, কারণ উইকেট কিপার যদি না বুঝে যে কোনটা লেগ স্টাম্পের বাইরে পিচ করছে, কোনটা উইকেট মিস করতে পারে, কোনটা বেশি বাউন্স ছিল, হ্যাঁ ইনসাইড এজ মাঝে মধ্যে মিস হইতে পারে, সেটা আলাদা, সেটা হিউম্যান এরর হিসেবেই আমি নিব, কিন্তু উইকেট কিপারের তো এই জিনিসটা বুঝতে হবে। তো শেষ পর্যন্ত এবং মুমিনুল প্রথম থেকেই কিন্তু লিটনের দিকে তাকায় ছিল যে ব্যাটে লাগছে, লিটন দেরি করছে তাকে ওই কনফার্মেশনটা দিতে, এবং তখন ওই 15 সেকেন্ড শেষ হয়ে গেছে। রিভিউ নিতে চেয়েছিল মুমিনুল, কিন্তু 15 সেকেন্ড শেষ হয়ে গেছে। সো রিভিউর ওই জায়গাটা যদি আমি বলি, অন্তত আজকে যে ঘটনাটা ঘটেছে সেখানে তো আমি ভাই মানে এটার জন্য তো শুধুমাত্র ওকে, মানে এখন প্রবলেমটা হয়ে গেছে কি লিটন ওই টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সবাই কিন্তু পার্টলি লিটনকে দোষ দিচ্ছিল, কিন্তু লিটন যখন রান করা শুরু করেছে এখন হচ্ছে যে সবার চোখে লিটন একজন হিরো, আমার চোখেও লিটন একজন হিরো, কিন্তু কথা হচ্ছে যে ভালো করছে তার কোনো দোষ আমি চোখের সামনে রাখবো না। হ্যাঁ, যে খারাপ করছে বা যাকে আমি পছন্দ করি না সে যেটাই করুক ভাই এটাতে তার সমস্যা আছে। হ্যাঁ, আমরা আসলে টেস্ট ক্রিকেটেই কিন্তু বাংলাদেশ এখনো ফাইন্ডিং দেয়ার গ্রাউন্ড। হ্যাঁ, সো এই জায়গায় ক্যাপ্টেন মমিনুল নাকি ক্যাপ্টেন সাকিব, ভাই সাকিবের ক্যাপ্টেন্সিতে আমরা আফগানিস্তানের সাথে টেস্ট হারছি। এখানে রিপন আহমেদের নেক্সট কমেন্টটা এটা ছিল। এক্স্যাক্টলি। সো যেটা বলতেছিলাম যে সাকিবের ক্যাপ্টেন্সিতে আমরা আফগানিস্তানের সাথে টেস্ট হারছি। তারপর হচ্ছে যে এরকম ভাবে আমি বলবো যে টেস্ট ক্রিকেটেই আমাদের এখনো
অনেক কিছু, অনেক পথ যাওয়ার বাকি আছে। তাই শুধু শুধু আমরা কেন একটা প্লেয়ারের পিছনে লেগে পড়ে আছি আমি এটা বুঝতেছি না। মানে সে আউটস্পোকেন না বা সে না সেটা, বা এমনও হতে পারে যে মিডিয়াতে সে আমাদেরকে চর্চা করার মতো তেমন কোনো কথা বলতে দিচ্ছে না, কারণ সে তো ভাই সব ব্লেম নিয়ে নেয়, এবং দ্যাটস এ ক্যাপ্টেন শুড ডু, যে হ্যাঁ ক্যাপ্টেন হিসেবে আমি দায় নিচ্ছি। ক্যাপ্টেন কিন্তু মমিনুল কিন্তু আইসা বলে নাই যে ফার্স্ট টেস্টের পরেও সে কিন্তু দায় নিচ্ছে, সে বলতেছে যে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে দায় নিলেই কি হবে নাকি, তাহলে ভাই দায় না নিলেও তো আপনি এটা বলতে পারেন যে তুমি কি করছো। তো প্রবলেমটা ওইটাই যে ইটস ইটস ইম্পসিবল টু মেক এভরিওয়ান হ্যাপি। সো আমার কাছে মনে হয় যে আমাদের ওই পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করা উচিত যে সে যেটা করতেছে সেটা কতটুকু পার্সেন্ট রাইট করতেছে। সো ওই জায়গাটাতে আমরা চিন্তা করতে পারি। 48 না 58 ওয়ান ডে। 58 হ্যাঁ, এটা আচ্ছা 2011 ওয়ার্ল্ড কাপ। ওয়েস্ট ইন্ডিজের সাথে যে টেস্টে 2018 এ বাংলাদেশ দুইবার অল আউট হয়েছিল, ওখানে মেবি 40 আশেপাশে স্কোর ছিল। আচ্ছা আচ্ছা, ওইটা বাট ওইটাতে maybe একটা সাকিব 40 যখন টিমে ছিল, আমরা যদি বলি রিসেন্টলি এগেনস্ট পাকিস্তান দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ, যেটা বাংলাদেশ হারলো 3 দিনের মধ্যে বৃষ্টির পরেও, যে বাঁচাতে পারলো না, সেখানে তো সাকিব ওয়াজ দেয়ার। এন্ড উই ক্যান সামটাইমস মানে উই লাইক টু 40 সরি 43 ওয়েস্ট ইন্ডিজের সাথে যেটা করছিল। হুম আম, আমরা আরো উপরের কমেন্ট গুলো একটু নেই। এখানে সাইদ ইফাজ বলছে, ক্যান উই রিস্ট্রিক্ট সাউথ আফ্রিকা বিফোর 350? ইফ উই ক্যান দেন হোয়াট শুড বি আ টার্গেট স্কোরিং 400? আগে তো রিস্ট্রিক্ট করেন ভাই হ্যাঁ এক্ষুনি। ওই যে শুরুতে কিন্তু বললাম ভেরাইনার উইকেটটা লাগবে ফার্স্ট হাফ এন আওয়ারে। হ্যাঁ, ভেরাইনাকে ফেলে দিতে পারলে মুলডার মহারাজ এরা মিলে আই ডোন্ট থিঙ্ক 350 ক্রস করতে পারে। গত ম্যাচে আমরা দেখেছি শেষ 2 উইকেটে 69 রান হয়েছে, বাট আনলাইকলি। বিশেষ করে একটু যদি ভালো বল করে, আজকে দিনের শেষে কিন্তু খালেদ বোল্ড ওয়েল, এবাদত বোল্ড ভেরি ওয়েল লাস্ট 2 ওভারে, যে ফায়ারের সাথে বল করেছে সেটা যদি করতে পারে, আর তাইজুল খুব ভালো বল করছে। সো এটা ধরে রাখতে পারলে, ভেরানের উইকেটটা যদি ফেলে দিতে পারে, দেন গেম অন। 350 এর আগে হুম। মেবি পসিবল। মিনাজ শুভ এবং সামির ভাই দুজনেই মানে একটু টিমের ফরমেশন নিয়ে বলছে যে হাউ মেনি টিমস আর ইন 7-4 ফরমেশন, মানে 4 বোলার্স এন্ড 7 ব্যাটার্স, এন্ড হাউ মেনি আর ইন 6-5 ফরমেশন? আই থিঙ্ক মোস্ট টিমস হ্যাভ দ্য 6-5 ফরমেশন। টেস্ট ম্যাচে 5টা স্ট্রাইক বোলার নিতেই হবে, and not bit part bowlers. From my long experience watching cricket as a fan, bowling guarantees you win test matches, batting ensures draws for most cases. বাংলাদেশ কিন্তু ওয়ে টেস্টে যাই টু ড্র, not to আমি কিন্তু not to সামির ভাই এই lose. কথাটাই বললাম যে টিম ম্যানেজমেন্ট ওই সেফ অপশনটাই বেছে নিচ্ছে, হুম। এই কথাটাই কিন্তু বলেছিলাম। আর আরেকটা ব্যাপার আছে, এটা আমি লাস্ট And সিরি I পয়েন্টে think it was বলেছিলাম। karma. মানে আমরা যদি লক্ষ্য করি লাস্ট ম্যাচে, লেটস বি ভেরি অনেস্ট, টিম ম্যানেজমেন্ট ওর দ্য ব্যাটার্স, তারা হিউমিলিয়েশন চায় নাই। যে আই স কমেন্ট মাঝখানে, আই উইল কাম ব্যাক টু ইট ইফ আই ফাইন্ড ইট এগেন, যে রাবাদা, তারপরে নরকিয়া, মানে ফার্স্ট যে বোলার গুলো ফার্স্ট চয়েস ফাস্ট বোলার, তারা একটাও নেই। দে আর অল ইন দি আইপিএল। সো এগেনস্ট দিস বোলিং অ্যাটাক, এগেনস্ট দিস ফাস্ট বোলিং অ্যাটাক, বাংলাদেশের তো ওইটা শো করা, ওই গাছটা শো করা উচিত ছিল টু প্লে অ্যান্ড ব্যাট ফার্স্ট। সো ওয়াই ডিডন্ট দে ডু দ্যাট? অ্যান্সার যদি হয় টু নট গেট এম্বারেসড, যে তারা যেন এম্বারেসড না হয় এগেনস্ট দিস টিম, তাহলে কিন্তু দিন শেষে এম্বারেসডই হইলো। বিকজ ওই যে কত, মানে 100 নিচে অল আউট হয়ে গেছে, রাইট? মানে ফর 50 অড রানস। সো লাইক এক্স্যাক্টলি। সো এখানে যে নাহিন হাসান বলছে যে যদি রাবাদাইন গিরি ওরা থাকতো, দেন পিচে টোটালি ফ্ল্যাট না হলে ফার্স্টে ব্যাটিং করা নিয়ে না হয় ভয় পেত। বাট সাউথ আফ্রিকা এই পেস বোলিং কে ভয় পেয়ে ব্যাটিং নিল না। এত ভয় এদের, মানে ইয়া না মানে কথায় তো যুক্তি আছে। ইয়া তো যাই হোক, মানে ইট ইজ হোয়াট ইট ইজ, কি বলবেন আপনি এখানে, কারণ অতীতে এত বাজে অভিজ্ঞতা চলে আসছিল, তো ফার্স্টেই হয়তো বা দিতে চায় না। যাই হোক, ওটা নিয়ে এখন চিন্তা করে লাভ নেই ভাই, ওটা পার হয়ে গেছে, নতুন আর একটা খেলা শুরু হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে লেটস কনসেন্ট্রেট অন দিস গেম। আর যেটা বললাম যে বাংলাদেশ স্টিল ফাইন্ডিং ইটস ফিট অন টেস্ট ক্রিকেট, সো একটু তো সময় লাগবেই। আমরা তো ওয়ান ডেতে ভাই 47 ম্যাচ টানা হেরে একটা পর্যায়ে ইয়ে করছি, তো এখন এসে আমরা ওয়ান ডেতে উই আর এ গুড টিম বলার মতো একটা জায়গায় হয়তো আসছি। সো টেস্টেও তো আরো বেশি সময় লাগতে পারে। আর ওই যে 6-5 আর 7-4 ওই জায়গাটাতে, প্লাস সামির ভাই যে কথাটা বললো সেটার ইয়েতে বলতেছিলাম যে লাস্ট সিরি পয়েন্টেও কিন্তু আমরা একটা কথা বলছি যে যারা 6-5 এ খেলে, আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপটার দিকে তাকাই,
টু অর মোর প্লেয়ার্স, বিশেষ করে মিডল অর্ডারে যারা খেলে তাদের ব্যাটিং এভারেজ আছে হচ্ছে 50+, 55, 60, একেবারে মিনিমাম হইলেও 40, 45। হ্যাঁ, ওপেনারদের হচ্ছে যে 40, 45 এরকম থাকে, মিডল অর্ডারদের 50+, 60, 70 এরকম এভারেজ থাকে। আমাদের কিন্তু এখনো ওই লেভেলের ব্যাটার আমরা এখনো পাই নাই। যদি আমরা পেয়ে যেতাম, আমাদের যদি একটা মাহেলা একটা সাঙ্গাকারা থাকতো, তাহলে কিন্তু আমরাও হয়তো বা 6-5 খেলাইতাম। কারণ হচ্ছে যে তখন মেহেদী মিরাজা ব্যাট করারই সুযোগ পাইতো না। তাদের ব্যাটিং কাজে লাগাবো বা ইয়াসিরের মতো একজন ব্যাটারকে সাথে খেলাবো, এই প্রিভিলেজটাই আমরা দেখাইতে পারতাম না। Rizvi Rifat was our senior players don't have the cards and balls to bat in the first innings in foreign conditions. They chickened out and denied to bat first. When will our see again toxic masculinity become real men? মানে what do you mean by become মানে যে brave না সে মানে can't women be brave? Only men have to be brave, or মানে brave না হলে you can't be a real man. Let's get out of this toxic masculinity, guys. এইখানেই কিন্তু প্রবলেম, and I think that's the next step, যে আমাদের মানুষের এই টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে when they become more conscious of how they act, what they do. রিজভি রিফাত ভাইকে একটা কথা আমি বলি ভাই, and আমি শিওর অনেকে আছে, অনেকে এটা মানে আমরা যে টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে বলছি এটাকে they will oppose it. There are plenty of thoughts out there, so but yeah, go on. হ্যাঁ, না যেটা বলতেছিলাম যে রিজভি রিফাত ভাই কিন্তু খুব ভালো একটা পয়েন্ট নিয়ে কথাটা বলতেছিল, মানে কমেন্টের কথা যদি বলি, কিন্তু দিন শেষে ওই when they will become real men, আমরা কিন্তু এই জায়গাটা আলোচনা করেই চলে আসছি। that happens when you go, একটা লাইন থাকে, ওই লাইনটা যখন আপনি ক্রস করে যান তখন হচ্ছে যে এই জিনিসটা হয়, মূল জায়গা থেকে আলোচনাটা সরে আসে। সেম জিনিসটাই আমরা একটু আগেও বলছিলাম। আই এম প্রিটি শিওর রিজভি রিফাতের এই কমেন্টটা হয়তো বা পুরনো কমেন্ট, অলরেডি আমরা এই কথাটা this is after we had the toxic masculinity discussion actually. আচ্ছা আচ্ছা, রিপন আহমেদের সেকেন্ড কমেন্ট 255 এ, so this one is at 101, না 107 actually. হ্যাঁ হ্যাঁ, so তাহলে ওটাই তো মানে মানে এখন আমরা ডিসকাশনটা তো মনে হয় 5-10 মিনিট আগেই করলাম। সো আই থিংক ওটা শেষ হওয়ার পরে আর কি, মানে আচ্ছা যে হোয়াটএভার, মানে মেইন পয়েন্টটা হচ্ছে যে আই হোপ আমরা আমাদের মেসেজটা ক্লিয়ারলি বা প্রপারলি বোঝাতে পারছি, যেটা বললাম যে দিস ইজ নট দ্য ওয়ে, যেখানে হচ্ছে যে মানে এই ওই যে একটা আমি এর আগে ওই আলোচনাটা করেছিলাম সিরি পয়েন্টে, আমরা ম্যাসকুলিনিটি বোঝাতে কিন্তু রিয়েল ম্যান, আসল পুরুষ, পৌরুষত্ব, এই কথাগুলো বোঝাতে অনেক ভুল কিছু শব্দ, ভুল কিছু কথা ব্যবহার করে ফেলি, যেগুলো আমরা রিয়েলাইজও করি না যে ভুল। আজকে ওরা ভুইরা দিছে, আজকে ওরা ল্যাংডা করে ফেলছে, আজকে ওরা ল্যাংডা করে পিটাইছে। হ্যাঁ, এই জিনিসগুলা না, আমি একদম ডিরেক্ট ওয়ার্ড যদি ইউজ করি, দিস থিংস প্রমোট রেপ কালচার। হ্যাঁ, এবং দিস থিংস উই আর টকিং অ্যাবাউট, ওই যে টক্সিক ম্যাসকুলিনিটি বলি বা রেপ কালচার বলি, এই জিনিসটা ওখানে প্রমোট করে। আপনি হয়তো একজন শিক্ষিত মানুষ, আপনি হয়তো একজন সেন্সিবল মানুষ, আপনি হয়তো এই কথাটা বলে থেমে যাচ্ছেন, কিন্তু আরেকজন যিনি আপনার কাছ থেকে এই জিনিসটা শুনতেছে, সে যখন ওইটা তার লাইফে ইউজ করতেছে, ও কিন্তু জানে না কোথায় থামতে হবে। সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, যারা এই জিনিসগুলো বুঝি বা বোঝার মতো একটু বেটার অবস্থায় আছি, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি যে কোথায় কি ওয়ার্ডিং আমরা ইউজ করব, ওটা প্রপারলি, আমরা যেন প্রপারলি আমাদের রাগ, আমাদের ফ্রাস্ট্রেশন, সেই সবগুলো প্রপার ওয়ার্ড ইউজ করলে প্রপারলি চ্যানেলাইজ যেন আমরা করতে পারি, সেটা যেন কোনো ডাবল মিনিং বা কোনো সেকেন্ড বা থার্ড মিনিং বের হয়ে না যায়। সরি, কোনো জায়গায় চলে গেছে ডিসকাশন, আই থিংক ইটস নেসেসারি। Yeah, it is. Another thing is Farhad Rakib's comment. Another thing is prioritizing. Right now it's silly point time, so I'm not picking up your damn phone. I'm picking it up afterwards. I'm done with this. So priority. আরেকটা হচ্ছে যে নাজমুল সাকিবের কমেন্টটা, Rahi is too slow for modern cricket. Why do you feel that he's too slow for modern cricket? মানে ও কি ব্যাটিং এ স্লো? Or else I don't know. Modern cricket ওই যে যেটা বললাম যে ও আসলে টিমে এখন চান্স পাচ্ছে না, কারণ ওর সাথেই তিনজন 140 প্লাসে বল করতেছে। ওই যে বললাম যে দিন শেষে আসলে ওই বায়াসনেসটা ওইদিকে থাকবেই। আমি টিম ম্যানেজমেন্টে থাকলে মেবি আমারও থাকতো,
কারণ রাহি একটা ইনসুইং করাচ্ছে 125 থেকে 127 130 তে, সেখানে এবাদতও করাচ্ছে 135 এ, সরি খালেদও করাচ্ছে 135 এ, এবাদতও করাচ্ছে 145 এ 142 তে। সো ওই জায়গায় তো আমার একটু এক্সট্রা, কারণ ভাই যত যাই বলি দিন শেষে এক্সট্রা পেস কিছুটা হলেও এজ দেয়। সো রাহি কে আমিও অনেক পছন্দ করি, যে কনসিস্টেন্টলি নতুন বল পুরান বল দুইটাই হচ্ছে যে মুভ করাইতে পারে। সো এরকম একটা বোলারের সার্ভিস পাচ্ছি না, দ্যাটস ভেরি স্যাড, ভেরি আনফরচুনেট। কিন্তু ওর নিজের ক্যারিয়ারের স্বার্থেই আমি বলবো যে ওর এখন একটু ফিটনেস বা এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করা উচিত এবং একটু পেস বাড়ানো উচিত। সরি শানুল, আমিও তোমার সাথেও আমি একমত যে পেস আসলে কতটুকুই দরকার, বা মডার্ন মানে ম্যাকগ্রার তো অত পেস ছিল না বা কিছু, বাট পলক পোলক ছিল না, বাট রাহি ইজ নট ম্যাকগ্রা অর পোলক, রাহি পলক ইজ ইনফ্যাক্ট এই মাঠে if we talk about this ground exactly in Capersa, ঠিক আছে, এইখানেই পোর্টালে কিন্তু কি একটা হ্যাঁ হাউদায় একটা আজেরা নাম দিলে হইলো নাকি? বাপ মার দেয়া আকিকা করা নাম ফেসবুকে আজ বদনাম করছে। এটা হইলো? I think the reason they're doing it is because ওই যে ওই রিজনে ওদের যে ভাষা আর কি শোসা আই থিঙ্ক, সো ওইটার সাথে আর কি রিলেট করার জন্য এখন আমরা যেরকম এখন ঢাকা বলি, ঢাকা স্পেল করি না ওর বলি না, বা চিটাগং বলি না, চট্টগ্রাম বলি, সো ওইরকমই ইটস অ্যাবাউট এমব্রেসিং দ্য রুটস আসলে। তো এনিওয়েজ আমি যদি এই এইখান থেকে আসি যে শন পলক কিন্তু এই পিচে হি ইউজ টু বোল ভেরি ওয়েল। সো এই ডিবলি ডবলি মিডিয়াম পেসাররা, অলদো আই ডোন্ট ওয়ান্ট টু কল হিম ডিবলি ডবলি, বাট সে এই টাইপের মিডিয়াম পেস যারা একটু সুইং করাতে পারে, লাইন এন্ড লেন্থ মেইনটেইন করাতে পারে, দে আর ভেরি ইউজফুল। নাহিদ হাসানের কমেন্টটাতে আসবো যে ফার্স্ট টেস্টে সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করছিল 13 ওর 16 ওভার আগেই খেলা অফ করে দিয়েছিল, তখন এটা নিয়ে যখন বলছিলাম শানুর ভাই মেবি মজা করে বলেছিল যে ওই ওভার খেললে আরো কিছু রান হতো, বাট আমরা জানি যে লাস্ট ওভারগুলো তো উইকেট পরে কিছু, যা আজকেও হয়েছে লাস্ট 3 উইকেটস কাইন্ড অফ ডোন্ট এগ্রি ফুললি, কারণ সবসময় যে টেস্ট ম্যাচ একদম লেট অর্ডারে মানে লেট ওভার্স উইকেট পরে এমন কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশ এমন মানে টিম না যে নিউ বলে সবসময় উইকেট পায়, মানে ইফ বাট আই গো বাই বাংলাদেশের হিস্ট্রি, বাট এন্ড সাউথ আফ্রিকা এমন টিম না যে সবসময় লেট ওভার্স উইকেট হারায়। এটা ইনফ্যাক্ট আমি যদি রিসেন্ট টেস্টসের যদি আমি স্ট্যাটসও ঘাটা থেকে আই ওয়ন্ট সি যে লেট লাস্ট 10 ওভার্স এ রেগুলার টেস্ট ক্রিকেটে উইকেট পড়ছে লেট ইন দ্য ডে, I probably won't see that. So it's not something that I could be wrong, but I mean, from the cricket that I've seen, I mean, recently I haven't seen a trend. The last 10 overs in the day, it brings you 2-3 wickets. It's not a trend. কারণ এখন ওই যে ওই নাইট ওয়াচম্যানের ট্রেন্ডটাই অলমোস্ট নাই। একটা সময় কিন্তু ছিল যে হ্যাঁ দিস ইউজ টু হ্যাপেন, নাইট ওয়াচম্যানের ব্যাপারটা না, এখন পিপল আর সো কনসার্নড অ্যাবাউট দ্য লাইট এন্ড এভরিথিং। সো ওই দিক থেকে আসলে আই ডোন্ট সি দ্যাট বিং আ ফ্যাক্টর। আজকের ম্যাচে বাংলাদেশকে ক্রেডিট দিতে হবে, কারণ আগের ম্যাচে বাংলাদেশ ওয়ার গেটিং টায়ার্ড, বাংলাদেশের ফিল্ডিং ওয়াজ ভেরি টায়ার্ড ওই লাস্টের দিকে, অ্যান্ড বোলিংটাও কিন্তু দ্য বোলার্স ওয়ার নট বোলিং অ্যাট 140, তাসকিন ওয়াজ বোলিং অ্যারাউন্ড 130, এবাদত টু, সো ওই দিক থেকে আর খালেদ তো জেনারেলি ওইটাই। বাট এই ম্যাচে ক্রেডিট দিতে হবে যে বাংলাদেশ কিন্তু দে ওয়ার্কড টিল দি এন্ড, মানে খালেদের যে ডিসমিসালটা, তারপরে তাইজুল যেরকম এই ম্যাচে একটা জিনিস বাংলাদেশকে হেল্প করেছে, দে হ্যাড 2 স্পিনার্স দ্যাট দে কুড রিলাই অন। লাস্ট ম্যাচে একটা স্পিনার ছিল, সো দেয়ার ওয়াজ মোর টোল অন দ্য ফাস্ট বোলার্স। লাস্ট ম্যাচে কিন্তু ওই যে 60 ওভারের মধ্যেই দেখা গেছে যে ফাস্ট বোলারদের 70% অফ দ্য ওভার করা লাগছে। অ্যান্ড এই যে আজকে যেরকম খালেদ বল 20 ওভার্স, এবাদত বল 16 ওভার্স, ওই দিন কিন্তু ওদের আরেকটু বেশিও হয়তো বা বোলিং করা লাগছে। আজকে যেরকম তাইজুল ডিড আ ম্যাসিভ জব উইথ দ্য overs that he bowled, 32 overs. So exactly, so ওইখানেই কিন্তু you got a massive help. মিরাজ bowled 19 overs, so ওইখানে কিন্তু ফাস্ট বোলারদের উপর একটু হলেও there was a bit less pressure, so that helped. শিহাব খান, আচ্ছা এটা তো আই গেস আমরা নিয়েছি টেস্ট পুরুষদের, এটা আপনার প্রিয়, হ্যাঁ রাইট।
Navid বলছে, guys, do you really think our test team is moving in a positive way? Maybe we will lose this game, but I like the positive attitude from the boys. I believe, like our ODI setup, our test team is becoming stable one, and in the near future, top 4 or 5 test team will handle us cautiously. I'm really optimistic. থ্যাংক ইউ ফর দিস কমেন্ট। আমি ভাবতেছিলাম যে বাংলাদেশে মনে হয় একমাত্র আমি অপটিমিস্টিক, যে আসলে বাংলাদেশে টেস্ট টিমের প্লেয়ারদের মধ্যে এই পজিটিভ অ্যাটিটিউড দেখতেছি, বডি ল্যাঙ্গুয়েজে পজিটিভিটিটা দেখতেছি। কারণ অল আই কুড সি কমেন্টস কামিং ইন আমাদের শোতে হোক বা অন্যান্য ফেসবুকে ইয়েতেও দেখি যে ও এটা করছে কেন, ওর এটা করছে কেন, অল দ্য নেগেটিভ থটস, অল দ্য নেগেটিভ থিংস উই আর রিয়েলি স্পিকিং অ্যাবাউট। বাট এই যে ফার্স্ট টেস্টেও যে কামব্যাকটা বাংলাদেশ করলো, ফার্স্ট ইনিংসে অবশ্যই বোলিং এ ব্যাটিং এ দুই জায়গাতে একটা কামব্যাক ছিল। সেকেন্ড ইনিংসেও বাংলাদেশ যে 200 রানের মতো অল আউট করে দিল, সেখানেও কিন্তু একটা পুয়ার স্টার্ট হয়েছিল বোলিং এ। এই জিনিসগুলো কিন্তু ওই মেন্টাল স্টেবিলিটি বা মেন্টাল স্ট্রেংথ ওই জিনিসটা না থাকলে কিন্তু ইটস নট দ্যাট ইজি। এবং এর আগে বাংলাদেশকে আমরা দেখেছি যে সব জায়গায় মানে যখনই এরকম শুরুর দিকে বাংলাদেশ যেই টেস্টগুলো জিতেছে, যে টেস্টই জিতেছে বা ড্র করেছে, আমরা কিন্তু দেখেছিলাম যে শুরুর দিকে বাংলাদেশ খেলায় কন্ট্রোল নিয়ে নিয়েছে এবং চেষ্টা করেছে সেই জিনিসটা কন্টিনিউ করতে। আবার এমনও দেখেছি যে শুরুর দিকে খেলার কন্ট্রোল নিয়ে নিয়েছে, বাট ওয়ান্স দে লস দ্য গ্রিপ তারা আর ওইটা কন্ট্রোলটা নিতে পারে না। কিন্তু এখন আস্তে আস্তে আমরা এই বছরের কথাও যদি বলি, নিউজিল্যান্ডেও আমরা দেখেছি, এখানেও আমরা কিন্তু দেখছি, সাউথ আফ্রিকাতে বাংলাদেশ ইজ অলওয়েজ ফাইটিং, অলওয়েজ ট্রাইং টু ক্রল দেয়ার ওয়ে আপ। হ্যাঁ, সো এই পজিটিভ অ্যাটিটিউডটা কেন আমরা অ্যাপ্রিশিয়েট করতেছি না, রিয়েলি ডোন্ট নো। আমরা খালি পড়ে আছি মুমিনুলরে আর কতদিন ক্যাপ্টেন রাখবো, মুমিনুলের মধ্যে পুরুষত্বের অভাব আছে নাকি কি, এই জিনিসগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে ইটস রিয়েলি ইট শুড বি মানে আমাদের প্র্যাকটিস হওয়া উচিত টু টক অ্যাবাউট দ্য পজিটিভ থিংস। সারাদিন নেগেটিভ কথা নিজেরও বলতে ভালো লাগে না, মানুষেরও শুনতে ভালো লাগে না। আপনি নিজেদের চিন্তা করেন, আপনি নিজে যদি সারাক্ষণ নেগেটিভ, হুইচ অ্যাকচুয়ালি উইল লিসেন। আমাদের কালচারের কথা যদি বলি, আমরা হয়তো বা সত্যিকার অর্থে নিজেরাও এই নেগেটিভিটির মধ্যে দিয়ে নেগেটিভ কথা শুনে শুনেই বড় হচ্ছি, এখনো বড় হয়েছি, এখনো বড় শুনছি, এই জিনিসগুলো হচ্ছে। বাট আই থিঙ্ক আমাদের এই জিনিসগুলা বন্ধ রাখা উচিত, মানে বন্ধ করা উচিত। কারণ যখন আমরা বড় হয়েছি, আমি আমাদের এই যে কথা, আমাদের জেনারেশনের কথা যদি বলি, তখন তো আমরা ছোটবেলায় এই সোশ্যাল মিডিয়া এরকম ওপেন প্ল্যাটফর্ম ছিল না কথা বলার মতো। এখন ওপেন প্ল্যাটফর্ম আছে, অনলাইনে ইউ গেট এ লট অফ থিংস যেটা হচ্ছে পজিটিভ কথা বলে, ইউ গেট এ লট অফ থিংস যেটা হচ্ছে নেগেটিভ জিনিসগুলোর উপর হাইলাইট করে। কেন আমরা নেগেটিভ জিনিসগুলোই খুঁজে খুঁজে বের করবো? কেন আমরা পজিটিভ জিনিসগুলোর দিকে নজর দিব না? সো থ্যাংক ইউ সো মাচ নাভিদ ফর ব্রিঙ্গিং দিস টপিক। এবং এই জায়গাগুলোতে আপনি যে কমেন্টটা করেছেন যে আমাদের মানে হাইপোথেটিক্যাল বা ফিলোসফিক্যাল কথাবার্তা বাদ দিয়ে এখন যদি আমরা ক্রিকেটে আসি, ইয়েস আই অলসো থিঙ্ক আমাদের টেস্ট টিম একটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। বিশেষ করে আমাদের টেস্ট টিমের সবচেয়ে বড় ল্যাকিংটা যে জায়গাটা ছিল হচ্ছে যে প্রপার ফাস্ট বোলারের। আমার কাছে এখন মনে হয় যে লাইক হোয়াইট বল ক্রিকেট, রেড বল ক্রিকেটেও আমাদের একটা ফাস্ট বোলিং ইউনিট গড়ে উঠছে। এখনো ছোট বাচ্চা, কিন্তু কি বলবো, ট্যালেন্টেড ছোট বাচ্চা। আমি বলবো যে ভালো একটা ফিউচারের স্বপ্ন আমরা দেখতে পারি উইথ লাইকস অফ শরীফুল, উইথ লাইকস অফ দিস তাসকিন, যেটা 3 বছর আগে ছিল না, এই তাসকিন। তারপর হচ্ছে যে খালেদ ইভেন পাকিস্তানের সাথেও যখন খেললো, তখনও কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে এরে কেন দিছে। এই টেস্টের আগে, সাউথ আফ্রিকার ফার্স্ট টেস্টের আগে তার ছিল মাত্র 1 উইকেট। তার ডোমেস্টিকেও যদি আমরা দেখি, ডোমেস্টিকেও কিন্তু তার খুব একটা ভালো না, তার রেকর্ড খুব একটা ভালো না। খালেদের ডোমেস্টিকে, ইফ আই এম নট রং, আমি একটু বের করি কথা বলতে ইয়েস বের করে যে এই যেটা আমি দেখলাম, ডোমেস্টিকেও তার 47 ইনিংসে মাত্র 66 উইকেট। একজন ফ্রন্টলাইন বোলারের জন্য তো ইটস নট ভেরি গুড রেকর্ড। এভারেজও হচ্ছে 35 একজন ফ্রন্টলাইন ব্যাটারের এভারেজ হতে পারে, বোলারের এভারেজ কেন 35 হবে? স্ট্রাইক রেটও হচ্ছে 61, মানে প্রতি 10 ওভার পরে হচ্ছে একটা করে উইকেট পায়। সো দিস গাই, সে এই সিরিজে এসে যখন একটু অ্যাসিস্ট্যান্স পেলো পিচের, এবং এই অ্যাসিস্ট্যান্সটা পেয়ে মানে সে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। আমি এখনো বলতেছি না যে খালেদ অনেক হাতি ঘোড়া মেরে ফেলছে। ওয়েট, আচ্ছা, তুমি এই টেস্ট ম্যাচে ওর ক্যারিয়ার ফিগারস দেখতেছো, তুমি এই টেস্ট ম্যাচে আগে ওর ক্যারিয়ার ফিগারস দেখতে, হি হ্যাড অ্যান এভারেজ অফ 290। ওইটাই আমি বলতেছি যে এখন তো হচ্ছে যে এখন আমি যেই এভারেজটা বললাম ফার্স্ট ক্লাসের, সেটা তো ওই যে ফার্স্ট টেস্টের ইয়েটা যোগ হয়ে চলে আসছে। সো এই জায়গা থেকে আমরা যদি বাদ দিয়ে ফেলি, তাহলে কিন্তু বোঝা যায় যে ওর ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটার অবস্থাও ভালো না। সো ওই জায়গা থেকে খালেদ ইজ শোয়িং প্রমিস।
এবাদত ইজ শোয়িং প্রমিস। রাহির কথা অলরেডি আমরা বারবার বলতেছি যে অলরেডি প্রুভেন একজন বোলার, সে দলের বাইরে বসে আছে। and তাইজুল। ফুল। হ্যাঁ, আমি শুধু পেসার কথাই পেসারদের Yeah. কথাই বলতেছি। সো দেয়ার আর 5 পেসার্স যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, যারা সামনে অন্তত আগামী 5 বছর 7 বছর 10 বছর বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। এই হয়তোবা খালেদের এখনই 29-30 বছর বয়স, সে হয়তো 10 বছর টিকবে না, বাট আমি অ্যাজ এ ইউনিট কথা বলতেছি। এবার আসি হচ্ছে যে যেটা তুমি বললা যে তাইজুল। Yeah, ABP mental. Let's see that. Taijul did great today. Needs just 3 more wickets to get 150. Second highest behind Sakib. Taijul slowly showing he could do well in all conditions due to his control and subtle variations. এখন আমি আজকে একটু তাইজুল নিয়ে কথা বলতে চাই যে তাইজুলকে ফার্স্ট টেস্ট ম্যাচে না নেওয়াটা, when you see, এইখানে কিন্তু আসলে rather than ব্যাটিং ফার্স্ট or বোলিং ফার্স্ট, এখানে কিন্তু টিম ম্যানেজমেন্টকে কাট গড়ায় দাঁড় করানো যায়। যে ইউর সিং সাউথ আফ্রিকা দুটো স্পিনার খেলাচ্ছে, সাউথ আফ্রিকা দুটো স্পিনার খেলাচ্ছে, when do South Africa play 2 spinners? তাও একটা টেস্ট ম্যাচে, তাও আবার ওদের মাটিতে, হ্যাঁ নিজের মাঠে। and you go through the history of Durban, যে ডারবানে আচ্ছা শ্রীলঙ্কার সাথে কিন্তু সাউথ আফ্রিকা 2বার হারছে in their test history. Sri Lanka are the only Asian team to beat South Africa at South Africa. কেন? ওই কুশাল পেরেরার ইনিংসটা ছিল আর কি। বাট ইয়া, মানে when you think about all of those things and you see the history যে ডারবানের পিচের কিরকম কি বিহেভ করে, then you have to ask the team management questions যে দুইটা স্পিনার সাউথ আফ্রিকা খেলাচ্ছে, why are Bangladesh playing 3 pacers? এক্স্যাক্টলি। এবং ওইটাই কিন্তু ওই যে আমি বললাম একটু আগে যে কথাগুলো বলতেছিলাম যে আমরা খালি ওই নেগেটিভ জিনিসটার প্রতি অ্যাট্রাক্টেড হই বেশি, যার কারণে সমালোচনার দিকেও আমরা ওইদিকে চলে যাই। আমাদের সমালোচনা হচ্ছে টস জিততা তুই আগে বোলিং নিলি কেন? হ্যাঁ, তুই বেটা কখন সাহস করবি, তুই ভয় পাস কেন, তুই কাপুরুষ কেন? কিন্তু আমি যদি টিমের দিকে তাকাই, 3টা পেসার একটা স্পিনার নিয়ে খেলাচ্ছি, অফকোর্স আমি সবচেয়ে ফ্রেশ পিচটা আমার পেসারদের হাতে তুলে দিতে চাইবো, তাই নয় কি? তাহলে কোশ্চেনটা তো অ্যাকচুয়ালি ওই জায়গায় হওয়ার কথা যে 3টা পেসার কেন। তো ওইটাই আর কি। আচ্ছা গাইজ, আমরা একটু কমেন্টগুলি ফাস্ট নেই, তবে একটা টপিক নিয়ে ডিসকাস করার পরে and then we'll take all your reactions to what we give you. সেটা হচ্ছে যে ফাজেল রাব্বিও একটা অ্যাড করছে, আপনারা সবাই খারাপ দেখছেন, আমি খারাপ দেখি না। পোর্ট এলিজাবেথ, ডারবান, কেপ টাউন, সেঞ্চুরিন এইসব ভেন্যুতে বাংলাদেশ কোনোদিন খেলেনি, এরকম একটা কমেন্ট করতে চেয়েছিল মারুফ হকের। এই কমেন্টটা আমি আম্পায়ারিং নিয়ে, যে সিন্স ওয়েন সাউথ আফ্রিকান আম্পায়ার্স হ্যাভ বিকাম সো শিট, হিউম্যান এরর এন্ড বায়াসনেসেরও লিমিট আছে, especially after the Rickelton's one. It's beyond disgraceful. He's had enough. আজকে আম্পায়ারিং নিয়ে what did you feel, সাজ্জাদ? নতুন করে কিছু বলবো না, মানে রিকেলটনেরটা ওইটাই তো যে রিভার্স সুইপ করতে গিয়ে যেটা ইয়ে হলো সেটা না, রিকেলটনের আউটটা, ওইটাকে আমি আসলে আম্পায়ারের উপরে খুব বেশি দোষ দিব না, কারণ খালি চোখে ওটা আসলেই মনে হচ্ছিল যে ফোর আর্মে লেগেছিল। এবং ইয়েতে রিপ্লেতেও যেটা দেখলাম যে গ্লাভসের যে একটা এক্সটেন্ডেড পার্ট থাকে সেইটারও একদম লাস্ট এজে গিয়ে লেগেছিল। সো দ্যাটস এ ডিফারেন্ট। কিন্তু হ্যাঁ, ওই যে হ্যাঁ মুমিনুল রিভিউ নিতে দেরি করে ফেলছে, বাট দ্যাট লুকড ভেরি ক্লোজ। ওটা কেন অনফিল্ড কল নট আউট ছিল? হ্যাঁ, বাট কম্পেয়ারিং টু দ্য ফার্স্ট টেস্ট আজকের আম্পায়ারিং অনেক গোছানো ছিল, ওই একটা দুইটা ইয়ে বাদে অনেক গোছানো ছিল। আজকে কিন্তু এরকম ভাবে বলা যাবে না, বা ওইরকম ইনসিডেন্টস খুব কমই আসছে যেখানে হচ্ছে যে আমরা বলতে পারি যে 50-50 ডিসিশন সব বাংলাদেশের। আমি আরেকটা পয়েন্ট করতে চাই, একটা পিচে যখন একটু লো বাউন্স থাকে, নাও কিপ ইন মাইন্ড সাউথ আফ্রিকার জেনারেলি পিচেস, দিস আম্পায়ার্স ম্যাক্সিমাম অফ দেম তারা কিন্তু এক্সট্রা বাউন্সে ইউজ টু ইন সাউথ আফ্রিকান পিচেস। এই দুটো পিচে কিন্তু দ্য বাউন্স ইজ লো, and most of the decisions that you're seeing, they're thinking that height আছে. Most of the LBW decisions, they're thinking that height আছে, because we saw in the India series যেখানে কিন্তু অনেক decisions হাইটের জন্য ইন্ডিয়া couldn't get because height ছিল, there was extra bounce. So as soon as you get variable bounce on a pitch, তখন কিন্তু LBW decisions become a bit more tough to get for umpires, and it plays in their heads. একটা দুইটা ভুল করে ফেললে, এখন তো you can't avoid the scrutiny of the media or the fans. তারা তো দেখতে পাচ্ছে যে ডিআরএস এটা মানে ওভারটার্ন করে দিচ্ছে or whatever, you know.
সো ওইখানে কিন্তু দ্যাট অলসো প্লে দে আর হিউম্যান এট দি এন্ড অফ দ্য ডে, রাইট? এমন তো না যে তারা ইচ্ছা করেই একদম করছে পুরো জিনিসটা, বাট এরিয়াস দের আর গ্রে এরিয়াস যেখানে উইচ আই ফিল যে লাস্ট ম্যাচে ইট ওয়াজ আ কনফিডেন্স ডেন্টার ফর দি আম্পায়ার্স। তারপরেও সাজ্জাদ তুমি যেটা বললে যে গোছানো আম্পায়ারিং হচ্ছে, মোর ইম্পর্টেন্টলি এই পিচে কিন্তু দের ইজ সাম হিন্ট অফ বাউন্স, যেটা একটু ইনভ্যারিয়েবল এবং যেটা হচ্ছে একটু এক্সট্রা বাউন্স বা একটু লো থাকছে এট টাইমস। সো ওইটার জন্য ফর ইনস্টেন্স দ্য পিটারসন ডিসমিসাল, পিটারসন যে এলবিডব্লিউ হলো, রাইট, ডাউন দ্য ট্র্যাক এসে, দ্যাট ওয়াজ আ হ্যাঁ, গ্রেট রিভিউ বাই বাংলাদেশ। এটা that was a great আম্পায়ার review. ওইটা আম্পায়ার ওইটা কখনোই আউট দিবে না, exactly, ডাউন দ্য এটা ট্র্যাক আম্পায়ার এসে খেলতেছে। কখনোই out দিবে না। এটা আমি আম্পায়ার হইলেও এটা আমি আউট দিতাম না। হ্যাঁ So that was a great review এবং ওইটা রিভিউ নেওয়ার পর আমি চিন্তা করতেছিলাম, মানে আমি চিন্তা করতেছিলাম এটা কেন রিভিউ নিছে? হ্যাঁ, ইয়া ট্রু। ওইটাই, মানে আমি চিন্তা করছি এটা কেন রিভিউ নিছে? হুম বাট আই ডোন্ট নো মানে কিভাবে ওটা আউট হইলো। তো ওইটার জন্য তো আই ক্যান নট ব্লেম দ্য আম্পায়ার। হুম মানে স্ট্যাটিস্টিক্যালি আপনি হয়তো বলতে পারেন যে আবার আরেকটা ডিসিশন ইয়ে হইছে, রিভার্স করা হয়েছে। স্ট্যাটিস্টিক্যালি তো শানুর ওই যে আমরা লাস্ট যেটা স্পেশাল এপিসোড করলাম ফাহিম স্যার সহ, সেখানে তো স্ট্যাটিস্টিক্যালি শানুরও বললো যে 4টা রিভিউ বাংলাদেশে ফরে গেছে, 4টা ভুল ডিসিশন বাংলাদেশে ফরে গেছে, 4টা ভুল ডিসিশন সাউথ আফ্রিকার ফরে গেছে। তো স্ট্যাটিস্টিক্যালি তো ওইখানেও কোনো সমস্যা নেই, 50-50। সো হুম। স্ট্যাটিস্টিক্স বা নাম্বারস আসলে And Bangladesh in no way filed a complaint about the umpiring. They did not. they did not. Bangladesh complain করেছে about the sledging. Bangladesh lodged a complaint about the sledging. বাংলাদেশ যেটা বলতে চাচ্ছে যে ওরা হচ্ছে যে সহ্য সীমার বাইরে চলে গেছে, বেশি গালাগালি করছে। ওটাই, এটা আমার কাছে একটু চাইল্ডিশ মনে হয়েছে কমপ্লেইনটা। ভাই তুইও গালি দে না গিয়া, তোর মানা করছে কেনা? হুম yeah so ওইটাই আপনি এখন ভাই বলছেন, I get it that every decision that gets overturned you will feel that way, কিন্তু যেই দুইটা রিভিউ বাংলাদেশ করেছে দুইটাই ভালো রিভিউ ছিল, ইদার লাকি বলতে পারেন ওর দে ওয়ার গুড রিভিউস। সো বাংলাদেশের রিভিউ নিয়ে আপনি যতই সমালোচনা করেন না কেন, এখানে কিন্তু দুইটা রিভিউতে বাংলাদেশ ওভারটার্ন করে ডিসিশনটা বাংলাদেশের ফরে আনতে পেরেছে। সো সেখানে বাংলাদেশকেই ক্রেডিট দিতে হবে। এটা খালি চোখে আসলেই কিন্তু বোঝার কোনো উপায় ছিল না যে এটা আউট। বোথ রেকেলটন এবং পিটারসন দুইটাই। এক্স্যাক্টলি। সো when you get এখন the ভাই decisions এখন your ভাই way, একদম অনেস্টলি কেউ যদি এসে বলে যে রেকেলটনেরটা আমি বুঝছি আউট, তাহলে ভাই আমিও বলবো যে এটা শুধু শুধু তর্ক করার জন্য তর্ক করতেছে। রেকেলটন এবং পিটারসন দুইটাই। হ্যাঁ আচ্ছা, এখন আমরা একটু কমেন্টগুলি কুইকলি নেওয়া স্টার্ট করি। there is a lot to talk about. So Said Efas বলছে, I think we are talking about Mominul more because he is not among the runs. If he can score some runs, then in this test match we'll target another player to attack. না, মুমিনুল তো যে নিউজিল্যান্ডের সাথে জিতলাম যেটা, সেখানে তো 80+ স্কোর করলো। Yeah, but Mominuler, what I've liked is that he's grown into the captaincy role. That's what I personally feel. Mominul নিয়ে মানুষ অনেক বেশি and a lot of people have messaged me as well about Mominul, যারা হয়তো বা শো দেখে না। আমরা ওই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুইটা টেস্ট ছাড়লাম না ইয়েতে, দেশের মাটিতে, তখনও কিন্তু মুমিনুল ক্যাপ্টেন ছিল এবং তখনও কিন্তু আমরা সিলি পয়েন্ট করতাম। তখন থেকে আমরা যদি পিছনের এপিসোড খুঁজে বাইর করি তখন দেখবো, তখন থেকে কিন্তু আমরা এই শোতে এই কথাটা বলতেছিলাম যে রেজাল্ট ফরে আসতেছে না, কিন্তু মুমিনুলের ক্যাপ্টেন্সি ইমপ্রুভ হচ্ছে, মুমিনুলের ক্যাপ্টেন্সি ইমপ্রুভ হচ্ছে, ইমপ্রুভমেন্টটা এখন আস্তে আস্তে রেজাল্ট আনতেছে। ফিল্ড প্লেসিং, বোলিং চেঞ্জেস দেখলেই তো বোঝা যায়। বাংলাদেশ আজকে পুরো ম্যাচটাতে একটা মোমেন্টেও, মানে ফার্স্টের দিকে একটু ওয়েওয়ার্ড বোলিং ছিল, বাট একটা মোমেন্টেও তারা ডিফেন্সিভ বোলিং বা ডিফেন্সিভ ফিল্ডিং ছিল না। বাংলাদেশের ফ্যানরা, আমি জানি না যদি আজ থেকে জাস্ট লাস্ট সাউথ আফ্রিকা সিরিজটাই জাস্ট যদি খেয়াল করে, বেশি দিন আগের কথা না, ওখানেই কিন্তু ফিল্ডিং সেটআপ আর বোলিং চেঞ্জেস দেখে বোঝা যাবে যে একদম শুরু থেকে একটা ডিফেন্সিভ অ্যাটিটিউড ছিল। সাউথ আফ্রিকার ব্যাটারদের কোনো প্রেসার ছিল না। এখন বাংলাদেশ সাউথ আফ্রিকা 20 উইকেট নিতে পারে, ব্যাটাররা প্রেসারে পড়ে আউট হয়, ব্যাটাররা প্রেসারে পড়ে আউট হচ্ছে। এমন না যে বাংলাদেশের বোলাররা বাজে বল করে উইকেট নিচ্ছে, তারা প্রেসারে ফালাচ্ছে। ইভেন আজকে শেষ দিকে যে 3টা উইকেট গেল, 2টা উইকেট গেল শেষ দিকে, বাংলাদেশ কি এর আগে কখনো টেস্ট ম্যাচের শেষ 10 ওভারে 2টা উইকেট পায় নাই? পাইছে কিন্তু আজকে কি হলো, বাভুমা আউট হয়ে যাওয়ার পরে শেষ 5-6 ওভারে
7 কি 8 রান আসছে। এর আগেও বাংলাদেশ এই সিচুয়েশনে ছিল, কিন্তু শেষ 5 ওভারে ঠিকই 20 রান দিয়ে আসছে, হুম, তাই না? ইয়া, সো দ্যাটস দ্য চেঞ্জ ইন মাইন্ডসেট, এবং সেখানে অবশ্যই আপনাকে ক্যাপ্টেনকে ক্রেডিট দিতে হবে। হুম, অ্যাবসলিউটলি। আমাদের আমাদের কিন্তু ওই শেষ 5-6 ওভার ওই তাসকিন বা শরীফুল বা মাশরাফি বা যারা আমাদের বেটার বোলার ছিল, ফাস্ট বোলার, তারা কিন্তু করে না। এই তিনজনের নামই তো আমি বলবো যে বাংলাদেশের বেস্ট পেস যদি আমি বলি। হুম, শরীফুলের নাম হয়তো বা একটু বেশি আগে বলে ফেলতেছি, কিন্তু আর তো এত বছর ধরে তো আমি তো 97-98 থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করি। আমি তো এই তিনজন পেসার বাদে টপ অফ মাইন্ড আর কারো নাম এখনো আসে নাই মাথার মধ্যে। হ্যাঁ, শরীফুলের দ্যাটস নাম ট্রু। মেবি অনেক বেশি কমপ্লিমেন্ট করে ফেলতেছি, বাট ও এই জিনিসটা দেখাইছে ইন্টারন্যাশনাল হুম, ক্রিকেটে, তাই না? হুম, তো আজকে তো ওই সময় কেউ এই বোলিংটা করতেছিল না, বোলিং করতেছিল এবারও তার হচ্ছে যে খালেদ, যে হুম, এবাদত আজকেই সে 10 ওভারে 59 রান দিছিল, 14 ওভারে 75 রান দিছিল। খালেদ হয়তো প্যাচেসে ভালো করছে, কিন্তু ওভারঅল তারও কিন্তু আজকে ইকোনমি সেই 3.5-এর কাছাকাছি। তো তারাই তো ভালো বল করতেছিল। এই জিনিসটা তো এমনি হুম, এমনি হয় না, এই জিনিসটা তো অবশ্যই ক্যাপ্টেনকে আপনার সেই ইয়েটা দিতে হবে, বিকজ হুম, অফ টাইট ফিল্ড প্লেসিং। প্রপার প্ল্যানটা বোলাররা জানতো আজকে। হ্যাঁ, এক্সিকিউশনে শুরুর দিকে করতে পারে নাই, বাট এরপরে আবার যে ওই যে বললাম যে কাম ব্যাক করার যে একটা এবিলিটি, ওই যে মুমিনুল ফিল্ড প্লেসমেন্টের দিকে তাকাইলেই কিন্তু বোঝা যাবে যে নো ওয়ে। যখন ইভেন এলগার যখন ব্যাট করতেছিল 50+, হ্যাঁ, তারপর হচ্ছে যে শুরুর দিকে একটা 50+ স্কোর পার্টনারশিপ হয়ে গেল, পিটারসন 60+ করলো, বাভুমা 60+ করলো। কবে আমরা বাংলাদেশের এলগার তো 3 ইনিংসে 50 করলো, একটাও তো বড় করতে পারলো না। এলগার কি 50 করে আউট হয়ে যাওয়ার মতো ব্যাটার? 13টা সেঞ্চুরি আছে মোস্ট প্রবাবলি, 13টা কি 12টা, তাই না? সো ইয়া। কবে ভাই বাংলাদেশের সাথে এরকম ভাবে একজন দুইজন ব্যাটার বা একাধিক ব্যাটার যারা হচ্ছে যে ইনিংসে, বা তিনজন ব্যাটার আজকে একদিনে 3টা ব্যাটার 50 করে আউট হয়েছে, কবে ভাই আমরা 50 করার পরে বড় স্কোরের আগে ব্যাটসম্যানরা থামাইতে পারছি? কিন্তু এখন তো আমরা সেটা করতেছি। তো এই হুম, ক্রেডিটটা কেন আমরা মমিনুলকে দিব না? yeah, absolutely. মমিনুল প্লাস ওভারঅল মানে টিমের যে মোরাল আন্ডার হিম এটা মাথায় রাখতে হবে যে দে আর অন দ্য ফিল্ড এন্ড তারা কিন্তু এখন ফাইট করার মেন্টালিটি নেই। এটা শুধু মমিনুল না, সবাইকে ক্রেডিট দিতে হবে এবং যে দ্য প্লেয়ার্স অলসো ফিল মোস্টলি দ্যাট। মমিনুলের আন্ডারে যতগুলা ম্যাচ খেলছি আমরা, মোস্টলি উইদাউট সাকিব। হ্যাঁ, মোস্টলি উইদাউট সাকিব, মোস্টলি উইদাউট um, you know মাহমুদুল্লাহ probably a lot of them without Tamim as well. একটা you're seeing a change. You're seeing a change of guard actually. So anyways, আমি মুমিনুলকে I'm not saying he's a great captain. আমি জাস্ট বলছি যে ও যতটা হেট পায় মিডিয়াতে বা ফ্যানদের কাছ থেকে, মিডিয়াতে অ্যাকচুয়ালি তেমন একটা হেট মেবি পায় না, বাট ফ্যানদের কাছ থেকে যথেষ্ট ক্রিটিসিজম পায়, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ ভেরি ইজি টার্গেট মুমিনুলকে টার্গেট করা, বিকজ ইজ দ্য ক্যাপ্টেন। ইউ নো, নট দ্য মোস্ট গ্ল্যামারাস, কারণ টেস্ট ক্যাপ্টেন অন্য কোনো ফরম্যাটে নেই। হি ইজ নট দ্য ফ্ল্যাশিয়েস্ট ব্যাটার, নট ওই ব্যাপারগুলো নাই তো, গ্ল্যামারাস ক্রিকেটার না। সো সেই জন্য হতে পারে। অ্যান্ড প্রেস কনফারেন্সেও হি ইজ জেনারেলি কোয়াইট শাই টাইপের আর কি বলা যেতে পারে, ওর নট দ্য বেস্ট স্পোকেন। এখন ইজ ইম্প্রুভিং, বাট ইজ ইম্প্রুভিং, দ্যাটস দ্য থিং। আপনার মাথায় রাখতে হবে যে ইজ ইম্প্রুভিং অর নট, অ্যান্ড হি ইজ ইম্প্রুভিং। ছোট ছোট ডিফারেন্সই তো বোঝা যায়। নাহিদ হাসান ভাই বিজয় ডিপিএল এর খেলা কি ফলো করেছেন? দুটো ম্যাচ, এটা তো সাজ্জাদ কমেন্ট্রি করে ডিপিএল এর, তো সাজ্জাদ আরো ভালো জানবে যে দুটো ম্যাচ বাদে প্রতিটা ম্যাচে 50+ রান আসলে ভালো খেলেছে নাকি পুয়ার বোলিং এন্ড পিচের জন্য? গ্রেট কোয়েশ্চেন। গ্রেট কোয়েশ্চেন, এবং আমি বলবো যে কম্বিনেশন অফ এভরিথিং। হ্যাঁ, ও আসলেই ভালো ব্যাটিং করতেছে, ওর বাট টাইমিং। ওর যে ব্যাটিং এর যে টেকনিকে ফ্ল গুলো, মানে আউটসাইড অফ স্টাম্প যে সমস্যাগুলো, এগুলি কি আছে এখনো নাকি নেই? বিকজ আমি ওইটা লাস্টে ওর খেলা দেখে আই হ্যাভেন্ট সিন দেম চেঞ্জ। ওইটা এক্সপ্লয়েট করার মতো বোলার নাই। দ্যাটস দ্য প্রবলেম, রাইট? সাজ্জাদ, তুমি চিন্তা করে দেখো, দ্যাটস দ্য প্রবলেম উইথ আওয়ার ডোমেস্টিক সিন। যে মানে যাদের প্রবলেম, ধরো টেকনিক্যালি কোনো একটা ডেফিসিয়েন্সি আছে, তারা কিভাবে ওইটা ওভারকাম করে আসবে? সাইফ হাসান ইজ অ্যানাদার এক্সাম্পল, রাইট? যাদের হ্যাঁ, টেকনিক্যালি ফ্লজ আছে বা ডেফিসিয়েন্সিজ আছে, তারা কিভাবে ওটা ওভারকাম করবে ইফ দে প্লে ডোমেস্টিক ক্রিকেট? নাই, উপায় নেই। মানে না, দ্যাটস দ্য আবার স্যাডেস্ট আমি আবার ওই যে পিচের কথাটাও এখানে বলবো। মানে এই রকম, মানে খালেদের কথা যখন বলতেছিলাম, খালেদের এভারেজ ছিল 200+, ফার্স্ট ক্লাসে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে। তো ফার্স্ট ক্লাসেও সেটা কিন্তু 50-র উপরে ছিল। তো যখন একটু বেটার পিচ পাইছে খালেদ, আমরা দেখতেছি চেঞ্জ হয়ে গেল পুরোপুরি।
তাই না? সো এটা আসলে একেবারে বোলারদেরকে দোষ দিয়েও লাভ নেই, কারণ আমরা মানে মিরপুরের খেলাগুলো তো দেখাচ্ছে ইউটিউবে এবং ওইখানে কমেন্ট্রি হয়। সো মিরপুরের পিচে যতগুলো দেখেছি, যে আমি যতগুলো খেলায় কমেন্ট্রি করেছি, প্রত্যেকটা ম্যাচে সেকেন্ডে ব্যাট করা দল জিতেছে এবং প্রত্যেকটা ম্যাচের একদম সেম সিনারিও ছিল। সিনারিওগুলো কেমন ছিল? সিনারিওগুলো ছিল যে প্রথমে যারা ব্যাটিং করতেছে ওরা হচ্ছে যে সকালের ময়েশ্চারে একটু হাবুডুবু খাচ্ছে, শুরুতেই 2-3টা উইকেট পড়ে যাচ্ছে, তারপরে যখন হচ্ছে যে পিচ আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তারপরে একটা ভালো পার্টনারশিপ হচ্ছে এবং দিন শেষে ঘুরে ফিরে তারা হচ্ছে 254, 255, 260 এরকম একটা স্কোর করছে। এবং পুরো 50 ওভার অ্যানালাইসিস করলে তখন মনে হচ্ছিল যে এই টিমটা যে 260 বা 250 প্লাস করেছে, দ্যাটস এ ফ্যান্টাস্টিক স্কোর। কিন্তু দুপুরবেলা একদম শুকনা খটখটা হাইওয়ের মতো উইকেট হয়ে যায়, সেকেন্ডে ব্যাট করা টিম ইজিলি সেটা চেস করে ফেলতেছে। তো সেকেন্ডে যখন আসতেছে তখন তো বোলাররা কিছুই করতে পারতেছে না ওই পিচে। সো ওটাই বললাম যে পিচে দেয়ার ইজ নাথিং ফর দ্য বোলার্স। আমি যতটুকু দেখেছি, অন্তত মিরপুরে যে খেলাগুলো দেখছিলাম সেখানে তো মনে হচ্ছিল। বাট ওভারঅল আমি আসলে ডিপিএল এর কথা যদি বলি, কোয়ালিটি নিয়ে কিন্তু খুব যে আহ, মানে আমরা তো আসলে সবসময় বলি যে কোয়ালিটি কি ঘরোয়া ক্রিকেটের, অত কিন্তু আসলে খারাপ না যতটা খারাপ আমরা মনে করি। স্পেশালি বাংলাদেশ কেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্পিনে ভালো করে, ভালো ভালো স্পিনার আসে, সেটা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের দিকে তাকালেই বোঝা যায়। তো এই জায়গায় আসলে আমার কাছে মনে হয় আফসোসটা আরেকটু বেড়ে যায়, যে এরকম আরো কিছু খালেদ আহমেদ, এরকম আরো কিছু শরীফুল, এরকম আরো কিছু এবাদতের পারফরমেন্স হয়তো বা আমরা আরো আর্লিয়ার পাইতাম, বা আরো কিছু তাস্কিন হয়তো আমরা তৈরি করতে পারতাম যদি আমাদের একটু কিছু কিছু জায়গায় যদি পেসার ফ্রেন্ডলি উইকেটস থাকতো। হুম, absolutely. Well, so many more comments. I mean, just I'll run through them. কয়েকটা কমেন্ট নিব, কয়েকটা কমেন্ট বাদ দিব। So now, এখানে যেরকম জুবায়ের হোসেন সাকিবের এইটা টেস্টে হয়েছিল সে বলল, অ্যান্ড টুডেইজ আম্পায়ারিং অনেকগুলি কমেন্ট আছে। নাহিদ বলছে ইন্ডিয়াতে কেদার যাদব কিছুদিন সার্ভিস দিয়েছিল, ভালো কিছু ম্যাচ জিতিয়েছিল, এখন আর তাকে খুঁজে পাওয়া যায় না। সৌম্য সরকারের অবস্থাও সেম, সে এতই খারাপ ফর্মে এতদিন ধরে আছে যে ডিপিএল এর লাস্টে ম্যাচের জায়গা পায়নি তার টিমে। সৌম্য সরকারকে নিয়ে একটু যদি ফেয়ার মোহামেডানে খেলছে এবং শেষ আমি কমেন্ট্রি করেছিলাম আবাহনী মোহামেডান ম্যাচটাতে। তো ওখানে হচ্ছে যে সে টিমে চান্স পায় নাই, যদিও মোহামেডান ওই ম্যাচটাও হারছে, বাট ওটা আসলে বোঝা যায় যে সৌম্যর অবস্থা কত খারাপ। এবং ও 6 ম্যাচে 100 রান করছে, যার মধ্যে একটা ম্যাচেই তার 59 আছে। তো বোঝাই যাচ্ছে। এবং সেই একটা ম্যাচও হয়েছিল খুব সম্ভবত খেলাঘরের সাথে, খেলাঘর বা সিটি ক্লাব, আমার এক্স্যাক্টলি মনে নেই, মোস্ট প্রবাবলি খেলাঘরের সাথে করেছিল। তো খেলাঘর আর সিটি ক্লাবের কথা বলছি কারণ হচ্ছে যে তারা এইবার ডিপিএল আমি যতটুকু খেলা দেখেছি দে আর দ্য উইকেস্ট টিমস। হুম, yeah. আচ্ছা, গুড গুড কমেন্ট, এটা নিয়ে একটু ডিসকাস করা যাবে। তার আগে অন্য কমেন্টগুলি কুইকলি নিয়ে নেই। সো রাহিকে নিয়ে আমরা অলরেডি কথা বলেছি জুবাইর ভাই। মিনহাজ শুভ, ইউর অ্যাবসলিউটলি রাইট, ইউর অবজারভেশন ইজ ট্রু, যে এখন টেস্ট ম্যাচগুলোতে আরো বেশি রেজাল্ট হয় বিকজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং তার আগে থেকে 2015 থেকেই পিচেস হ্যাভ স্টার্টেড টু বিকাম মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট ফর দ্য ব্যাটার্স, সো ইটস হেল্প দ্য বোলার্স হুইচ এভার ওয়ে ইউ লাইক ইট, ফাস্ট বোলিং অ্যান্ড অলসো সামটাইমস স্পিনার্স এজ ওয়েল। এবং একটা জিনিস, যে আপনি যদি সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচগুলোর বাইরে আপনি জাস্ট সাবকন্টিনেন্টে আম্পায়ারিং এরার্স অন স্পিনিং ট্র্যাকস একটু খেয়াল করে দেখেন তো, ইন জেনারেল স্পিনিং ট্র্যাকে কিন্তু আম্পায়ারদের সমস্যা বেশি হয়। আপনি বাংলাদেশের কথাই চিন্তা করেন, a lot of decisions get overturned because spinning track it's difficult, আসলেই ডিফিকাল্ট, মানে এলবিডব্লিউ এর ক্ষেত্রে। সো ইটস মানে ইটস দ্য টাফেস্ট জব ফর আম্পায়ার্স অন আ স্পিনিং ডেক। ওকে, নেক্সট হচ্ছে দেখো, at least now we have bowlers to take 20 weeks absolutely in test, so please give this team more credit rather than criticizing on small issues. And one more fact, that আগে বাংলাদেশ খেললে ঘুম আসতো in test matches. I don't know, we are not স্পেশালি criticizing the বোলিং এর team. সময়, স্পেশালি বোলিং এর সময় কিন্তু Yeah. এখন ভাই আমি আজকে ভাই 90 ওভার বোলিং দেখছি। ও সাজ্জাদ, আই থিঙ্ক আমরা কমেন্ট্রি করার সময় এরকম হতো, রাইট? আই ইউজ টু বি লাইক, আচ্ছা ব্যাটিংটা করলে আই এম হ্যাপি কমেন্টেটিং, বোলিং এ প্লিজ। আই মিন স্পেশালি ইন দ্য নিউজিল্যান্ড সিরিজ, আই রিমেম্বার দেয়ার ওয়াজ দিস টাইম যে আমরা মানে রাত জেগে নিউজিল্যান্ড সিরিজ, দেয়ার ওয়াজ আ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অ্যাজ ওয়েল, ওখানে রাত জেগে উই ইউজ টু অল বি লাইক বোলিং এর সময় বাট ব্যাটিং এর সময় উইড অল বি ফাইন। সো ইয়া, ডেফিনেটলি ইমরুল হাসান এই ম্যাচে চতুর্থ ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 124। এই ব্যাপারে কি বলেন আপনারা?
হচ্ছে ফার্স্ট ইনিংসটা ভাই। সাউথ আফ্রিকাকেও খুব বেশি রান করতে দেওয়া মানে সোজা কথা ভাই, কালকে বাংলাদেশের অ্যাটলিস্ট মানে সবচেয়ে খারাপ হইলেও সেকেন্ড সেশনের 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের ব্যাটিং এ নামতে হবে। Damn, that's actually not impossible, but damn. Okay. সাউথ আফ্রিকা একটা ইনিংসেও ভালো ব্যাটিং করবে না তাইলে। ওয়াও। ওকে। সাউথ আফ্রিকা জুবাইর অলরেডি হোসেন, গট এ প্রিটি ডিসেন্ট স্কোর অন देयर বোর্ড। কাম অন সো ম্যান, একটা ব্যাটারও সেঞ্চুরি করে নাই। গিভ ইট আ রেস্ট। এটা তো আমাদের মানে মুমিনুলের কৃতিত্ব Credit, আগেই তো credit, আমরা credit, credit, বলতেছিলাম এটা নিয়ে। credit, হ্যাঁ, definitely. But the last time I actually saw South Africa bat ভাই well. এই পিচে হ্যাঁ ঠিক আছে আজকে ব্যাটিং এর জন্য ভালো ছিল, বাট স্টিল এটা কিন্তু অ্যাবসলিউট ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না। এই Yeah, it's পিচে not. একদিনে 280 ইজ এ ভেরি গুড স্কোর। দিন শেষে দুইটা উইকেট পড়ে যাওয়াতে মনে হচ্ছে যে এই একটু ভেজাল হয়ে গেছে, বাট তুমি Yeah, নিজেও কিন্তু বলছো আজকে যে ম্যাচের কনটেক্সটে সাউথ আফ্রিকা ওয়ে হেড অলরেডি। yeah. ম্যাচের কনটেক্সটে বিকজ ওই যে ফোর্থ ইনিংসে বাংলাদেশে ব্যাট করতে হবে ওই দিক থেকে। নাও আমরা সেই ব্যাপারে আসছি, বাট জুবাইর হোসেন বেশি না, টেস্টে আজকে জাস্ট 20টা রান যদি কম হইতো তাহলে কিন্তু আজকে সাউথ আফ্রিকা পিছিয়ে থাকতো। আচ্ছা, I জাস্ট want to see 20টা রান যদি কম। how far behind we are. আচ্ছা, আধা ঘন্টা মতন পিছিয়ে আই গেস আগে নিতে পারবো। জুবাইর হোসেন টেস্টে পেসার আর এগ্রেশনটা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের এবাদত বাদে সবার পেস ঠিক আছে, কিন্তু এগ্রেশনটা কি মিসিং? রিয়েলি গুড পয়েন্ট। মানে অ্যাগ্রেশনটাও মানে এটা একটু ট্রিকি কিন্তু জোবায়ের। মানে আমি এখন আপনাকে একটা প্রশ্ন যদি করি যে অ্যাগ্রেশনটা কি, ওই ডেল স্টেইনের মতো আইসা তেরে ফুরে হুহা করা, আই থিঙ্ক ওইটাই বলতে চাচ্ছে। হ্যাঁ ওইটাই বলতে ওইটাই যদি চাচ্ছে। বলতে চাই তাহলে কিন্তু দুইটাই আমি বলবো যে বোলিং এর অ্যাগ্রেশনটা আসলে বোলিং এও আসতে পারে, বডি ল্যাঙ্গুয়েজে যে আসা ঠিক না সেটাও না, কারণ সাউথ আফ্রিকায় তুমি যদি আমি আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দেই। সাউথ আফ্রিকায় তুমি যদি ওই যে নতুন যে চ্যাংড়া পোলাটা আসছে না লম্বা, ওরও কিন্তু অ্যাগ্রেশন আছে, ওর বোলিং অ্যাকশন আর সবকিছু মিলে, রাইট? ওরও কিন্তু অ্যাগ্রেশন আছে। মানে আমি জাস্ট সেইং লিজার যে উইলিয়ামসের কথা বলতেছো? না আমি হচ্ছে ওই যে মানে ও বাউয়া যে ইয়ানসেন ইয়ানসেন, হ্যাঁ, মার্কো ইয়ানসেন। ওর যেরকম, রাইট? ইভেন হি হ্যাজ অ্যাগ্রেশন। বিশ্রী, আগলি বোলিং। বিশ্রী, হ্যাঁ, বিশ্রী, আমি জানি, বাট ইভেন হি হ্যাজ অ্যাগ্রেশন। মানে ইটস সামটাইমস ইন অ্যাটিটিউড থিং, রাইট? এন্ড ইটস নট লাইক যে ও খুব মানে হয় কি ওই যে ব্যাটারকে ইন্টিমিডেট করা, দ্যাটস yeah, দ্য like মানে to দ্যাটস দ্য প্রপার transform টার্ম। yourself when you have the ball in your hand. Now, যখন ডেলস্টেইনকে দেখা যায়, ডেলস্টেইন is the nicest, friendliest, coolest person. He likes surfing, right? But when he has the ball in his hand, it's like, I'm gonna rip off those stumps. I'm gonna get you out. I'm gonna do whatever I can to get you out. মানে ওই মেন্টালিটিটা, you know, sometimes that's important. Even আমি যদি সাউথ আফ্রিকান women's টিমের কথা বলি, someone that reminds me of that is শাবনিম ইসমাইল. So ও যেরকম, লাইক whenever she has the ball, she's very aggressive. মারিজান কাপ যেরকম, ওই জিনিসটা sometimes a pacer or a fast bowler's thing যে they have to have that when they have the ball. ওর বাইরে you can be the nicest person ever. এটা আমাদের তাসকিন আর শরীফুলের আছে, Yeah. ইবাদতের কিন্তু অতটা নাই। খালেদেরও। খালেদের তো নাই, ও কথাই বলে না মাঠে। Yeah. তাসকিনের, I would say that তাসকিনেরটা not as intimidating, but শরীফুলেরটা it's like a মানে you can tell he's thinking and he's like, you know, I'm like that শরীফুলেরটা is মানে better. But you দেখতেও know, like ভালো। হ্যাঁ, ওই aggressionটা আসলেই বাংলাদেশের বোলারদের কিন্তু মিসিং। দ্যাটস ভেরি ট্রু। জুবাইরের কমেন্ট I 100% agree, and I've always felt like হ্যাঁ, যে to do well you need those sort of bowlers. Like মানে আমার কেন নরকিয়াকে এত ভালো লাগে, because when he has the ball you feel intimidated. মানে আমি যদি নিজেকে, if I picture myself যে আনরিক নরকে ওই অ্যাকশনে, এরকম হাই আর্ম অ্যাকশনে somebody that size is gonna bowl, and ওইটা একটা ফুলার লেন্থ হোক বা একটা শর্ট বল হোক at 140 plus, I'm scared, I'm gonna shit my pants. মানে ব্যাপারটা ওইরকম হইতে হবে, right? It has to be the whole thing. And শোয়েব আক্তার ছিল একটা, intimidating, definitely intimidating. মানে তো এক্সপ্রেস ফেস মানে ফাস্ট বোলার্স তো ওটা আলাদা জিনিস, বাট অলসো লাইক there could be bowlers that you'd just be afraid of seeing. So হ্যাঁ, ওই জিনিসটা বাংলাদেশে এখনো হয়নি। Now this is about ওই যে আমরা যে টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে বলছিলাম, I get the point about toxic masculinity.
বাট বাংলাদেশ গাটস দেখায় নাই সিরিয়াসলি। বাংলাদেশ তো উল্টা গাটস দেখাইছে ফোর্থ ইনিংসে টার্ন করবে জানার পরেও সাহস দেখাইছে। আই লাইক দ্য সার্কাসম। বাট ফ্যাক্ট ইজ মমিনুল আসলেই গাটস নাই, হি ইজ নট ম্যান এনাফ। ইয়েস, নাইলে রিভিউ নিতে এমন উচ আহ, উস খুশ কেন? উসখুস কেন? মানে হি সেভিং রিভিউজ ফর হোয়াট? আপনার এখানে কমেন্ট অনেক ভুল আছে। ফার্স্ট অফ অল আপনি হয়তো বা আমাদেরকে বলদ বলতেছেন যে এই বলদরা কোত্থেকে আসে। আপনি এই বলদদের হঠাৎ রাত 2টায় আপনি দেখতেছেন এবং আপনি কমেন্ট করার এনার্জিটা পেয়েছেন, ঠিক আছে। আমাদের বলদ মনে হয়, ইউ ডোন্ট হ্যাভ টু এগ্রি উইথ ইট। পার্সোনালি অ্যাটাক করার আমি মনে করি না ইটস আ ভেরি স্মার্ট থিং। আমরা আপনাকে বলতেছি না যে ইউ হ্যাভ টু enjoy our product, but you're being toxic yourself if you're trying to personally attack us. Number one is মমিনুলের আসলেই গাটস নাই, হি ইজ নট ম্যান এনাফ। ওই যে আপনি টক্সিক ম্যাসকুলিনিটি, ইউ ডোন্ট গেট দ্য পয়েন্ট অ্যাবাউট টক্সিক ম্যাসকুলিনিটি অ্যাট অল। এখন আমি যদি আপনাকে বলি যে বলদ, তাহলে দ্যাট উড মেক মোর সেন্স দেন ইউ কলিং আস আ বলদ। কারণ আপনার কমেন্টেই আপনি কিন্তু প্রুফ করে দিচ্ছেন যে আপনি বুঝেনই নাই, একদমই বুঝেন নাই আমরা কি নিয়ে কথা বলতেছি। নাও নেক্সট আমরা পয়েন্টে আসি, হি ইজ নট ম্যান এনাফ। ইয়েস, আবার নাইলে রিভিউ নিতে এমন কেন? হি ইজ সেভিং রিভিউজ ফর হোয়াট? রিভিউ নিতে কেন উসখুস বা কি, এটা আমরা শুরুতে এক্সপ্লেন করেছি। আপনি যদি ঠান্ডা মাথায় যে লজিক্যালি শুনেন যে রিভিউ এর ব্যাপারটা কি, রিভিউ তো ক্যাপ্টেন সব ডিসিশন দেখতে পারে না। সামটাইমস হি রিলাইজ অন দ্য বোলার, সামটাইমস হি রিলাইজ অন দ্য উইকেট কিপার, সামটাইমস হি রিলাইজ অন দ্য স্লিপস। মানে it's a team thing, right? And then it's a final decision. So it মানে ইট ফলস অন আ লট অফ দ্য আদার প্লেয়ার্স। যেরকম একটা রিভিউ লিটনের জন্য হয় নাই, যেটা সাজ্জাদ বললো যে লিটন took time to, he was asking লিটন যে you know what do you think, and লিটন took time and eventually রিভিউটা নেওয়া হয় নাই। I don't know, সাজ্জাদ কোনো রিপ্লাই দিতে চাও নাকি? তৌসিফ রহমান স্বপ্নিল। মানে ওইটাই আর কি, মানে ফার্স্টলি তো অবশ্যই আপনি টক্সিক ম্যাসকুলিনিটির ব্যাপারটা বুঝছেন, ক্লেম করেও আসলে প্রুফ করে দিয়েছেন। আর বলদটা হয়তো বা শানুর প্রবাবলি ওনার ওই সার্কাস্টিক কমেন্টেরই একটা পার্ট। অ্যাকচুয়ালি উনি হয়তো বা ওই ইয়ের কথাই বলতেছে, টিম ম্যানেজমেন্টের কথাই বলতেছে। আই ডোন্ট থিঙ্ক সেটা আমাদেরকে বলছে, আই ডোন্ট নো, হোয়াট এভার। বাট ওই যে বললাম, আর রিভিউর ব্যাপারটা আমি আরেকবার রিপিট করি, হয়তো বা আপনি শুনেন নাই। রিভিউটা শানুর অলরেডি বলে ফেলছে ভাই, ও ফিল্ডিং করে লং অন লং অফ মিড উইকেট ওসব সাইড থেকে। তো এটা কিন্তু অনেক দূরে, এত দূর থেকে, প্লাস হচ্ছে যে অ্যাঙ্গেলটাও প্রপারলি তাকে কিন্তু ভিউ দেয় না। তো সে যাদের উপর ট্রাই করে তারা যদি, কারণ আমি বলি নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে মিরাজ কিন্তু বেশ কয়েকটা রিভিউ নিতে বাধ্য করছে। মিরাজ ওয়াজ নট ইভেন দ্য বোলার। হ্যাঁ, ভাই ভাই এটা নেন, ভাই এটা আউট, ভাই এটা আউট। স্টাম মাইকে শোনা যায় নিউজিল্যান্ডের ওটা খুব ক্লিয়ারলি। হ্যাঁ, মমিনুল কিন্তু রিভিউ নিছে, কিন্তু তারপরে দেখা গেছে যে নট আউট, এবং খুব বাজেভাবে রিভিউটা লুজ করছে। তখনও কিন্তু দোষটা হয়েছে যে ও কেন রিভিউ নিছে। তো রিভিউ নিলেও প্রবলেম, না নিলেও প্রবলেম। আই এম ভেরি হ্যাপি যে ও আসলে এই বাইরের এই কথাগুলোতে খুব একটা ইন্টিমিডেট হচ্ছে না, এবং মানে রেজাল্ট নিয়ে আমি হ্যাপি না, কারণ সে ইন্টিমিডেটেড না হয়েও আলটিমেটলি ওই যথেষ্ট পরিমাণ ধারাবাহিকতা দেখায় রিভিউগুলোতে গোল করতেছে। তো রাখতে হবে, কিন্তু ওইটার জন্য মানে আসলে সোনলি এটা মুমিনুলকে দায়ী করে লাভ নেই। আমরা আজকে এই আলোচনাও করছি, সাকিবের সময়ে, মুশফিকের সময়েও বাংলাদেশ রিভিউতে অলওয়েজ ওয়ার পুয়ার, এবং এখন হচ্ছে যে উইকেট কিপার রিভিউতে অনেক বড় একটা রোল প্লে করে, যেখানে লিটনের অবদানটা অনেক বেশি। বাট লিটন খুবই সফট স্পোকেন বলতে পারেন, ইন্ট্রোভার্ট বলতে পারেন, চুপচাপ, মানে লিটনই অনেক কনফিউজড মনে হয়। তো ওই জায়গায় একটা although I have to say যে লিটন কিন্তু in recent times আমি ওর যতটুকু দেখলাম behind the stumps, he helps out with field placings, he's like the vice captain in the team, মানে almost he's you know organizing things, সেটা সে করে কিন্তু। although he's soft spoken, যেটা তুমি সাজ্জাদ বললা যে although he's soft spoken। so আমরা আরো কিছু কমেন্ট নিয়ে নিব, I'm gonna rush through a lot of them because we are gonna you know discuss more about other things. So এখানে যেরকম, this is a really good point, জুবাইর হোসেন আবারও বলেছে, I think you've made the best comments today. Do you guys think হেরাত deserves more credit? আগে স্পিনাররা সেনা কান্ট্রিতে 30-40 ওভার বল করে উইকেট পাইতো না, কিন্তু মিরাজ সবখানেই ভালো করছে, আজকে তাইজুলও। I saw, in fact, you mentioned, now that you mentioned Herat, I saw a moment যেখানে like Herat was talking to Taijul before he got that second wicket. So
আমার কিন্তু I have to say that Herath helps probably. The spinners are definitely, he's a legendary মানে can we call him the greatest left arm off spinner of all time? মেবি মেবি কারণ those are the stats. মানে হেরাতের যে স্ট্যাট লেফট আর্ম অফ স্পিন। হেরাত অ্যাকচুয়ালি মুরলীধরনের শ্যাডোতে পড়ে গেছে, বাট স্টিল হি ইজ এ লেজেন্ড শ্রীলঙ্কান ক্রিকেট। তো এই জায়গা থেকেই কিন্তু বোঝা যায় যে ওর গ্রেটনেসটা আসলে কতটুকু ছিল। ইমরুল হাসান বলছে, জয়কে নিয়ে আপনার কতটুকু সম্ভাবনা দেখেন ভবিষ্যৎ বাংলাদেশের ওপেনিং এর নেতৃত্ব দেওয়ার? জয়ের মতো এমন সম্ভাবনা দেখিয়ে সাদমানও এসেছিল, কিন্তু আজ তার কি অবস্থা? মেন্টালিটি, আমার মনে হয় জয়ের যেই জিনিসটা আছে, যে জয়ের একটা লাস্ট এপিসোডে ফাহিম ভাইয়ের সাথে কথা বলছিলাম, ফাহিম ভাই বললো যে জয়ের কিন্তু একটা রান করার ক্ষুধা, বা সে হচ্ছে বেস্ট হতে চায়। তার কিন্তু মাথায় এটা নেই যে সে জাস্ট একজন ব্যাটার হবে, টিমের জায়গা রাখবে, সে বেস্ট হতে চায়। তো যার ওই বেস্ট হওয়ার মেন্টালিটিটা থাকে, যেটা সাকিবের লেটস সে আছে, সো বেস্ট হওয়ার মেন্টালিটিটা থাকলে তখন আসলে হয় কি যে টেকনিক্যাল ডেফিসিয়েন্সিস বা শর্ট কম থাকলেও অনেক কিছু কভার আপ হয়ে যায়। ইউ ফাইট ফর দোজ 10-15 এক্সট্রা রানস, ইউ ওয়ান্ট টু গেট দ্যাট 100 ওয়ান্স ইউ স্কোর আ 50, দ্যাটস দ্য ডিফারেন্স। আমি একটু অফ টপিক যাই, সাউথ আফ্রিকান ক্রিকেট নিয়ে আমি একটা এক্সাম্পল দিই। টেম্বা বাভুমা সাউথ আফ্রিকান ক্রিকেটের ব্যাটিং এর খারাপ সময়ের হিরো অনেকে বলতে পারে, যে বেস্ট ব্যাটার এখন। বাট টেম্বা বাভুমা ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই সাউথ আফ্রিকান ব্যাটিং ইজ সো পুয়ার নাও। কারণ টেম্বা বাভুমা যে সেঞ্চুরি পায় না বিং দ্য বেস্ট ব্যাটার ইন দ্য টিম, এটা কিন্তু বাকিদের কনফিডেন্সটাকে রুইন করে দেয় অনেক সময়। যে দে ডোন্ট হ্যাভ, আগে যেরকম ক্যালিস ছিল, দে হ্যাড ক্যালিস টু লুক আপ টু, তারপরে ক্যালিস রিটায়ার করার পরে ইউ স্টিল হ্যাড আমলা অ্যান্ড ডিভিলিয়ার্স, এরা যখন চলে গেল তখন ডুপ্লেসি ছিল, অ্যান্ড দেন ডুপ্লেসি ওয়াজন্ট দ্যাট গ্রেট অ্যাকচুয়ালি। অ্যান্ড এখন কিন্তু ওই ওই দের ইজ নো রক ইন দ্য টিম ব্যাটিং অর্ডার, যার কারণে আর কি you see the new guys coming in যাদের average 50, the likes of Rickleton and Verena, ওদের খেলা দেখে বোঝা যায় they're talented players, or Keegan Peterson, খেলা দেখে বোঝা যায় যে খুব talented player, but they don't convert. Why is that? Bavuma that's what I feel, যে Bavuma convert করতে পারে না, and the rest of them they suffer from that as well, কারণ when you're the best batter in the team, you have to lead by example. So anyways, বাংলাদেশের ক্ষেত্রে আমার সেটা মনে হয় যে সামটাইমস ইউ নিড সামওয়ান যে হচ্ছে ওইটার একটু ঊর্ধ্বে। তার মানে বাংলাদেশের আগে মানে 30+ অ্যাভারেজই মানে গ্রেট ছিল, এখন কিন্তু 40+ অ্যাভারেজ লাগে। এবং হয়তোবা জয় উইল বি দ্য ফার্স্ট যে হচ্ছে 50+ অ্যাভারেজের প্লেয়ার হয়, উইল বি প্রবাবলি, যদি ওর হেড ওইভাবে রাখে। দ্যাটস হাউ highly I rate Joy, but at the same time I don't want to hype him up right now because আমার মনে হচ্ছে তার খেলায় অনেক ইমপ্রুভ করার জায়গা আছে। That's just how I feel, সাজ্জাদ। না, ভেরি ট্রু। আবার এট দ্য সেম টাইম লাস্ট তুমি যে কথাটা বললা যে অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কিন্তু ইটস দ্য মেন্টালিটি। জয় তো আমার ওরে দেখেও মনে হয় যে সাকিবের মতো লাগে দেখতে। মুভিং অন, আমরা আরো কমেন্ট গুলো নিয়ে নেই আই গেস। সো দ্যাট টিম যে এখন ইনিংস ব্যবধানে হারে দিন শেষে টেস্ট, দ্যাটস আই থিঙ্ক অনেক লম্বা একটা, বাংলাদেশ ইজ ইন দ্যাট টিম যারা এখন ইনিংস ব্যবধানে হারে 3 দিনে টেস্ট শেষ হয়ে যায়, দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অ্যাবসলিউটলি, মানে ইমপ্রুভমেন্ট আমরা দেখছি, বাট আমি এখনো বলবো না যে ইন্ডিয়া যে বাংলাদেশ স্পিনিং ট্র্যাকে 3 দিনে হেরে যাবে না। কারণ রিসেন্টলিও কিন্তু সেটা হয়েছে। এবিপি বলছে আর কত ডিফেন্ড করবা, এবিপি মজা নিচ্ছে। ফুললি গট এক্সপোজ both of them, even today all 50-50 decisions went against BD and they had to review for nearly all wickets. এবিপি, আমি একটু ফুটবলে চলে যাই সাজ্জাদ এবিপির সাথে, বাট মানে জাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেয়। এবিপি সাপোর্টস ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড আর বিগ টিম। ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারদের এগেইনস্টে যখন একটা ফাউল হয় তখন কিন্তু রেফারি ডাজন্ট থিঙ্ক টুয়াইস টু গিভ আ ইয়েলো কার্ড। ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার যদি সেম ফাউল করে, রেফারি 3-4 বার চিন্তা করে, বিকজ বিগ টিম, বিগার প্লেয়ার, বেশি স্ক্রুটিনি থাকবে। ট্রাস্ট মি অন দিস। সো এটা কিন্তু হয় when an umpire has to give, সেটা সাউথ আফ্রিকান আম্পায়ার না হয়ে ভিনদেশি আম্পায়ার হতে পারে, তার কিন্তু চিন্তা থাকবে যে when an umpire has to give the team that's stronger or supposedly higher ranked, ওই টিমটার এগেইনস্ট ডিসিশন কিন্তু পাওয়া ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই বাংলাদেশের কমপ্লেইন্টস আর অলওয়েজ এগেইনস্ট দ্য বিগার টিমস, দ্য ইন্ডিয়াস অ্যান্ড অস্ট্রেলিয়াস অর ইংল্যান্ড অর এখন সাউথ আফ্রিকা এই ক্ষেত্রে।
ইটস নেভার এগেইনস্ট দ্য জিম্বাবুয়ের এগেইনস্ট আম্পায়ারিং নিয়ে বাংলাদেশকে কত আমরা কমপ্লেইন করতে দেখেছি, দেখিনি, বিকজ ইউজুয়ালি 50-50 ডিসিশন গুলো ফরে যায় ফর দ্য বিগার টিমস। এইটা মানে ক্রিকেটে কি, ইন এনি স্পোর্ট এটাই হয়, বিকজ দ্য আম্পায়ার্স থিঙ্ক অ্যাবাউট দেয়ার ক্যারিয়ার্স এজ ওয়েল। তারা চিন্তা, এটা নিয়ে লাস্ট উইকে আই থিঙ্ক আমি সাজ্জাদ আই থিঙ্ক বলছিলাম, yeah, that you know that's just the situation, that's just the game. um সাইদুল বলছে যে মমিনুল হককে অলওয়েজ ব্লেম দেওয়া হয় রিভিউজ দেওয়ার জন্য। তাওহিদুল বলছে যে খালেদের সাথে অ্যাপারেন্টলি চাম্পাকা অনেক কাজ করেছে, which explains his recent improvement. And also বলছে যে Australia team currently flourishing under Cummins in tests, but Payne did a great job as captain for almost 3 years. He stabilized the team during a tough time, and then Cummins is building on that. Mominul could end up doing the dirty job that Payne did for Australia. Just hope he doesn't. Well, yeah, Payne যেটা, but the dirty job that Payne did সেটা কিন্তু তার মানে একদম শুরুতেই, মানে যখন সাউথ আফ্রিকায় অস্ট্রেলিয়া ওই লাস্ট যখন ট্যুরটা করলো তখনই অ্যাপারেন্টলি ডার্টি জব শুরু হয়ে গেছিল। সো দ্যাট অস্ট্রেলিয়ান ড্রেসিং রুম ওয়াজ মেসড আপ। বাট আমি পেইনকে অতটা ক্রেডিট দিই না সত্যি করে বলতে। আই জাস্ট ফেল্ট লাইক হি ওয়াজ গিভেন আ জব বিকজ নো ওয়ান এলস ওয়াজ দেয়ার। মমিনুলের ক্ষেত্রেও সেরকম, অ্যান্ড মমিনুলকেও এই জন্য আমি এত ক্রেডিট দিব না যে হি ইজ ইমপ্রুভিং একটুকু, হি ডাজন্ট ডিজার্ভ হেট এইটা। বাট আমি ক্রেডিট দিব না যে মমিনুলের নেতৃত্বের জন্য বাংলাদেশ, মানে নোট দ্য ডিফারেন্স। মানে আমার হোপফুলি ওয়ান ইজ দ্যাট মমিনুলের ক্যাপ্টেন্সির জন্য বাংলাদেশ এসেছে, নো, বাট মমিনুল ইজ নট আ হরেন্ডাস ক্যাপ্টেন লাইক পিপল আর সেইং। দ্যাটস মানে আমিও ডিফারেন্সিয়েশনটা আর কি করতে চাচ্ছি। সো মমিনুল ইজ নট দ্য ওয়ার্স্ট ক্যাপ্টেন। মেবি দলে এমন অনেকে আছে যারা মমিনুলের চাইতে বেটার জবটা করতে পারে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে হি ডিজার্ভস অল দ্য ব্যাশিং হি ইজ গেটিং। হ্যাঁ, সে এত বাজে। এই যে সাইদুল বাশারের রাইট, মমিনুলকে অলওয়েজ ব্লেম করা হয় রিভিউজ নেওয়ার জন্য, বাট তবে আমার কাছে মনে হয় রিভিউজ না নেওয়ার জন্য বা ওয়েস্ট করার জন্য সবচেয়ে বড় দোষ লিটনের ইন টেস্ট। এটা আমরা উইভ রাইট সাজ্জাদ, উইভ অলরেডি বলছি অলরেডি আমরা, মানে লিটনের কথা বলতেছি, মানে নাম না বলে আমি যদি পজিশন বলি সেটা হচ্ছে উইকেট কিপার। ইমরুল হাসানের কিছু কমেন্ট, আমি একদম নিচে নামলাম তো আই এম সিইং সাম ফানি কমেন্টস। আমরা আসি কমেন্ট গুলো শেষ করি। সো আরো দেখি যে তাড়াতাড়ি করে কমেন্টটা শেষ করি, শেষ করে সেরি টাইম চলে আসতেছে। হ্যাঁ ভেরি ট্রু। সাইদুল বাশা বলছে টেস্ট ক্রিকেটারদের সাউথ আফ্রিকার 10 দিনের মতো ক্যাম্প করে লাভ হলো কি? আমি তো ভাই বেটার ক্রিকেট দেখতেছি। আমি ফার্স্ট টেস্টে শেষ দিকে এসে গুবলেট পাকায় ফেলছি, এছাড়া কিন্তু বাংলাদেশ অ্যাকচুয়ালি প্লেড ভেরি গুড ক্রিকেট। এবং বাংলাদেশ গুবলেট পাকানোর একটা বড় কারণ সাজ্জাদ আমার মনে হয় কি, বাংলাদেশ লেট দ্য fans noise of the umpiring and all of that get to them. আম্পায়ারিং নিয়ে যে এত মানে আউটসাইড নয়েজ আসছে, এটা sometimes it affects those who are involved in the team as well. Umpiring was not good, but যেটা আমরা বললাম যে it was not good for both teams. So don't let that noise get to you. একটু মাথাটা রাখলে লাস্টের দিকে কিন্তু বাংলাদেশ এইটা প্লাস আই ফেল্ট লাইক দ্যাট দে জাস্ট লেট দ্য মোমেন্ট গেট টু দেম, যে এটা একটা জিতার একটা পজিশন আছে এন্ড ইউ নো। আর ওই আরেকটা ব্যাপার আমি যদি বলি, লাভের কথা যদি বলি, ফার্স্টলি আম্পায়ারদের এই ইস্যুগুলা যখন হচ্ছিল, প্লাস হচ্ছে যে পিচ ডক্টরিং এর কথাও আমরা আলোচনা করেছিলাম সিলি পয়েন্টে, তারপর হচ্ছে সাউথ আফ্রিকার এগুলো আসলে দরকার হইতো না কখনো বাংলাদেশের সাথে টেস্ট খেলার জন্য, তাও আবার নিজেদের মাটিতে। হ্যাঁ, সেগুলো এখন তাদেরকে করতে হচ্ছে, তার মানে তারা বাধ্য হচ্ছে এটা করার জন্য, কারণ বাংলাদেশ ইজ গেটিং দেয়ার, বাংলাদেশ ইজ গেটিং ইন দ্যাট পজিশন যেখানে দে আর ইন ফিয়ার অফ লুজিং টেস্ট ম্যাচেস অন দেয়ার সয়েল। একটু আগেই কিন্তু আমরা বললাম যে সাবকন্টিনেন্ট টিমগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার মাটিতে হারাইতে পারছে, তাও আবার ওই কুশাল পেরেরার ওই স্পেশাল অতিমানবীয় ইনিংস এই টাইপের কিছু একটা জন্য, স্পেশাল কিছু একটা কারণে হচ্ছে যে হারাইতে পারছে। আর কেউ কিন্তু পারে নাই, পাকিস্তান পারে নাই, ইন্ডিয়া পারে নাই, বাংলাদেশ তো ভাই কি বলবো খেলছেই মাত্র শুধু 2017-তে, আর এবার খেলতেছে। বাংলাদেশ যে সাউথ আফ্রিকা যে এই টেস্ট ক্রিকেটে মানে ভালো করছে, দ্যাটস আ গ্রেট সাইন ফর বাংলাদেশ। নট জাস্ট আরো একটা যেটা আছে, আমি অলরেডি আমাদের গ্রুপে কিন্তু এটা শেয়ার করছিলাম। হ্যাঁ, এলগারের মেন্স গেম এই কথাটা খুব বাজে ছিল, কিন্তু এইটাও ভাই একটা সাইন যে পিপল আর
প্লেইং আউটসাইড দ্য ফিল্ড অ্যাজ ওয়েল বাংলাদেশের হুম, হুম। সাথে। Yes, এই মনস্তাত্ত্বিক লড়াই এগুলা আগে বাংলাদেশের সাথে মনস্তাত্ত্বিক লড়াই কি হইতো? হ্যাঁ, it's a বাংলাদেশ start. অনেক ডেঞ্জারাস একটা টিম, বাংলাদেশকে সমীহ করতে হবে, তারা ওডিআই ক্রিকেটে খুব ভালো, তাদের বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে, তারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, এইটাই ছিল ম্যাচ মাঠের হয়ে। কিন্তু এখন কি হচ্ছে? এখন হচ্ছে মাঠের বাইরেও এই কথাগুলো হচ্ছে। এলগারের এই কথাটাতে অফকোর্স মেন্স গেম বলে আমার মেজাজ যতটা খারাপ করছে, তার যেতে বড় বেশি যেটা আমার কাছে ভালো লাগছে যে পিপল আর টেকিং সাউথ আফ্রিকার মতো দল নিজের মাটিতে টেস্ট খেলার সময় দে আর টেকিং বাংলাদেশ সো সিরিয়াসলি যে তারা প্রেস কনফারেন্সে এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। Not just that, but also the fans as well. South African cricket fans কম বাংলাদেশের থেকে, but they are also, ভেরি টক্সিক। engaging in a war of words with the Bangladeshis, because Bangladeshira, they're also, getting in their social media posts and everything. দুই সাইডেই টক্সিসিটি আছে সত্যি করে বলতে, বাট মানে ওই যে ওরা যখন আসতেছে তখন তারাও কিন্তু রিপ্লাই দিচ্ছে, সো ইউ ক্যান সি দ্যাট there is a rivalry there, যেটা আগে ছিল না আসলে। এবং অ্যাজ ফ্যান আমরা কি ভাই এই রাইভেলটা বেশি তো না 2017তেই তো আমরা সাউথ আফ্রিকায় গেছিলাম, আমরা কি তখন সব এত ইনিংস ফাল ডিফিট, সব ইনিংস ডিফিট। কেন তখন আমরা উল্টা, কেন এখন এত ফাল পারতেছি, আমরা কেন এখন এত বলতেছি? কারণ আমরাও জানি ডিপ ইনসাইড, আমরা যতই বলি মুমিনুল এই করছে সেই করছে, যতই বলি টেস্ট টিমে আমরা খুব ডিপ ইনসাইড আমরাও জানি উই আর ফাইটিং। ইয়া, এন্ড অলসো ওই সিরিজটা কিন্তু ছিল মুশফিকের জন্য দ্য লাস্ট নেল ইন হিজ ক্যাপ্টেন্সি ক্যারিয়ার। এবং ওই সময় কিন্তু মুশফিকের উপর একটা মানে ছিল যে ও ক্যাপ্টেন্সিটা ধরে রাখছিল বিকজ ব্যাট দিয়ে পারফর্ম করে যাচ্ছিল, বাট দ্য মোমেন্ট হি কুডেন্ট ওই সিরিজটাতে, দ্যাট ওয়াজ দ্য অলরাইট এন্ড অফ ইট। এন্ড ইউ উই I don't know if you guys remember the press conferences in that series. মুশফিকের লিটারালি, ওইটাই ওর ডাউনফল ছিল। ও হ্যাঁ, প্রেস কনফারেন্সে গিয়ে ফ্যানদের মতো আচরণ করতেছিল, মানে একটা ফ্যান এইসব কথা বলে। বাট ও নট জাস্ট মুশফিক, লিটনও কিন্তু এখানে প্রেস কনফারেন্সে যে বলছিল যে ওরা 500 রান করলে আমাদের ব্যাটাররাও 200-300 রান এরকম করবে, বা এরকম কথা হচ্ছিল। পুরো সিচুয়েশনটাই মানে বাংলাদেশের তখনকার সিচুয়েশনটা 2017, and that was the end of হাতুড়ে সিং as well, কারণ ওই সিরিজের সময় কিন্তু হাতুড়ে সিং said that I'm sending my resignation, মানে ওই সিরিজের মধ্যে। And so that was a very pivotal series, with the Sakib not playing in that series, to Haturu Singh resigning, to Mushfiq losing his captaincy. People forget that. ওটা কিন্তু অনেক মানে it was a big moment. So ওইটা থেকে, ওই বিপর্যয় থেকে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন অনেক বেটার পজিশনে। ওই সিরিজটা was such a bad time for বাংলাদেশ ক্রিকেট, এখন কিন্তু অনেক বেটার পজিশনে। আমি দেখি ইম্পর্টেন্ট যেসব কমেন্ট পাচ্ছি আমি সেগুলোই আমি নিব। সাজ্জাদ, ইফ আই মিস এনিথিং ইম্পর্টেন্ট প্লিজ ডু লেট মি নো। সো আমি এখানে যেরকম এই কমেন্টটাতে আসতে চাই যে ইমরুল হাসান বলেছেন এনামুল হক, সাইফ হাসান এরা টেকনিক্যালি ডিফল্ট বা টেকনিক্যাল ডিফেক্ট নিয়ে কিভাবে আন্ডার-19 দলে চান্স পেয়ে বিশ্বকাপ খেলে এসেছে, তখন আসলে তো খেলা যায়। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে টেকনিক্যাল ডেফিসিয়েন্সি থাকলেও তখন তো আন্ডার-19 এত ওয়ার্কআউট করবে না ব্যাটারদের, যেটা সিনিয়র লেভেল ক্রিকেটে করে। অথচ ইন্ডিয়াতে আন্ডার-19 খেলায় পৃথ্বী শ, শুভমান গিল, জয়সওয়াল এরা আইপিএল কাঁপাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আইপিএল কাঁপানোর জন্য ওরা কি মানে সব এরিনাতে কাঁপাচ্ছে কিনা। আমার দৃঢ় বিশ্বাস যে শুভমান গিল পারবে সব ফরম্যাটে। আমি চাই পৃথ্বী শ যেন পারুক, কারণ আমার খুব ভালো লাগে ওর ব্যাটিং। বাট হ্যাঁ, ওইটাই যে ইট টেকস টাইম, মানে এত তো সহজ না, মেন্টালিটিটাও থাকা লাগে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তখন বোলাররা যখন একবার জেনে বসে একটা ব্যাটারের উইকনেস কি, তারা সবসময় ওই উইকনেসেই বোলিং করতে থাকে। সো ইউ অলমোস্ট নিড টু ফিগার আউট, মানে পুরো গেম রিইনভেন্ট করা লাগে। আমি একটা এক্সাম্পল দিই, ক্যালিসের ব্যাটিং এর টেকনিক অনেকে পারফেক্ট বলে, কিন্তু ক্যালিসের ব্যাটিং এর টেকনিকে ও ওভার দ্য ইয়ার্স অনেক চেঞ্জ করছে। ওর ব্যাটিং এর স্ট্যান্স, ওর ট্রিগার মুভমেন্ট, এগুলিতে অনেক চেঞ্জ করছে। হাশিম আমলার ব্যাটিং এর টেকনিক অনেকে ভালো বলে, বাট হি ওয়াজ নোন অ্যাজ ওয়ান অফ দোজ গাইজ যে টেকনিক্যালি খারাপ। ওর টেকনিক দিয়ে হবে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। when he made his debut against India কলকাতাতে, and then he worked on that. So you almost have to reinvent yourself international cricket. এবি ডিভিলিয়ার্স another example, ওর ব্যাটিং এর স্ট্যান্স আগে উপরে ব্যাট ধরতো, তারপর আস্তে আস্তে করে নিচে নামছে। এই জিনিসগুলো, তামিম ইকবাল ইজ another example, ওর ব্যাটিং এর টেকনিক এবং খেলার স্টাইল কি ছিল আগে এন্ড এখন কি। তো
সবার কিন্তু ওই চেঞ্জগুলো আস্তে আস্তে করে উইথ টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইভলভ করা লাগে। ব্যাটারদেরও যেমন করা লাগে, বোলারদেরও করা লাগে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট সেপারেটস দ্য বেস্ট ফ্রম দ্য গ্রেটস। দ্য গ্রেটস হ্যাভ দ্যাট ট্যালেন্ট অ্যান্ড দে টেক দেয়ার গেম টু আ নিউ লেভেল। ওরা ইভলভ করতে থাকে উইথ টাইম। সাইদ ইফাজের কমেন্টটা নেই ভাই, এনামুলের কিপিংটা আপনারা কিভাবে রেট করেন? ক্যান হি বি আওয়ার উইকেট কিপার ব্যাটার ইন দ্য টেস্ট টিম? নো, রেট করি না। এবিপি বলছে এনামুল has hit a purple patch. He's batting flawlessly. His best ever batting form. Looks quite fit. Hits big boundaries and sixes. Should take up Naim Sheikh's place in shorter formats. এটা একটা ভালো রিপ্লেসমেন্টের কথা হইতে পারে, যেটা সাইদ ইফাজ একটু আগে বললো, টেস্ট টিমে ভাই জায়গা নাই। মানে আমার যদি মুমিনুল, লিটন এরা না থাকলেও দেয়ার ইজ সোহান। মানে আমি যদি টেস্ট টিমে আমি এই যদি বলি, আমি যদি লিটন বা মুশফিকের কাছ থেকে প্রপার সার্ভিস না পাই, আমি সোহানকে চাইবো অ্যাটলিস্ট কিপিং এ তো আমি বেস্ট সার্ভিসটা পাবো, সেটা আমি জানি, তাই না? আর মুমিনুল আর লিটন, মুমিনুল বলতেছি, মুশফিক আর লিটন দুজনকেই তো আমি এখন একসাথে বাদ দিয়ে দিব না টিম থেকে। হয়তো একজন বাদ করতে পারে যখন যদি কেউ একজন খুব খারাপ খেলে, তো দুজন থেকে একজন বাদ দিবে, তো একজন বাদ গেলে তো দেয়ার ইজ সোহান, তাহলে এনামুল আসবে কোত্থেকে? বরং এবিপি যেটা বললো যে শর্টার ফরম্যাটে, বিশেষ করে টি-20-র কথা যদি বলি, টি-20-তে দেয়ার ইজ এ স্পেস ওপেনিং প্লেসে, দেয়ার ইজ বোথ স্পেস অ্যাকচুয়ালি, একটা না দুই জায়গায় ফাঁকা। শুধু নাইম শেখের কথা কেন বলতেছি, নাইম শেখের সাথে তার ওপেনিং পার্টনার কে আসলে? নাইম শেখের সাথে লিটন তো লাস্টে খেললো না, আফগানিস্তানের সাথে আবার খেলছে। হ্যাঁ, লিটন এখন আবার চলে আসছে, বাট ওই যে বললাম না, এখনো টি-20 আর ওই যে লাস্টে তো ওই যে মুনিম শাহরিয়ারকে ট্রাই করলো, শাহরিয়ারকে ট্রাই করছে। ইয়েস, এই যে এত বেশি চেঞ্জ হইছে, মনেও আসতেছে না যে ঘটনা। নাহিদ হাসানের কমেন্টে, তাইজুল আজকে এলগারকে যেভাবে আউট করলো, বাহ! আগের বলটা সে ভিতরের দিকে টার্ন করালো, এলগার বিট হলো, নেক্সট বলটা ফুললি সেম স্পটে করলো, বাট এলগার আর ভিতরের টার্ন করায়নি, এলগার টার্ন করবে ভেবেই আউট হয়েছে, আউটসাইডে যে আর কি তার ব্যাটে লাগে। অলসো ইট ওয়াজ এ কুইকার ডেলিভারি। গ্রেট বোলিং। এখানে হোয়াট অ্যাবাউট আরাফাত সানি? আমার মনে পড়ে 2019 এর ইন্ডিয়া টি-20 সিরিজে তাকে টিমে নেওয়া হলো, এক ম্যাচও খেলানো হয়নি, দেন হঠাৎ করে বাদ দেওয়া হলো বোলিং অ্যাকশনের সমস্যা। বোলিং চেঞ্জ করে আসার পরে এখন আর চাক করে না, কিন্তু ওর বোলিং এর ওই ইফেক্টিভনেসটা কমে গেছে, আর ওই ডিপিএলেও ভালো করতেছে না। ফাহিম রেজওয়ান ভাই, আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে শাহাদাত হোসেন রাজীবেরও অ্যাগ্রেশন ছিল। আপনি একটা হাসির ইমোজি দিয়েছেন বিকজ শাহাদাত হোসেন ভুল হয়ে গেছে ভাই। শাহাদাত হোসেন রাজীব ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট বোলারস উই হ্যাড। হ্যাঁ, এক সময় ছিল, এবং তার স্ট্যাটসও ছিল সেরকম, 5 উইকেট হল সে নিয়েছে, যেটা এখনকার ফাস্ট বোলাররা নিয়েছে। হ্যাঁ, মিরপুরে আছে, লর্ডসে আছে 5 উইকেট হল। মিরপুরে সাউথ আফ্রিকার সাথে 27 রানে 6 উইকেট নিয়েছিল। লর্ডসে তামিমের আগে অনার্স বোর্ডে ওর নাম উঠছিল। ও হ্যাঁ, একটা পর্যায়ে হারাই গেছে, বা ওই যে 2010-এ যখন ইন্ডিয়া বাংলাদেশে আসছিল 10 বা 11 the issue with him is that, sorry সাজ্জাদ একটু কাট অফ করলাম, the issue with রাজীব is that সে অ্যাগ্রেশনটা মাঠের বাইরেও চলে আসতো। ওই অ্যাগ্রেশনটা মাঠের বাইরে না এনে মাঠের ভেতরে জাস্ট থাকলে, ও মাঠের বাইরে যেটা নিয়ে আসতো সেটা কিন্তু ওই খেলা রিলেটেড কিছু হইতো না। যে বাজে কারণগুলোতে সে আসলে দল থেকে ছিটকে পড়ছে, সেগুলো আসলে নট অ্যাকসেপ্টেবল এট অল। এক্স্যাক্টলি। নাহিনের কমেন্টটা খুব ভালো লাগছে। আমি এটা চিন্তা করতেছিলাম যে নরকিয়া প্লেয়ার অফ দ্য ম্যাচ না হলেও প্রতি ম্যাচে 1 লাখ টাকা কামানোর ভালোই প্যাথ খুঁজে নিয়েছে। আরামসে নেক্সট 10 ম্যাচে 10 লাখ পকেট আসতেছে ফর বিং দ্য ফাস্টেস্ট বোলার। বাট ভাই, ফাস্ট বোলিং ইজ টাফ। মানে আমি আই ডোন্ট এনভি বিং আ ফাস্ট বোলার। তাদের পায়ের চামড়াটা আপনি একবার দেখলে আপনি ভয় পাবেন। আমি ডেল স্টেনের একবার পায়ের অবস্থা দেখছি, স্ক্যারি। আমি কমেন্টগুলি নিতে আমি ওইটা আমি দেখানোর চেষ্টা করব। সরি কেউ যদি ডিসকাস্টেড হয়, বাট এটা হচ্ছে ফাস্ট বোলার্স লাইফ। যেহেতু এটা ক্রিকেট নিয়ে শো, আই গেস দেখানো যায়। সাজ্জাদ হোসেন তুষার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, দীর্ঘদিন পর আপনাদের সাথে, আশা করি ভালো আছেন। ভালো আছি, হ্যাঁ, আপনাকে অনেক দিন পরে পাচ্ছি আমার মনে হয়। স্টোরি কবে হবে আবার সাজ্জাদ ভাই? বিনা শুভ স্টোরি হবে। আচ্ছা, প্ল্যান করতে
লাস্ট সিলি পয়েন্টে কিন্তু একটা কথা বলছিলাম যে একটা কমেন্ট আসছিল যে স্টোরি লাইভ শুনতে চাই কিনা, তো আমি কিন্তু বলছিলাম যে যদি প্রচুর লোকজন পুশ করে তাহলে স্টোরি লাইভও চলে আসতে পারে। একটু কষ্ট হয়ে যাবে আমার জন্য প্রতি সপ্তাহে হুম একটা করে রিসার্চ করে এক সপ্তাহের মধ্যে নিয়ে আসা। প্রতি সপ্তাহে না আসলেও তখন হয়তো বা সীমিত পর্যায়ে লাইভ শুরু করতে পারি, বাট হ্যাঁ আমরা উই আর প্ল্যানিং সামথিং যেটা ইনশাল্লাহ শুরু করতে, যেহেতু এখন আমি ভাবতেছি গ্যাপটা যেহেতু এক সময় পড়েই গেল, ওই সেই আমিরের স্টোরিটা যখন আমরা ভিডিও আকারে পাবলিশ করলাম ইয়েতে ইউটিউবে আমাদের চ্যানেলে আছে, এবং এই টাইটেলটা জানি কি ছিল আমিরের স্টোরির আম, টাইটেলটা, দাঁড়াও একটু আমার ভুলে আমারও গেছি, মনে পড়তেছে না, আমি একটু বাট দেখে নিই। আচ্ছা। সো ওই যে এখানে ওভার স্টেপিং টাইপের কিছু একটা হ্যাঁ 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 টাইটেল ইয়েস। করেছিলাম, একটা মিনিট। তো এখানে আমি আরেকটা কমেন্ট নিয়ে নিই সেই ফাঁকে, নাভিদের কমেন্ট যেটা ছিল, and আমি অনেক পিছিয়ে গেছি কমেন্টে, শুধু সরি সাজ্জাদ, আমি চাচ্ছি আর কি শোটা তাড়াতাড়ি শেষ করতে। নাভিদ বলছে যে দ্য এক্সেলেন্ট এক্সাম্পল ওয়াজ তাইজুলস রিভিউ, ওই জিগাইলো লিটনকে যে বল ব্যাটে লাগছে, তুই শিওর? লিটন সেজ নো, ইট হিটস দ্য প্যাড, এন্ড তাইজুল শিওর ছিল যে বল উইল হিট দ্য স্টাম্পস। সাজ্জাদ হোসেন তুষার বলছে ব্রো লাস্ট শোটা রিভিউ দেখেছি, স্টোরি টাইম শো এর লাস্টের আগের মতো হলে ভালো হয়। দেখেন আপনারা নিয়মিত সিলি পয়েন্ট করেন কিন্তু আলাদা ভিডিও স্টোরি করেন, করবেন সেই চিন্তায় আর স্টোরিটা লাগাচ্ছে না, 2-4টা ভিডিও করেছেন। সো হি ফিলস লাইভে করা যেতে পারে। আমরা আসলে একটা মানে পুরো চ্যানেলের রিভ্যাম্প এবং একটা নতুন অর্গানাইজিং নিয়ে আর কি we are planning something, so hopefully this will get you the desired content, আপনার যে কন্টেন্ট আপনি এক্সপেক্ট করছেন সেটা আপনি পেয়ে যাবেন। সো আচ্ছা, সো I've got the disgusting image of Dale Staines foot, ঠিক আছে? সো গাইজ, যারা ডিসকাস্টিং ইমেজ দেখতে চাও না, সরি ফর দ্যাট, বাট you need to know this is how a fast bowler's foot looks like, ঠিক আছে? সরি সাজ্জাদ, ইউ বিন মিউটেড, কোন একটা কারণে মানে একো হচ্ছিল, এখন এখন ঠিক হয়ে গেছে। সো সাজ্জাদ, জাস্ট টেক আ লুক এট দিস। এটা কিন্তু ডেল স্টেইনের পা। আমার কাছে এত ডিসগাস্টেড লাগতেছে না, আমি এগুলো দেখে অভ্যস্ত। হ্যাঁ, না মানে এটা তো বাংলাদেশের সাথে আই থিংক এই যে দিস ইজ হিম, লুক এট দ্য থিং দ্যাট হি হ্যাজ টু রিমুভ অফ হিজ ফুট, মানে আবার দিস দিস বাট ইট লুকস ব্যাড, মানে একটা মানুষের পা এরকম হয়ে যায়, ইট লুকস ব্যাড এন্ড স্যাড, মানে যেটা আমরা বলি না কেন যে দ্যাট ইজ দ্য প্রাইস ইউ পে ফর ফাস্ট বোলিং, সেটা মাথায় রাখতে হবে, ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। এনিওয়েজ, তারপরে ইমরুল হাসান রানুর ভাই আমাকে, আমার বুকে আসেন, আমিও সাউথ আফ্রিকার ডাই হার্ট সাপোর্টার, সাউথ আফ্রিকা ইন হার্ট, এই যে শুরু হয়েছে। এবিপি ভাই লুকায় লুকায় কমেন্ট না করে লাইভে আসেন, আপনার আলোচনা মিস করতেছি। সাজ্জাদ ভাই, শাহনুর ভাই, এবিপি ভাই, ট্রিও ইন হার্ট পিক্সেল টিভি সিলি পয়েন্ট। আজকে এবিপি, হ্যাঁ এবিপি চলে আসো ইফ ইউর দেয়ার। তুষার আরো বলছে যে এই ম্যাচের রেজাল্ট হবে মনে হচ্ছে 4 দিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা টেনে টুনে 400 করে ফেললে বাংলাদেশের মিনিমাম 80-100 রানের লিড না নেয়, যদি ভাই না নেয় তাহলে চতুর্থ ইনিংসে 200 এর উপর টার্গেট হলেই হারবে, 53 তে না হলে 153 তে শেষ দেখবেন। ভাই মানে 400 করার পর বাংলাদেশ আবার 80-100 রানের লিড, মানে ক্লোজ টু এটা 500, ইম্পসিবল, তাহলে ড্র হয়ে যাবে টেস্ট ম্যাচ। তাইলে ড্র হয়ে যাবে। হুম সেটাই। হুম। নাহিন বলছে অস্ট্রেলিয়া টাফ টাইম মোটামুটি ভালোভাবে পার করেছে, অনলি জাস্টিন ল্যাঙ্গারের জন্য হতে পারে, ল্যাঙ্গারের ক্রেডিট দেওয়া যেতে পারে। ইমরুল বলছে ভাই আমরা বাজে আম্পায়ারিং কে দোষ দিচ্ছি, কিন্তু বাংলাদেশে এইটাই যে 53-তে তখন আম্পায়ার কি কোনো সাহায্য করেছে? বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেরাই নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। ভাই থামেন, মমিনুল অ্যান্ড টেস্ট ম্যাচ, আজকের আইপিএল ম্যাচ নিয়ে কি বলবেন? তেওয়াটিয়া টু, ম্যান দ্যাট ওয়াজ সাচ আ, মানে that was a great match আসলে, মানে দেখি নাই if I highlight। talk about great matches, that was a great match, that was a great match because তেওয়াটিয়ার লাস্ট 2 বলসে 2 সিক্সেস aside, ওইটার আগে পুরোপুরি মানে ফার্স্টে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে গুজরাট তারা মানে পুরোপুরি ম্যাচটা ডমিনেট করবে, বাট
পাঞ্জাব কেপ্ট ফাইটিং ব্যাক। পাঞ্জাব একটা সময় 154-7 or 8 ছিল, সেখান থেকে 190 করলো একদম লাস্টে রাহুল চাহার মিলে। And then the start that Gujarat got with Shubman Gill, and he batted so well. Gillen আজকের ইনিংসটা, honestly Gill is one of those players, সাজ্জাদ আমি একটু বলতে চাই যে অফ সাইডে কাভার ড্রাইভ তো করে ব্যাটাররা, বাট ওর কাভার ড্রাইভ কাট এর মিক্স শট সে খেলতে পারে। হি ইউজেস হিজ রিস্ট সো ওয়েল, ওর স্ল্যাশ করে কাভার দিয়ে কাভার পয়েন্ট দিয়ে হি উইল ফাইন্ড দ্য থিনেস্ট গ্যাপ কাভার এবং অফ সাইডে। অ্যান্ড এই টেকনিক বা এই কাজটা আমি করতে ইন দিস মোমেন্ট ওয়ার্ল্ড ক্রিকেটে অন্য কোনো প্লেয়ারকে আমি দেখি না দ্যাট ক্যান কাম ক্লোজ টু ডুইং হোয়াট গিল ডাজ অন দ্য অফ সাইড। দ্য বেস্ট প্লেয়ার অন দ্য অফ সাইড, আই প্রবাবলি হ্যাভ টু সে। ওর খেলাটা দেখলে হিল রিয়েলাইজ ইটস পোয়েট্রি ইন মোশন। একদম 90s যাওয়ার পর গিল ওর মাথায় কি যেন একটা হইলো, and then 96 যে বা 97 যে আউট হইলো, he's never scored an IPL century, ওইখানে যে হ্যাঁ, and তাও যেই বলে আউট হইছে, and ওইটার সময় মানে while he's in his 90s and everything, right, তখন রান রেট উঠে যাচ্ছে 10, 12, 14, and it's not his fault because Gill is playing at 170, 180 strike rate. Probably my maths are terrible, but he's মানে ওর রান এবং ওর বলে মানে ও 56 বলস এর যেরকম 90 সামথিং করছে, রাইট? সো ওর রান এবং বলের মধ্যে ডিফারেন্স আছে, বাট ইটস দি আদার্স দ্যাট আর স্ট্রাগলিং। ওরা রানা বল খেলতেছে, হার্দিক পান্ডিয়া বলে মানে 15 বলে 18 রান এরকম। সো আমি মানে জাস্ট স্কোর কার্ডটা নিয়ে আসি সো দ্যাট এভরিবডি ক্যান সি। 18 বলে 27 করছে পান্ডিয়া, 18 বলে 27 করছে, রাইট? 27 অ্যান্ড there was a time when মানে 18 বলে 27 হতো না, বিকজ লম্বা পার্টনারশিপ কিন্তু হয়েছিল। সুদর্শনের ইনিংসটা হয়তো হ্যাঁ, 30 সুদর্শন যখন সুদর্শনের ইনিংসটা চলছিল তখন ওই সময় শুভমান গিল was going so well, it was like an 80 odd partnership from 40 balls, বুঝছো? It didn't affect the game, তখন মনে হচ্ছে যে ইজিলি জিতবে। and then লাস্টের দিকে they begged back Gujarat so much, ডেভিড মিলারও মারতে পারতেছিল না, and then তেওহাটি আসলেন 2 balls, 2 sixes required, he did it. So it was a great match, it was a really really good match. আর আমার গলা একটু বসে গেছে, আই থিঙ্ক আই হ্যাভ ডান টু মাচ কমেন্ট ইন দ্য লাস্ট ফিউ ডেজ, নিড টু টেক আ লং ব্রেক ফ্রম ইট। I guess we should give credit to Domingo as well. Absolutely, I feel মুশি কিপিং করলে আর ব্যাটিংটা অটো ভালো হচ্ছে। আচ্ছা, দ্যাটস an interesting point. Do you feel that? এটা মুশফিক নিজেও ফিল করে। জানি না আসলে মানে থিওরি তো বলে যে কিপার ব্যাটার হিসেবে খেলার চাইতে শুধু ব্যাটার হিসেবে খেললে বেটার সার্ভিসেস পাওয়ার কথা। ইভেন মুশফিকের আজকে এখনো স্ট্যাটটা নিয়ে ঘাটে নেই, বাট খুবই মজার একটা স্ট্যাট হবে অ্যাজ উইকেট কিপার ব্যাটার আর নন উইকেট কিপার ব্যাটার হিসেবে ডিফারেন্সটা। ওর নন উইকেট কিপার ব্যাটার হিসেবেও কিন্তু ডাবল সেঞ্চুরিজ আছে, কিন্তু ওভারঅল আমি যদি বলি যে হ্যাঁ মানে উইকেট কিপার ব্যাটার হিসেবে হয়তো বা মেবি আরেকটু বেশি কনসিস্টেন্ট ছিল কিনা। বাট আবার যেটা বললাম যে আমি এখন যে কথাই বলবো কোনোটাই আসলে স্ট্যাট দিয়ে আমি ব্যাকআপ দিতে পারবো না, সো আই শুড নট সে এনিথিং। কিন্তু যেটা মুশফিক নিজেও এটা ফিল করে এবং সে অনেকবার কিন্তু এই কথাটা বলছেও যে হচ্ছে যে ও ফিল করে যে ওর যখন কিপিংটা ওর ব্যাটিং এ হেল্প করে। মুভিং অন, আই ডোন্ট নো, বাট এটা আসলে এটার জন্য ওর ব্যাটিং যদি ভালো হয় তাহলে ওর ব্যাটিং এর সমস্যা আছে আমি একটু বলবো, বাট আমি তাকে কিপিং আমি আই ক্যানট মানে টিমকে পুরোপুরি আর কি হারায় দিবে তার কিপিং। এবং মানে এর এত ইম্পর্টেন্ট একটা জায়গাকে তাচ্ছিল্যের সাথে ট্রিট করার কোনো সুযোগই নেই একটা টিম যদি বড় টিম হিসাবে নিজেকে পরিচিত করতে চায়। ওকে, অ্যাকচুয়ালি প্রিটি ক্লোজ। কিপার হিসেবে সে হচ্ছে 104 ইনিংস খেলে 37 এভারেজে 3500 রান করছে। আর কিপার না হিসেবে মানে কিপার ছাড়া সে যখন কিপিং ছাড়া যখন ব্যাটিং করছে শুধু, তখন হচ্ছে যে 42 ইনিংসেও 35 এভারেজে 1365 রান করছে। তো এভারেজে তেমন কোনো ডিফারেন্স নেই, 35 এবং 37 স্ট্রাইক রেটেও প্রিটি সিমিলার। আর 104 ইনিংসে কিপার হিসেবে সে 6টা সেঞ্চুরি আর 16টা হাফ সেঞ্চুরি করছে। আর ব্যাটার হিসেবে 42 ইনিংসে 8টা হাফ সেঞ্চুরি, 1টা সেঞ্চুরি আছে, এবং যে সেঞ্চুরিটা করছে সেটা আবার ডাবল সেঞ্চুরি ছিল। সো প্রিটি সিমিলার রেকর্ড। আর আমি সিমিলার না বলে আমি বলবো যে কারণ 42টা ইনিংস আর হচ্ছে 104টা ইনিংস, সো 104 ইনিংসে যখন তার এভারেজ 37
আর 42 ইনিংসে যদি এভারেজ হয় 35, তাহলে অবশ্যই শুধু ব্যাটার হিসেবে ওর রেকর্ড ভালো। হুম। আচ্ছা, লেটস রাশ থ্রু দিস কমেন্টস। আমাদের বেশি কমেন্ট আর বাকি নেই, সো আমি জাস্ট কুইকলি নিয়ে নিতে চাই যে এখানে চতুর্থ ইনিংসে বাংলাদেশ যে কোনো কন্ডিশনে এত ভেঙে পড়ে, 6-7 বছরে 12-14 বছর করে টেস্ট খেলেও মমিনুল, তামিম, মুশি, লিটন এদের মানসিকভাবে টাফ হতে পারে না কেন? এদের সমস্যাটার সমাধান করণীয় কি হতে পারে? এদের সমস্যার সমাধান আর করার চেষ্টা করে লাভ নেই ভাই, এরা সবাই তাদের নেক্সট জেনারেশন, আপনার জয় টয় ওদের উপর ডিপেন্ড করতে হবে, নেক্সট ওদের উপরে জেনারেশন। চিন্তা করি যে ওরা যেন এই জিনিসটা অ্যাডাপ্ট করে না ফেলে। সাইদুর ভাই বলছে যে বিকজ আপনি যদি দেখেন আমরা 2021 এ ফিনিশ করেছি অনেক বাজেভাবে টি20 ওয়ার্ল্ড কাপ এন্ড এগেইনস্ট পাকিস্তান, এন্ড অলসো দো ওই সিরিজে আমাদের মেইন টিম ছিল, ওইখানে কেমনে ফার্স্ট জানে আমরা ঘুরে দাঁড়ালাম নিউজিল্যান্ডের এগেইনস্টে, ডোমিঙ্গোকে ক্রেডিট অনেক। তো ওইটাই আর কি, আপনি ডোমিঙ্গোকে ক্রেডিট দিচ্ছেন। তুষারও বলছে যে অন্যান্য দেশের ব্যাটসম্যানরা বয়স 30+ হওয়ার পর যত বুড়ো হয় তত সলিড হয়ে যায়, এরা উইকেটে সেট হলে আর আউট করা যায় না, কিন্তু আমাদের তামিম, মুশফিক, সাকিবরা সেট হলেও 80, 90, 95 আউট হয়ে যায়, যার কারণে আমরা সাকিব, তামিম, মুশফিক এরা থাকার পরও আমাদের চতুর্থ ইনিংসে বারবার ফেল করি, আর আমাদের এক্সপিরিয়েন্সড ব্যাটাররাও নিজেদের অন্য লেভেলে নিয়ে যেতে পারে না, আর আমাদের দলও এর সাফারার, ব্যাটারদের মেন্টাল ব্লক নাকি? হ্যাঁ, অ্যাবসলিউটলি। মেন্টাল, আর আরেকটা হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স এস ওয়েল। গ্রেট কমেন্ট সাজ্জাদ হোসেন তুষার, হুম গ্রেট কমেন্ট। খুবই ভালো একটা কথা বলছে যে আমাদের অ্যাকচুয়ালি দলটা সাফারার হচ্ছে এই জন্য, বাট আমি একই উত্তরই দিব। কারণ হচ্ছে যে ওই যে বললাম যে টেস্ট ক্রিকেটে উই আর স্টিল ট্রাইং টু ফাইন্ড আওয়ার ফিট, এবং ওই জায়গাটা থেকে এখন আসলে ওদের কাছ থেকে মানে ওরা টুয়ার্ডস দেয়ার এন্ড এখন যেটাই করে সেটা এক্সপেরিয়েন্স দিয়ে ওরা হচ্ছে যে আমাদেরকে হেল্প করতে পারবে, ফার্স্ট ইনিংসে আমাদেরকে হেল্প করতে পারবে, কিন্তু মেন্টাল যে ব্যাটেলটা, সেই ব্যাটেলটা জেতার জন্য, কারণ ভাই এই মুশফিক কিন্তু কঠিন সিচুয়েশনে ওয়েস্ট ইন্ডিজের সাথে রিভার্স সুইপের মতো স্টুপিড শট খেলে আউট হয়েছে, এটাও আমরা দেখছি। এটাকে আপনি কি বলবেন? এটা তো আমি বলবো এটাকে মেন্টাল ব্লকই বা কিভাবে বলবো, তাই না? সো এটাই বললাম যে আলটিমেটলি ওনারা দে হ্যাভ বিন ফ্যান্টাস্টিক সার্ভেন্টস ফর বাংলাদেশ ক্রিকেট। এখন আমাদের কথা হচ্ছে যে এদেরকে এই বয়সে এসে এখন আপনি মেন্টাল জিনিসপত্র আপনি শিখাইতে পারবেন না, ওরা নিজেরা যদি কোনো কিছু অ্যাডাপ্ট করে দ্যাটস এ ডিফারেন্ট থিং। এই বয়সে এসে কোনো কোচ ওদেরকে কিছু শিখাইতে পারবে না। শিখানোর যদি হয় নেক্সট জেনারেশন, দা জয়েস, দা শান্তোজ, দা ইয়াসিরস, এদেরকে। ইয়াসির হয়তো নট অ্যাজ ইয়াং অ্যাজ জয় অর শান্ত, কিন্তু ইয়াসির এখনো রিলেটিভলি নিউ টু দিস ইন্টারন্যাশনাল এরিনা, এবং ওকে দেখে মনে হয় যে হি ইজ ভেরি ইগার টু লার্ন এভরিডে। সো এই ধরনের লোকজন যদি থাকে এদেরকে হচ্ছে যে এখনো মোল্ডে ফেলে ওইভাবে কিন্তু ছাঁচ দিয়ে ওইভাবে শেপ আপ করা সম্ভব। হ্যাঁ, আজকের মতো আই থিঙ্ক এখানেই শেষ করি। আমরা মোটামুটি সব কমেন্ট নিয়ে নিয়েছি, এন্ড উই হ্যাভেন্ট লেফট এনি টপিক আনটার্নড আই গেস। মানে সবকিছু নিয়ে উই টকড অ্যাবাউট আম্পায়ারিং, উই টকড অ্যাবাউট ক্যাপ্টেন্সি, আমরা এই টেস্ট ম্যাচের পারফরমেন্স আজকের দিনের, উই টকড অ্যাবাউট দ্য পেস বোলিং ইউনিট, দ্য কোচিং, দ্য প্লেয়ার্স আউটসাইড, দ্য নয়েজ আউটসাইড, দ্য ফ্যান্স, ডিন এলগার, টক্সিক ম্যাসকুলিনিটি, কিছু বাদ যায় না ইন দ্য লাস্ট 2 hours. সো সাজ্জাদ, লাস্ট কোয়েশ্চেন টু ইউ বিফোর উই এন্ড, সেটা হচ্ছে যে হোয়াটস ইউর প্রেডিকশন, কি হবে টেস্ট ম্যাচে? এখনো তো ভাই আজকে যেটা আমরা প্রথমেই বললাম যে আজকের কনটেক্সটে হয়তো 50-50 একটা দিন দুই দলের জন্য, কিন্তু ম্যাচের কনটেক্সটে সাউথ আফ্রিকা অনেক এগিয়ে গেছে, কারণ You better pray it rains. পাওয়াতে শেষ দিকে দুটো উইকেট পাওয়াতে বাংলাদেশ কিছুটা কামব্যাক করেছে, বাট সাউথ আফ্রিকা স্কোর অ্যাটলিস্ট 20 রানস মোর আজকের দিনের জন্য। যদি এটা 278 না হয়ে 258 হতো বা 264-5, তাহলে আমি বললাম যে বাংলাদেশ একদম প্রপারলি 50-50 একটা পজিশনে রয়েছে ম্যাচের কনটেক্সটেও। কিন্তু যেহেতু এটা মানে 280 মানে কিন্তু 300 ইজ অলমোস্ট হয়ে গেছে, 300 তখন হয়ে গেছে, আর 20 রান কম হলে কিন্তু সেটা হয়তো 250-র আশেপাশে। সো দেয়ারস এ ডিফারেন্স, 250 আর 300-র মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও সাউথ আফ্রিকা এগিয়ে আছে। সো প্রেডিকশন আমি বলবো যে বাংলাদেশের বৃষ্টি যদি হয় বাংলাদেশ শুড মানে যদি সুযোগ পায় ড্রয়ের জন্য যাওয়া উচিত, আর নইলে এখন হচ্ছে যে খুব প্লেন এন্ড সিম্পল
সেটা হচ্ছে যে রান লিক করা যাবে না, কালকে সকালে অনেক ধৈর্য ধরে বোলিংটা করতে হবে, যেটা আজকে পরে করেছে, বিশেষ করে থার্ড সেশনটাতে করেছে। ওই ধৈর্যর ফলেই কিন্তু লাস্টে দিয়ে উইকেট গুলো আসছে। অনেক ধৈর্য ধরে বোলিং করতে হবে। আর যদি 350-র মধ্যে সাউথ আফ্রিকাকে বুক করতে পারে এবং বাংলাদেশ যদি মোটামুটি ভাবে, বাংলাদেশও যদি মানে ইফ নট 80-100 লিড অনেক বেশি টাফ হয়ে যাবে, বাট বাংলাদেশ যদি ওই সাউথ আফ্রিকার স্কোরটাও ধরতে পারে, তাহলে সেকেন্ড ইনিংসে গিয়ে তখন এক ইনিংসের খেলা হয়ে যাবে। সো এক ইনিংসের খেলা যখন হবে তখন হচ্ছে যে থিংস মাইট গেট ভেরি ইন্টারেস্টিং। সো ফার্স্ট ইনিংসটা দুই দলের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ যদি ফার্স্ট ইনিংসে পিছিয়ে যায় তাহলে ক্যাচ আপ গেমে বাংলাদেশ মনে হয় না পারবে এই পিচে, কারণ পিচ সময়ের সাথে ডিটেরিয়েট করবে। Yeah. That's about it. লাস্ট যে এবিপির কমেন্টটা ছিল এটা আমরা আবার একটু দেখে নেই। অল স্পোর্ট এবিপি বলছে সাউথ আফ্রিকা বিগার টিম দেন বাংলাদেশ with this particular South Africa without the likes of 5 main players actually need umpire support to gain advantage against an improving BD side. I'm loving it. So ABP, I guess you'll be in commentary tomorrow. It is my day off, so I'll give Heartpixel TV full time. Obviously, we've got some big plans, and after the series, we've got some big plans as well, especially for Silly Point. Hopefully, এমন কিছু গেস্ট আনবো যাদেরকে বাংলাদেশি মিডিয়াতে আমরা সাধারণত আনি না। Hopefully, you guys will like him. কারণ তাকে নিয়ে কথা হচ্ছে মিডিয়াতে, সো এটুকুই বলতে পারি। And I won't apologize if you guys dislike him. একটা হিন্ট দিয়ে দিলাম। আমি অলরেডি মাথার মধ্যে অনেক কিছু কোয়েশ্চেন সেট করে রাখছি। মানে আমি এটা অবভিয়াসলি এই জায়গা থেকে আমি একটু দেখতে চাই যে হাউ উইল হি react to these questions. Yeah, that's true. That's true. But anyways, guys, what a show! 2 hours and 10 minutes gone. Just like I just realized I've been working for 12 plus. না আরো বেশি actually, কারণ টেস্ট ম্যাচ তো শুরু হয়েছে 2টার দিকে, and then সকালে উঠে. Anyways, I've been working for a long time. It's my day off tomorrow. I'm gonna rest and relax and work for the channel. And Sunday, unfortunately, I can't do that. Commentary থাকতে পারে, but yeah. একটা দিন পাইছি, সো এটাকে একটু ইউটিলাইজ করব। সাজ্জাদর ঘুমটুম দাও, আই থিঙ্ক সেরি করেই দেন দিবা। লাস্ট এই প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে দেই যে জয় ক্যান বি আর গিল। ভাই অফ সাইডে গিলের খেলাটা আবার দেখেন ভাই, কারোর সাথে তুলনা করেন না। গিলের খেলা মানে অনেস্টলি জয় যেটা হ্যাঁ, লেট জয় বি জয়, সেটাই যদি করতে পারে আমাদের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, লেট জয় বি জয় এন্ড লেট গিল বি entertaining. অনেক জোস আসলে। But anyways, see you guys very soon. Goodbye, good night, take care.